সকলকে বিশ্বাস এক্সটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। গত পর্বে আমরা একটা কালার প্লেট জেনারেটর তৈরি করছিলাম। আশা করি আপনারা এই ভিডিওটা অলরেডি দেখছেন এবং আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনারা না দেখে থাকেন আমি আই বাটনে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা দেখে আসবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই পর্বে আমরা কাউন্টার অ্যাপ তৈরি করব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমরা কি তৈরি করব সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে খেয়াল করেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সে ব্যাকগ্রাউন্ডটায় আমরা একটা রেডিয়ান অ্যানিমেশন ইউজ করছি এবং যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, সে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং আমরা যে অ্যাপটা তৈরি করছি, যে অ্যাপ কার্ডটা আমাদের এখানে আছে, সেই কার্ডটাকে আমরা গ্লাস স্টাইলে তৈরি করছি। যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসতেছে, সেই কালারটা কিন্তু আমাদের এই কার্ডের মধ্যেও কিন্তু চলে আসতেছে। কারণ এটা ট্রান্সপারেন্ট। কাউন্টারে যে ভ্যালু হবে, সেই ভ্যালুগুলো শো করার জন্যে একটা কন্টেনার রাখছি, যেখানে আমাদের কাউন্টারের ভ্যালুগুলো শো করবে। এবং এর নিচে আমাদের ৩ টা বাটন আছে। এক যে বাটনটাকে আমরা ক্লিক করব, সেই বাটনটা অ্যাক্টিভ হবে এবং সেই অনুযায়ী আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। এছাড়াও আমরা কাস্টম ভ্যালু এখানে দিতে পারি। আমাদের এই ৩ টা ভ্যালু বাদে 1, 5 এবং 10 বাদে আমরা যেকোনো কাস্টম ভ্যালু এখানে দিতে পারি। সেই ভ্যালু হিসেবে কিন্তু আমাদের কাজ করবে। যখনই আমরা এখানে কাস্টম ভ্যালু দিচ্ছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের বাটনগুলো সিলেক্ট থেকে বেরিয়ে আসতেছে। প্রথমে আমরা যদি কোনো ভ্যালু না দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের যে 1 আছে, সেই 1 টা কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে। এবং আমরা যদি ইনক্রিজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ভ্যালুগুলো ইনক্রিজ হচ্ছে এবং আমরা যদি ডিক্রিজে ক্লিক করি, তাহলে আমাদের ভ্যালুগুলো ডিক্রিজ হচ্ছে। এবং এই সিস্টেমটাকে যদি আপনি রিসেট করতে চান, যে আমি প্রথম থেকে আবার শুরু করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে রিসেট সিস্টেম যে বাটনটা আছে, এখানে যদি ক্লিক করা হয়, তাহলে আমাদের সিস্টেমটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। এবং মজার যে বিষয়, আমরা যে কার্যক্রমগুলো ঘটাচ্ছি বা যে ইভেন্টগুলো আমাদের ঘটছে, সেটা ইভেন্টগুলোকে শো করার জন্যে আমাদের একটা সেকশন আমরা তৈরি করছি, যেখানে আমরা যে ইভেন্টগুলো কাজ করতেছি, সেই ইভেন্টগুলো কিন্তু শো করতেছি। এখানে আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে আমরা যখন রিসেট করছি, তখন কিন্তু সেই কার্ডটার কালারটা কিন্তু আলাদা। যখন আমরা সাবট্রাক্ট করছি অথবা বিয়োগ করছি, তখন কিন্তু সেটার কালার আলাদা। যোগ করছি, তখন সেটার কালারটা কিন্তু আলাদা। তার মানে কি, আমরা এখান থেকে কিন্তু দেখে বুঝতে পারবো কিন্তু আমাদের কোনটা যোগ, কোনটা বিয়োগ এবং কখন আমরা রিসেট করতেছি। এবং আমাদের কত যোগ হচ্ছে এবং যোগ হওয়ার পরে আমাদের কি ভ্যালু ছিল এবং সেই ভ্যালুটা এখন কত দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু আমাদের এখানে শো করতেছে এবং আমাদের যে টাইম, সে টাইমটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কাউন্টার অ্যাপটাকে সুন্দর করার জন্যে আমরা অনেকগুলো অ্যানিমেশন ব্যবহার করছি। আপনি খেয়াল করেন, যখন আমি ইনক্রিজ করতেছি, তখন কিন্তু আমাদের যে ডিজিটটা আসতেছে, সেই ডিজিটটা কিন্তু একটা অ্যানিমেশনের মধ্যে আসতেছে। এখন আমরা একটা কাস্টম ভ্যালু দিই, ধরেন আমরা এখানে 3 দিলাম। সেই 3 দেওয়ার কারণে দেখেন আমাদের কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল বাটনটা এবং ইনক্রিজে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু ৩ করে বৃদ্ধি পাচ্ছে এবং ডিক্রিজে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ৩ করে বিয়োগ হচ্ছে। এই কাস্টম ভ্যালু আপনি আপনার পছন্দ মতন এখান থেকে সেট করতে পারতেছেন। এখন রিসেট সিস্টেমে আমরা ক্লিক করি, তাহলে সবকিছু কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। এবং এখানে একটা মজার বিষয়, আমাদের এখানে যদি টোটাল ভ্যালু 0 ই থাকে, আমরা যদি রিসেট সিস্টেমে যদি ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের একটা মেসেজ শো করতেছে যে কাউন্টার ইজ অলরেডি 0। এবং এটা আমরা পপ আপ স্টাইলে করছি, যে আমাদের এই মেসেজটা শো করানোর পরে সেই মেসেজটা কিন্তু এখান থেকে চলে যাবে। এবং আমরা এখন ইনক্রিজ করি। ইনক্রিজ করার পরে যদি আমরা সিস্টেম রিসেট করি, তাহলে দেখেন আমাদের সিস্টেম রিসেট নামে এখন একটা মেসেজ আসতেছে। এটা হলো আমাদের ওভারঅল এই কাউন্টার অ্যাপের ওভারভিউ। আজ এটা আমরা তৈরি করব এবং আশা করি আপনাদের বর্তমানে যতগুলো কাউন্টার অ্যাপের ভিডিও আপনারা YouTube এ পাবেন, তার থেকে বেস্ট ভিডিও এইটা হতে যাচ্ছে। এবং এখানে আপনারা এমন কিছু নতুন জিনিস শিখতে পারবেন, যেটা অন্য কোনো ভিডিওতে আপনারা পাননি। তাহলে দেরি না করে চলুন আজকে আমাদের কাউন্টার অ্যাপ আমরা তৈরি করে ফেলি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি কাউন্টার অ্যাপ নামে এবং এই ফোল্ডারের মধ্যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রাখছি আমাদের এডিটর হিসেবে। আপনার পছন্দ মতন যেকোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা নিউ ফাইলে ক্লিক করে আমরা একটা ফাইল তৈরি করব। সে ফাইলটা হবে হচ্ছে আমাদের index.html।
HTML ফাইল এবং এই HTML ফাইলের আমাদের বয়লার প্লেট কোডটা আমরা জেনারেট করলাম এবং টাইটেলটাকে প্রথমে আমরা সেট করি কাউন্টার অ্যাপ বাই বিশ্বাস এক্সটেক। এরপরে আমাদের যে বডি এলিমেন্ট আছে এই বডি এলিমেন্টের মধ্যে আমরা প্রথমে একটা ডিভ নিব এবং এই ডিভটার আমরা একটা ক্লাস সেট করি, সেই ক্লাস নেমটা দিয়ে আমরা ব্লক এবং এই সেম ডিভ আমরা আরেকটা তৈরি করব। তাহলে আমাদের এখানে ২টা ডিভ তৈরি হলো ব্লব নামে এবং এই ডিভকে আলাদাভাবে সিলেক্ট করার জন্যে আমরা আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে blob1 নামে, যেটা আমাদের প্রথম ডিভটাকে সিলেক্ট করবে আলাদাভাবে এবং সেকেন্ড ডিভটাকেও আমরা আলাদা করব এবং এখানে আমরা blob2 করে দিব। তাহলে আমাদের ২টা ব্লব ডিভ আমরা এখানে তৈরি করে নিলাম। এই ডিভ ২টার নিচে আমরা আমাদের যে মূল অ্যাপ কন্টেনার আমরা তৈরি করব। তাহলে এখানে আমরা আরেকটা ডিভ নিই এবং এই ডিভের আমরা একটা ক্লাস সেট করব, সেই ক্লাসটার নাম দেব হচ্ছে আমরা অ্যাপ কন্টেনার। এই কন্টেনারটাই হচ্ছে আমাদের মূল অ্যাপটাকে আমরা র‍্যাপ করে রাখব। আমাদের মূল ডিভের মধ্যে প্রথমে আমরা হেডার সেকশনের কাজ করব। তাহলে আমরা এখানে প্রথমে হেডার নিয়ে নিই। প্রথমে আমরা হেডারের মধ্যে একটা h1 ট্যাগ নিলাম এবং এর মধ্যে আমরা টেক্সট হিসেবে দিলাম কাউন্টার অ্যাপ। এখানে আমরা বিআর ট্যাগটাকে ইউজ করতেছি আমাদের একটা ব্রেক করার জন্য, যে এই লাইনটা আমরা ব্রেক করব। তার মধ্যে আমরা একটা স্প্যান ট্যাগ নিলাম এবং স্প্যান ট্যাগের মধ্যে টেক্সট হিসেবে আমরা দিয়ে দিলাম বিশ্বাস এক্সটেক। এই h1 ট্যাগের নিচে আমরা আর একটা ট্যাগ নিলাম, সেটা হচ্ছে আমাদের পি ট্যাগ এবং এই পি এলিমেন্টের মধ্যে আমরা ফাংশনাল স্টেট কন্ট্রোল টেক্সট হিসেবে নিলাম। আমি আসলে এখানে HTML এবং CSS এ আপনাদের খুব কম সময় দিব, কারণ এটা আপনারা বুঝেন। কিন্তু মূল যে জায়গাটা জাভাস্ক্রিপ্ট, সেই জাভাস্ক্রিপ্টটাকে আপনাদের লাইন বাই লাইন আমি আপনাদের লিখে দেখিয়ে দেখাবো যে কোনটার কারণে কি চেঞ্জ হচ্ছে। আর এই সহজ যে HTML এবং CSS আছে এটা আপনারা বুঝাই দিলেই বুঝবেন। এটার জন্যে আমরা সময়টা কম দিব, যাতে আমাদের ভিডিওটা অনেক বড় না হয়, যেটা আপনাদের জন্যে বোরিং সৃষ্টি করবে। তাহলে আমাদের যে হেডার সেকশন, এই হেডার সেকশনের কাজ আমাদের এখানে শেষ হয়ে গেছে। হেডার সেকশনের নিচে আমরা আরেকটা সেকশন নিব, সেটা হচ্ছে আমাদের কাউন্টার ডিসপ্লে। আমাদের কাউন্টারটা যেখানে ডিসপ্লে হচ্ছিল আপনাদের যখন আমি ডেমো দেখাচ্ছিলাম, সেই জায়গাটা আমি এখন তৈরি করব। তাহলে প্রথমে এখানে সেকশন নামে আমরা একটা সেকশন নিলাম এবং এই যে সেকশন, সেই সেকশনের আমরা একটা ক্লাস দিলাম কাউন্টার ডিসপ্লে নামে। সেকশনের ভিতরে আমরা একটা ডিভ নিই এবং এই যে ডিভ, এই ডিভটার আমরা একটা ক্লাস সেট করি কাউন্টার ভ্যালু নামে এবং এখানে ভ্যালু হিসেবে আমরা প্রথমে 0 সেট করে দিলাম এবং এই ডিভটার আমরা আরেকটা আইডি নিব, সেই আইডিটার আমরা নাম দিলাম কাউন্ট ডিসপ্লে নামে। এই আইডিটা পরবর্তীতে আমাদের ডমে যখন আমরা অ্যাক্সেস করব সেক্ষেত্রে আমাদের হেল্প করবে। ডিভের নিচে আমরা একটা স্প্যান ট্যাগ নিলাম এবং স্প্যান ট্যাগের টেক্সট হিসেবে এখানে আমরা দিয়ে দিলাম টোটাল কাউন্ট এবং এই স্প্যান ট্যাগেরও আমরা একটা ক্লাস সেট করব, সেই ক্লাসটার আমরা নাম দিলাম কাউন্ট লেভেল। তাহলে আমাদের যে সেকশন কাউন্টার ডিসপ্লে সেকশন, সেই সেকশনের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার এই সেকশনের নিচে আমরা কমেন্ট করি স্টেপ কন্ট্রোলস নামে। এখানে আমাদের যে স্টেপগুলো আমরা ডেমোতে দেখছিলাম যে আমাদের 1, 5 তারপরে হচ্ছে 10 আলাদা, আলাদা ৩টা বাটন ছিল যেখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, সেই সেকশনটা আমরা এখানে তৈরি করব। তাহলে এখানে আমরা একটা ডিভ নিই এবং এই যে ডিভ, এই ডিভের আমাদের যে ক্লাস, সেই ক্লাস দিলাম আমরা স্টেপ কন্ট্রোল নামে এবং এর মধ্যে আমরা বাটন তৈরি করব। তাহলে আমরা প্রথমে বাটন নিলাম এবং এই বাটন আমরা কপি করলাম, তাতে আমাদের ৩টা বাটন তৈরি হয়ে যায়। তাহলে আমাদের ডিভ নিলাম এবং ডিভের মধ্যে আমাদের যে ৩টা বাটন, সেই ৩টা বাটন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই বাটনগুলোর আমরা ক্লাস সেট করব। তাহলে এখানে ক্লাস হিসেবে দিলাম স্টেপ বিটিএন এবং এই যে ক্লাসটা আমরা সেট করলাম, এই ক্লাসটা আমরা ৩টা বাটনের জন্যই দিয়ে দিব। তাহলে স্টেপ বিটিএন নামে আমাদের ৩টা বাটন তৈরি হলো এবং ৩টা ক্লাস আমরা তৈরি করে নিলাম এবং বাটনগুলোর টেক্সট হিসেবে প্রথমে আমরা দিই +1, তারপরে দিই আমরা +5 এবং তারপরে আমরা দিলাম +10। এই টেক্সটটা আপনারা আপনাদের ইচ্ছা মতন সেট করতে পারেন যে আপনারা ইনিশিয়াল বাটনে কোন, কোন ভ্যালুগুলো আপনারা রাখতে চান এবং এই ক্লাসের মধ্যে
আমরা প্রথম যে বাটনটা আছে সেখানে আরেকটা ক্লাস যোগ করব অ্যাক্টিভ। যে আমরা চাই যখন আমাদের অ্যাপটা ওপেন হবে তখন আমাদের প্রথম যে বাটনের ভ্যালু 1 এটা আমাদের অ্যাক্টিভ থাকে। আমরা এই বাটনগুলোর আমাদের ডাটা অ্যাট্রিবিউট আমরা তৈরি করব। তাহলে আমরা প্রথমে লিখি ডাটা এবং এই যে অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটের নাম আমরা দেব স্টেপ এবং এই যে স্টেপ দিলাম এখানে আমরা ভ্যালু সেট করব। তাহলে আমরা এই বাটনটার ভ্যালু কত দিতে চাই? আমরা ভ্যালু দিতে চাই 1। তাহলে সেই জন্য এখানে আমরা 1 সেট করলাম এবং এটাকে আমরা কপি করলাম। আমরা সেকেন্ড বাটনে আসলাম এবং এখানে ওটা পেস্ট করলাম এবং এটার ভ্যালু হচ্ছে 5। থার্ড বাটনে আমরা গেলাম। এখানে আমরা ডাটা স্টেপ সেট করলাম এবং এটার ভ্যালু দিলাম আমরা 10। এই ডাটা স্টেপটা হচ্ছে একটা ডাটা অ্যাট্রিবিউট যেটা আমরা কাস্টমভাবে তৈরি করি। এই ভ্যালু থেকে আমরা পরবর্তীতে আমাদের এই বাটনগুলোতে কি ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা আমাদের ডমে অ্যাক্সেস করব। এখন আমাদের এই যে ডিভ, এই ডিভের নিচে আমরা আরেকটা সেকশন তৈরি করব সেটা হচ্ছে কাস্টম স্টেপ কন্টেনার। আমরা এতক্ষণ তো বাটনের মাধ্যমে নিলাম। এরপরে আমরা একটা ফিল্ড দেখছি যে যেখানে আমরা আমাদের ইচ্ছা মতন ভ্যালু দিতে পারি। সেই অংশটাই আমরা এখন এখানে তৈরি করব। তাহলে প্রথমে আমরা একটা ডিভ নিলাম এবং এই যে ডিভ, এই ডিভের আমরা ক্লাস সেট করি হচ্ছে কাস্টম স্টেপ কন্টেনার নামে। এর মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড নিলাম এবং যেটা আমাদের অবশ্যই হবে নাম্বার। এটার যে নেম অ্যাট্রিবিউট আছে এটাকে আমরা মুছে দিলাম এবং এর যে আইডি আমরা আইডি হিসেবে এখানে লিখলাম কাস্টম স্টেপ। আমরা এগুলোকে নিচে করে দিই তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা একটা ক্লাস নিব এখানে। সেই ক্লাসটার নাম দিলাম হচ্ছে আমরা কাস্টম স্টেপ ইনপুট। আমরা আবার একটু নিচে নামায় দিই এবং এখানে আমরা একটা প্লেস হোল্ডার নিব যে প্লেস হোল্ডারের মধ্যে আমাদের লেখা থাকবে কাস্টম ভ্যালু এবং এখানে মিনিমাম ভ্যালু আমরা নিব। মিনিমাম ভ্যালু হিসেবে আমরা দিব 1। যে আমাদের এই কাস্টম ভ্যালুতে মিনিমাম ভ্যালু 1 দিতে হবে। তার নিচে মানে মাইনাস কোনো ভ্যালু অথবা 0 এখানে দেয়া যাবে না। সেজন্য আমরা মিনিমাম ভ্যালু এখানে 1 সেট করে দিলাম। 1 থেকে আপনি উপরে যত কিছু এখানে ভ্যালু সেট করতে পারবেন। তাহলে এই ডিপটার নিচে আমরা আরেকটা সেকশন তৈরি করব সেটা হচ্ছে মেইন অ্যাকশন। এখন আমাদের মেইন অ্যাকশন হবে। তাহলে মেইন অ্যাকশনগুলো কি? যে আমাদের ইনক্রিজ, ডিসক্রিজ এবং রিসেট এইগুলো আমাদের তৈরি করতে হবে। এখানে আমরা একটা ডিভ নিই এবং এই যে ডিভ, এই ডিভটার আমরা এখানে ক্লাস সেট করব হচ্ছে মেইন অ্যাকশন নাম এবং মেইন অ্যাকশনের মধ্যে প্রথমে আমরা বাটন তৈরি করব কারণ আমাদের এখানে বাটন লাগবে হচ্ছে ৩টা। তাহলে আমরা এখানে ৩টা বাটন তৈরি করে নিলাম এবং প্রথম যে বাটন এই বাটনটার আমরা টেক্সট হিসেবে দিলাম ডিসক্রিজ। এখন যে সেকেন্ড বাটন আছে সেই সেকেন্ড বাটনে আমরা টেক্সট হিসেবে দিই ইনক্রিজ এবং আমাদের যে তৃতীয় বাটন আছে এই তৃতীয় বাটনের আমরা বাটন টেক্সট হিসেবে দিই রিসেট সিস্টেম। এই বাটনের আমরা একটা ক্লাস সেট করব। তাহলে প্রথমে আমি প্রথম বাটনটার ক্লাস সেট করলাম বাটন অ্যাকশন নামে এবং এই ক্লাসটাকে আমি কপি করলাম এবং আমাদের বাকি যে বাটনগুলো আছে সেই বাটনগুলোতেও আমরা সেম ক্লাস আমরা অ্যাড করে দিলাম। তাহলে ৩টা বাটনেই আমাদের ক্লাস সেট হলো বিটিএন অ্যাকশন নামে। ডিসক্রিজ বাটন আছে, এটাকে যাতে আমরা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারি সেইজন্য আমরা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নিলাম বিটিএন ডিক নামে, মানে ডিক্রিজের আমরা সংক্ষিপ্ত রূপ ওখানে লিখলাম এবং ইনক্রিজ যে বাটন এই বাটন থেকে যাতে আমরা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারি সেইজন্য এর জন্য আমরা একটা আলাদা ক্লাস নিলাম এখানে বিটিএন ইনক্রিজ নামে এবং আমাদের যে থার্ড বাটন আছে রিসেট বাটন এটাকেও আমরা একটা আলাদা ক্লাস দিলাম বিটিএন রিসেট নামে। তাহলে এই বাটনগুলোকে আমরা এখন আলাদা আলাদা অ্যাক্সেস করতে পারবো। এখন এখানে আমাদের যে বাটন নিছি সেই বাটনগুলোর মধ্যে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা এখানে এসভিজি ব্যবহার করব আমাদের সাইনের জন্যে। তাহলে প্রথমে আমরা ডিক্রিজ বাটনটাকে আমরা একটু গুছাই নিই, আমরা নিচে করে নিলাম এবং এর টেক্সটের উপরে আমরা প্রথমে এসভিজি নামে আমরা একটা এসভিজি নিলাম এবং এই এসভিজির মধ্যে আমরা আমাদের যে পাথ সেই পাথটাকে আমরা নিব। তাহলে আমাদের সেইভাবে পাথটা আমরা এখানে নিয়ে নিলাম। এখন যে পাথ আমরা নিছি এই পাথের প্রথম স্টার্টিং যে ট্যাগ আছে পাথ এটার ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট সেট করব। এই পাথের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট নিব। সেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে স্ট্রোক লাইন ক্যাপ রাউন্ড হবে, স্ট্রোক লাইন জয়েন রাউন্ড হবে, স্ট্রোক ওয়াইড হবে 2
এবং এটার যে ডি সেটা M220 এবং 12H4 হবে। তাহলে এটাকে আমরা সেভ দিলাম এবং আমাদের যে এসভিজি এর যে প্রথম ট্যাগটা আছে এর মধ্যেও আমরা কিছু কাস্টম অ্যাট্রিবিউট আমরা এখানে যোগ করব। সেটা হচ্ছে আমাদের ওয়াইড হবে 20, হাইট হবে 20, ফিল নান হবে, স্ট্রোক কারেন্ট কালার হবে এবং ভিউ বক্স হচ্ছে 002424 হবে। তাহলে এটাকে আমরা সেভ দিলাম এবং এই একই কাজটা আমরা ইনক্রিজ বাটনের জন্য আমরা করব। তাহলে ইনক্রিজ বাটনটাকেও আমরা একটি সাজিয়ে নিই এবং এইখানে আমরা এই যে এসভিজি এর মানটাকে আমরা বসিয়ে দিব। তাহলে আমি এসভিজি যে ভ্যালুটা আছে সে ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলাম। আগেরটা আমরা বুঝাই দিছি যে কিভাবে আমরা বসাইছি, এইজন্য এটা আমি একবারে কপি পেস্ট এখানে করছি। এখানে দেখেন এসভিজি নিছি, এসভিজির ভিতরে আমরা কাস্টম অ্যাট্রিবিউট নিছি এবং যে পাথ সে পাথের ভিতরেও আমরা কাস্টম অ্যাট্রিবিউট নিছি। এই জিনিসগুলো আমি আসলে সময় এখানে ব্যয় করতে চাই না। আমি তো ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দিই। যদি আপনারা আ দেখে না লিখতে পারেন তাহলে ফাইলের থেকে এটা কপি পেস্ট করে নিলেন। এটা আমাদের শুধু একটা মাইনাস এবং একটা প্লাস সাইন তৈরি করবে। এটার জন্য অনেক ব্যাখ্যা করার এখানে কিছু নেই। এসভিজি সম্পর্কে আশা করি আপনারা সকলেই জানেন। এবার আমরা আরেকটা সেকশন ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের হিস্টোরি সেকশন এবং এই হিস্টোরি সেকশনের ভিতরে আমরা একটা ডিপ তৈরি করব এবং এটার আমরা ক্লাস সেট করব হচ্ছে হিস্টোরি সেকশন নামে। এই ডিবের মধ্যে আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব এবং এই আনঅর্ডার লিস্টের আমরা ক্লাস সেট করব হিস্টোরি লিস্ট নামে এবং এই আনঅর্ডার লিস্টের আমরা একটা আইডি সেট করব যে আইডিটার নামও হবে হিস্টোরি লিস্ট। এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা একটা কমেন্ট করে রাখবো যে আইটেম ইনজেক্টেড বাই জেএস, তার মানে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আইটেমগুলো বা তৈরি হবে আমাদের হিস্টোরি হিসেবে সেটা এই আনঅর্ডার লিস্টের মধ্যে এখানে ইনক্লুড হবে। এইবার আমাদের যে মূল অ্যাপ আমরা তৈরি করছি এই অ্যাপটাকে আমরা মিনিমাইজ করি। এই অ্যাপের যে ডিভ, এই ডিভের বাইরে আমরা আরেকটা সেকশন তৈরি করব। সেটার নাম দেবো হচ্ছে আমরা টোস্ট সেকশন এবং এটার জন্যে আমরা একটা ডিভ নিব এবং এটার একটা আইডি সিলেক্ট করব যেটার নাম দেবো আমরা টোস্ট এবং এটার একটা ক্লাস সেট করব যেটার আইডিও আমরা দিয়ে দিব টোস্ট এবং এই ডিভের মধ্যে আমরা প্রথমে একটা স্প্যান নিব এবং এই স্প্যানের মধ্যে প্রথমে আমরা একটা ইনিশিয়ালি লোগো দিলাম। আমরা আমাদের প্রয়োজন মতে পরবর্তীতে আমাদের এই লোগোটা আমরা চেঞ্জ করব। জাস্ট আমরা এখন দিলাম আমাদের দেখার পারপাসে এবং এখানে আমরা একটা আইডি সেট করি যে আইডিটার নাম দিই হচ্ছে আমরা টোস্ট আইকন নামে। স্প্যানের নিচে আমরা আরেকটা স্প্যান তৈরি করি এবং এর যে টেক্সট এই টেক্সটটা আমরা সেট করি আপডেট কমপ্লিট নামে এবং এটারও আমরা একটা আইডি সেট করব। সেই আইডিটা আমরা এখানে দিই। আইডিটার নাম হবে হচ্ছে আমাদের টোস্ট মেসেজ। তাহলে আমাদের যে আমাদের HTML এর কোড এখানেই মোটামুটি শেষ হয়ে গেছে। পরবর্তী যে কাজগুলো আমরা করব সব হচ্ছে আমাদের CSS এর মাধ্যমে আমাদের এই HTML-টাকে আমরা ডিজাইন দিব। কিন্তু তার আগে আমাদের কি পরিবর্তন আসলো সেটা আমরা আগে দেখি। তাহলে আমাদের index.html যে ফাইল, এই ফাইলের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে আমরা ক্লিক করি। তাহলে দেখেন আমরা HTML এ যা লিখছি এগুলো চলে আসছে। প্রথমে আমাদের টাইটেল হিসেবে কাউন্টার অ্যাপ এবং ব্রেক ট্যাগের মাধ্যমে আমরা বিশ্বাস এক্সট্যাগকে আমরা নিচে নামিয়ে আনছি এবং তার নিচে আমরা ফাংশন স্টেট কন্ট্রোল নামে আমরা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট দিছি এবং আমাদের যে কাউন্টারটা দেখা যাবে সেটা হচ্ছে আমাদের 0 হিসেবে আমরা ইনিশিয়ালি মান দিয়ে রাখছি। টোটাল কাউন্ট দেখেন আমরা 3টা স্টেপ বাটন নিছি 1, 5 এবং 10 সেটা চলে আসছে। তার নিচে আমরা কাস্টম ভ্যালু দেওয়ার জন্য একটা ইনপুট বাটন নিছি এবং তার নিচে আমরা 3টা বাটন নিছি ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ এবং রিসেট সিস্টেম এবং আমরা যে এসভিজি নিয়েছিলাম সেই এসভিজির মাধ্যমে আমাদের যে মাইনাস এবং প্লাসটাকে জাস্ট আমরা তৈরি করছি এবং আমরা যে টোস্ট নিয়েছি সেই টোস্টের জন্য দেখেন এখানে আপডেট যে কমপ্লিট সেই কমপ্লিটটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে আমাদের যে HTML কোড আমাদের এখানে লেখা শেষ। এখন আমাদের CSS ফাইল ক্রিয়েট করতে হবে এবং আমাদের HTML ফাইলের সাথে লিঙ্ক করতে হবে। তাহলে আমরা এখানে লিখি লিঙ্ক ক্লোন CSS। তাহলে আমাদের CSS এর যে সিনট্যাক্স সেটা এখানে লিখে দেবে। এরপর style.css এর পরে কন্ট্রোল ধরে কার্সার দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা প্রম্পট আসবে যেখানে ক্রিয়েট ফাইল থাকবে। এখানে ক্লিক করলে আপনার style.css ফাইল ক্রিয়েট করে দিবে। দেখেন আমাদের ফোল্ডারের মধ্যেও style.css ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের HTML ফাইলের সাথে আমাদের এই style.css ফাইলটা লিঙ্ক হয়ে গেছে। আমরা এখানে
ফন্ট হিসেবে গুগলের ফন্ট ব্যবহার করতে চাচ্ছি, সেইজন্য আমরা এখানে কমেন্ট করলাম যে গুগল ফন্ট। তাহলে আমাদের ফন্টগুলো দেখতে সুন্দর লাগবে এবং এই যে গুগল ফন্ট, সেই গুগল ফন্টকে আগে আমাদের সার্ভারের সাথে আমাদের কানেক্ট করতে হবে। তার জন্যে আমরা কানেক্ট করলাম। দেখেন এখানে কানেকশন তৈরি করছি আমরা ফন্টস গুগলের সাথে। ঠিক আছে? এখন আমাদের যে ফ্রন্ট আছে, সেই ফ্রন্টটাকে আমরা এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে একটা ফ্রন্ট যেটা আউটফিট, সেই নামে আমরা একটা ফন্ট নিচ্ছি। দেখেন এই যে আউটফিট নামে আমরা একটা ফন্ট নিছি এবং সেটার লিঙ্কই আমরা এখানে কপি করে দিছি এবং এর ওয়েট হিসেবে আমরা 300, 400, 600, 800 আমরা এখানে ব্যবহার করছি। আমরা এখানে HTML এবং CSS যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে আমরা পাশাপাশি রাখছি। যাতে আমরা HTML ফাইলটা দেখে আমাদের CSS ফাইলটার আমরা কাজ করতে পারি। তাহলে ১ম এ আমরা এখানে কিছু কাস্টম ভ্যারিয়েবলের মধ্যে আমরা কিছু মান নির্ধারণ করব এবং সেই মানগুলোকে আমরা বারবার যাতে সহজে ব্যবহার করতে পারি, সেইজন্যে আমরা এখানে রুটের মধ্যে দেখেন আমরা কিছু কাস্টম ভ্যারিয়েবল সেট করে রাখছি। তাহলে আমরা যে রুট, এই রুটের মধ্যে আমরা ডট দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখি এবং তারপরে সেটার ভ্যালু আমরা এখানে নির্ধারণ করে দিই। এবং ১ম এ আমরা মেইন নামে আমরা একটা ভ্যারিয়েবল নিছি। তার মধ্যে আমরা আউটফিট যে ফন্টটা আমরা গুগলে নিছিলাম, সেই ফন্টটা কিন্তু দেখেন আমরা এখানে নিয়ে নিছি। তার পরবর্তীতে আমরা গ্লাস বিজি মানে ব্যাকগ্রাউন্ড নামে গ্লাসের যে ব্যাকগ্রাউন্ড তার জন্য আমরা একটা কালার নিছি। তারপরে গ্লাস বর্ডারের জন্য আমরা একটা কালার নিছি। তারপরে গ্লাস শ্যাডোর জন্যে আমরা একটা কালার নিছি এবং তার শ্যাডোর মানগুলো আমরা এখানে নিছি। টেক্সট প্রাইমারির জন্যে আমরা একটা প্রাইমারি কালার নিছি এবং টেক্সট সেকেন্ডারির জন্যে আমরা একটা সেকেন্ডারি কালার নিছি এবং এর নিচে আমরা যে আমাদের গ্রেডিয়েন্ট কালারগুলো হবে, সেই গ্রেডিয়েন্ট কালারগুলোকে আমরা নির্ধারণ করে রাখছি। তাহলে এটা গ্রেডিয়েন্ট ইনক্রিজ এর জন্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিছি এবং গ্রেডিয়েন্ট ডিসক্রিজের জন্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিছি এবং গ্রেডিয়েন্ট টেক্সটের জন্যে আমরা একটা টেক্সট গ্রেডিয়েন্ট কালার নিছি এবং কালারগুলো সবই আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিছি এবং আপনারা এই কোডগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমরা ইউনিভার্সাল সিলেক্টর নিব। ১ম এ আমাদের একটা ইনিশিয়াল মাল দেওয়ার জন্যে এবং এই সিলেক্টরের মধ্যে আমরা বক্স সাইজ এন্ড বর্ডার বক্স করে দিলাম, মার্জিন 0 করে দিলাম, প্যাডিং 0 করে দিলাম এবং ফন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করছি ফন্ট মেইন। আমরা মেইন হিসেবে এখানে যে ফন্টটা নিছি, সেই ফন্টটাকে দেখেন আমরা ব্যবহার করছি। সেটা কিসের মাধ্যমে ব্যবহার করি? আমরা var নিই। এই var এর মধ্যে আমরা আমাদের যে কাস্টম ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলগুলোকে আমরা CSS এ অ্যাক্সেস করতে পারি। আমি বিগত ভিডিওগুলোতে এগুলো আপনাদের ভেঙে লাইন বাই লাইন CSS এর যে ভিডিওগুলো আছে, সেগুলো আমি দেখাইছি। এইজন্যে যেহেতু আমাদের এটা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, এখানে আমরা চাই না যে আমাদের HTML এবং CSS এ আমাদের অনেক সময় চলে যায়। কিন্তু আমি প্রত্যেকটা লাইনই আপনাদের এখানে বুঝাই দিয়ে যাব, যাতে আপনারা এটা বুঝতে পারেন। তাহলে আমাদের যে ডিফল্ট মান, সেগুলো আমরা নিয়ে নিছি ইউনিভার্স সিলেক্টরের মাধ্যমে। এবার আমরা বডি এলিমেন্টটাকে সিলেক্ট করব এবং এর ভিতরে আমরা ইনিশিয়াল মান মিনিমাম হাইট 100 VS নিলাম, ডিসপ্লে ফ্লেক্স করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম, অ্যালাইন আইটেম সেন্টার করলাম এবং ওভারফ্লো এক্সকে আমরা হিডেন করলাম। তাহলে আমাদের পেজটাকে আমরা রিফ্রেশ করি। তাহলে দেখেন আমাদের যে মূল কাউন্টার অ্যাপের যে কার্ডটা, সেটা দেখেন আমাদের এখন মিডিলে চলে আসছে এবং আমাদের যে বডিটাতে আমরা দেখছিলাম যে আমাদের কালারগুলো এনিমেটেড হয় এবং সেই সেকশনটা এখন আমরা তৈরি করব। তাহলে সেটা কিভাবে করব? আমরা এখানে কমেন্ট করলাম এনিমেটেড ব্যাকগ্রাউন্ড নামে এবং এর নিচে ১ম এ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে লিনিয়ার গ্রেডিয়েন্টে আমরা কালারগুলো নিলাম। এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা কালার আমরা নিছি। এবং আমরা রিফ্রেশ করি। তাহলে দেখেন যে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিছি আমাদের ব্যাকগ্রাউন্ডে। আমরা যে ৪ টা কালার নিছি, সেই ৪ টা কালার কিন্তু এখানে আমাদের চলে আসছে। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, সে ব্যাকগ্রাউন্ড সাইজগুলোকে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি 400% আমরা করে দিলাম। আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু 400% করে আমাদের এক্সটেন্ড হয়ে গেছে। এখন এখানে আমরা প্যাডিং চারিপাশ থেকে 20 পিক্সেল নিয়ে নিলাম এবং কালার হিসেবে টেক্সট কালার হিসেবে আমরা টেক্সট প্রাইমারি যে কালারটা আছে, সেই কালারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আমি রিফ্রেশ করলাম, তাহলে দেখেন আমাদের প্যাডিং নিয়ে নিছে এবং আমাদের যে টেক্সট কালার, সেই টেক্সট কালারগুলো এখানে এপ্লাই হয়ে গেছে। এখন এখানে আমরা অ্যানিমেশন এপ্লাই করলাম, যে অ্যানিমেশনটার আমরা নাম দিছি হচ্ছে গ্রেডিয়েন্ট বিজি নামে এবং এটা চলবে কতক্ষণ? ১৫ সেকেন্ড ধরে ইজি স্টাইলে চলবে এবং ইনফিনিট আকারে চলবে, বারবার আসবে।
কিন্তু আমরা তো আমাদের অ্যানিমেশনটা এখনো তৈরি করি নাই। তাহলে এখন আমাদের যে অ্যানিমেশনটা আছে, সেই অ্যানিমেশনটা আমাদের এখানে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা আমাদের অ্যানিমেশনটা এখানে তৈরি করলাম। দেখেন কি ফ্রেমের মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করি এবং এই যে নাম গ্রেডিয়েন্ট বিজি আমরা কিন্তু সেম নামে আমাদের এখানে নাম করছি এবং 0%, 50%, 100% ৩ টা স্কেল আমরা এখানে আমাদের অ্যানিমেশন তৈরি করছি। এখানে আমরা কি করছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড পজিশন আছে বিভিন্ন স্কেলে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের পজিশন এই পজিশনগুলোকে আমরা জাস্ট চেঞ্জ করছি। আমরা রিফ্রেশ করি। এখন আমরা একটু অপেক্ষা করি। দেখেন আমরা যেহেতু অ্যানিমেশনটা বিভিন্ন স্কেলে চেঞ্জ করছি, যার কারণে কিন্তু আমাদের যে কালারটা, সে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা এপ্লাই করতে চাইছি, যে কালারগুলোর মাধ্যমে আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ হবে, সেটা কিন্তু এখন চেঞ্জ হওয়া শুরু করছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটা আমরা সফলভাবে এখানে এপ্লাই করছি। এরপরে আমাদের দেখেন আমাদের বডির কাজ শেষ হয়ে গেছে। বডির কাজের পরে আমাদের ১ম কিন্তু ২ টা ডিপ আছে ব্লব নামে। এখন আমরা এই সেকশনটার কাজ করব। তাহলে এই অ্যানিমেশনটা যে আমরা তৈরি করছি, এটাকে আমরা উপরে উঠাই দিই এবং এর নিচে আমরা একটা কমেন্ট করি। আমরা সেকশনগুলোকে আলাদা করব, যাতে আমরা পরবর্তীতে সেটা বুঝতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম যে ফ্লোটিং ডেকোরেটিভ ব্লবস। এটার আমরা ইনিশিয়ালি এখানে কমেন্ট করে রাখলাম যে এই সেকশনটা যেহেতু আমরা এখন কাজ করব। তাহলে ১ম আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমরা কপি করলাম এবং ক্লাসটাকে আমরা অ্যাক্সেস করি কি করে? ডট দিয়ে তারপরে ক্লাস নেম দিই এবং দেওয়ার পরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা অ্যাক্সেস করি। তাহলে ১ম এ যখন আমরা ব্লব নিছি তার মানে আমাদের যে ২ টা ডিপ, ২ টা ডিপই আমরা এখানে পাবে। সেটার জন্য আমাদের যে ইনিশিয়াল মান, সে মানগুলো আমরা সিলেক্ট করলাম এবং এখানে পজিশন দিলাম অ্যাবসোলিউট, বর্ডার রেডিয়াস আমরা করে দিলাম 50% যার কারণে কি এটা গোল বৃত্ত হয়ে যাবে এবং এখানে ফিল্টারের মাধ্যমে আমরা ব্লার ব্যবহার করছি 80 পিক্সেল, এটা ব্লার হবে। জেড ইনডেক্স আমরা -1 করছি এবং অপাসিটিকে আমরা 0.6 করছি। তাহলে আমাদের ব্লবের যে কাজ, সে কাজটা আমাদের এখানে হয়ে গেছে। কিন্তু আমরা এখানে কি করছি? আমাদের যে ব্লব 1 এবং 2 র মাধ্যমে ২ টাকে আমরা আলাদাভাবে অ্যাক্সেস করার জন্য ২ টা আলাদা ক্লাস আমরা তৈরি করে রাখছি। তাহলে ১ম এ এবার ব্লব 1 কে নিলাম এবং এই ব্লব 1 এর মাধ্যমে আমাদের যে ১ম ডিপটা আছে, সেই ডিপটাকে আমরা চেঞ্জ করব। এটা দেখেন আমরা হোয়াইট দিয়ে দিলাম ৩০০ পিক্সেল, হাইট দিয়ে দিলাম ৩০০ পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার দিচ্ছি। টপে পজিশন আমরা সেট করছি। যে টপে কোথায় থাকবে এবং লেফটে কোথায় থাকবে। তাহলে টপ আমরা দিছি -50 পিক্সেল এবং লেফটে দিছি আমরা -50 পিক্সেল। তারপরে আমাদের যে ব্লব 2 আছে, সেই ব্লব 2 কে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করলাম এবং অ্যাক্সেস করার পরে এর যে মানগুলো আছে, সেগুলো আমাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা হোয়াইট দেখেন সিলেক্ট করলাম ৩৫০ পিক্সেল, হাইট সিলেক্ট করলাম ৩৫০ পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার দিয়ে দিলাম এবং এর পজিশন আমরা সেট করলাম যে বটনে চলে যাবে -50 পিক্সেল এবং রাইটে চলে যাবে -50 পিক্সেল। আমরা যখন রিফ্রেশ করলাম তাহলে কিন্তু আমাদের ব্লবগুলো এপ্লাই হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। একটা দেখেন এখানে একটা কালার চেঞ্জ হয়েছে, এখানে একটা কালার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন আমরা দেখেন এইখানে যখন ব্লব 1 কে সিলেক্ট করলাম, স্ক্রিনে খেয়াল করেন এই জায়গাটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু সিলেক্ট হচ্ছে এবং এখন যদি খেয়াল করেন তাহলে এই জায়গাটা একটা আলাদা শেড কিন্তু আসছে আমাদের গোল আকারে। হ্যাঁ? মানে বৃত্ত আকারে যেহেতু আমরা এটাকে রাউন্ডেড 50% করছিলাম। এবার ব্লব 2 যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখেন এই কোণাতে আমাদের আরেকটা কিন্তু বৃত্ত আকারে একটা আলাদা কালার শেড আসছে। যেটা আমাদের যে অ্যানিমেশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটার মধ্যে কিন্তু একটা আলাদা ইফেক্ট তৈরি করছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লব 1 এবং এর নিচেরটা হচ্ছে আমাদের ব্লব 2। তাহলে আমাদের ব্লবের কাজ শেষ। আমরা একটু নিচে নামি। তাহলে আমাদের এখন হচ্ছে মূল অ্যাপ কন্টেনার। তার মানে আমাদের যে মূল কার্ড, সে কার্ডের এখন আমরা কাজ করব। তাহলে আমরা এখানে কমেন্ট করি যে মেইন গ্লাস কার্ড আমরা এখন এখানে তৈরি করব। কারণ আমাদের যে কার্ড, অ্যাপ কার্ড এটা কিন্তু আমরা গ্লাস স্টাইলে তৈরি করছি যাতে আমাদের যে ট্রান্সপারেন্ট না হয় এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলতেছে সেটা যেন আমাদের এই কার্ডের মধ্যে দেখা যায়। সেজন্য আমরা একটা গ্লাস আকারে এখানে একটা কার্ড তৈরি করব। তাহলে ১ম আমাদের কি আছে? আমাদের ডিভ আছে। এই ডিভটার মধ্যে আমাদের পুরোটা র‍্যাপ করা আছে। তাহলে এই ডিভটার যে ক্লাস, এই ক্লাসটাকে ১ম এ আমরা এখানে অ্যাক্সেস করছি। তাহলে আমাদের যে ইনিশিয়ালি আমাদের যে অ্যাপ আছে, এই অ্যাপের আমাদের মানগুলো এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ক্লাস বিজি, ক্লাস ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিছি সেটা আমরা এখানে ইনিশিয়াল করে দিলাম। ব্যাকড্রপ আমরা ফিল্টার ব্লার করছি 20 পিক্সেল। এখানে উইকিপিড ব্যাকড্রপ ফিল্টার আমরা ব্লার করছি 20 পিক্সেল
এরপরে আমরা একটা বর্ডার নিছি এবং যেটা বর্ডার কালার আমরা কিন্তু গ্লাস কালার হিসেবে যেটা আমি ইনিশিয়ালি মান করে রাখছিলাম সেটা আমরা এখানে সিলেক্ট করছি। বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, বর্ডার শ্যাডো এবং ভারের মধ্যে কিন্তু আমরা সব আমাদের যে ভ্যারিয়েবলের মধ্যে যে মানগুলো আমরা সেট করে রাখছি সেটা নিচ্ছি। ওয়াইড আমরা এখানে 100% করে দিলাম এবং ম্যাক্স ওয়াইড আমরা এখানে দিছি হচ্ছে 450 পিক্সেল এবং প্যাডিং আমরা এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেট করছি। ডিসপ্লে আমরা ফ্লেক্স করছি, ফ্লেক্স ডিরেকশন প্লামে করছি এবং গ্যাপ এখানে আমরা 25 পিক্সেল করছি। পজিশন আমরা এখানে রিলেটিভ দিচ্ছি এবং ওভারফ্লো আমরা হিডেন ব্যবহার করছি। আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের যে কার্ড, গ্লাস কার্ড, এই গ্লাস কার্ডটা কিন্তু চলে আসছে এবং দেখেন এই কার্ডের ভিতরে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার আসতেছে, সেই কালারটা কিন্তু আমাদের কার্ডের মধ্যে এখন নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের মেইন যে কন্টেইনার, সেই কন্টেইনারের সিএসএস আমাদের এপ্লাই হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের হেডার সেকশন। তাহলে আমরা এখানে হেডার নামে কমেন্ট করি। তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের হেডার সেকশন। তাহলে প্রথমে আমরা হেডার এলিমেন্টটাকে এক্সেস করব। আমরা এখানে কিন্তু ধাপে, ধাপে করতেছি। আমি এখানে সিএসএস লাইন বাই না লিখলেও আপনারা কিন্তু এটা বুঝতে পারতেছেন। এবং দেখেন এখানে হেডারের ১ম এ আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম এবং মার্জিন বটম এখানে আমরা 10 পিক্সেল করে দিলাম যাতে আমাদের এটা সেন্টারে থাকে এবং মার্জিন বটম আমাদের এখানে 10 পিক্সেল মানে নিচের যে এলিমেন্ট সেটা আমাদের কিন্তু 10 পিক্সেল ফাঁকা থাকবে। এবার হেডারের পরে আমাদের যে H1 আছে সেই H1 টাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? প্রথমে আমরা হেডার লিখব এবং হেডার লেখার পরে আমাদের যে H1 কে আমরা লিখার মাধ্যমে এখানে আমরা এক্সেস করে নিলাম এবং এটার যে মান, সেই মানগুলো আমরা এখন এখানে বসাইতে হবে। তাহলে আমরা এর মধ্যে ফন্ট ওয়েট দেখেন 18 দিয়ে দিলাম। ফন্ট সাইজ আমরা 1.8 আরইএম দিলাম। লেটার স্পেসিং আমরা -0.5 পিক্সেল দিয়ে দিছি এবং টেক্সট শ্যাডো নামে আমাদের একটা শ্যাডো আমরা এখানে নিয়ে নিছি। তাহলে H1 এর কাজ তো আমাদের হয়ে গেছে। তাহলে H1 এর মধ্যে কিন্তু আমাদের আবার একটা স্প্যান করে রাখছি যেটা আমরা আলাদা। তাহলে প্রথমে আমরা এই হেডার H1 টাকে সিলেক্ট করলাম এবং স্প্যানটাকে সিলেক্ট করার জন্য যেহেতু এটা H1 এর ভিতরে এর একটা চাইল্ড, তাহলে আমরা এখানে স্প্যানটাকে এইভাবে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা স্প্যানটাকে এখান থেকে অ্যাক্সেস করে নিলাম এবং স্প্যানটাকে অ্যাক্সেস করার পরে এর যা মান, সেই মানগুলো আমরা এখানে বসায় দিলাম। তাহলে এখানে কি দিলাম আমরা? ফ্রন্ট ওয়েট দিছি, ফন্ট সাইজ দিছি, ব্যাকগ্রাউন্ড হিসেবে লিনিয়ার গ্রেডিয়েন্ট নিছি। উইকিড ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট নিছি এবং উইকিড টেক্সট ক্লিপ কালার ট্রান্সপারেন্ট নিছি। এটার মাধ্যমে কি হবে? আমাদের যেরকম কার্ডের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো এপ্লাই হচ্ছে, এখন আমাদের টেক্সটের মধ্যেও আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এপ্লাই হবে। এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপ দেখেন আমরা টেক্সট করছি এবং এখানে কালার এই যে ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। তার মানে আমাদের যে টেক্সট কালার, সেই টেক্সট কালারটাকে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এপ্লাই হইতে সুবিধা হবে। এখন আমাদের হেডারের মধ্যে যে পি আছে এটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে আমরা এখানে লিখি হেডার এবং পি এবং এর পির যে মানগুলো আমরা দিয়ে দিলাম। আমরা কালার হিসেবে এখানে টেক্সট যে সেকেন্ডারি কালার, সেই সেকেন্ডারি কালারটা আমরা নিলাম। ফন্ট সাইজ দিছি, ফন্ট ওয়েট দিছি, মার্জিন টপ আমরা 5 পিক্সেল এখানে আমরা ব্যবহার করছি। আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এই সনেরও চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের যে পি এলিমেন্টস বা প্যারাগ্রাফ এলিমেন্ট সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা স্প্যানকে কি করছিলাম? আমরা ট্রান্সপারেন্ট করছিলাম যাতে টেক্সটের মধ্যে আমাদের এই কালারগুলো এপ্লাই হয়। এখন দেখেন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু কালারগুলো এপ্লাই হচ্ছে এবং কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। খেয়াল করুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমাদের টেক্সট কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমাদের হেডার সেকশনের কাজ শেষ। এরপরে হচ্ছে আমাদের কাউন্টার ডিসপ্লের যে সেকশন সেটার কাজ আমরা করব। তাহলে প্রথমে আমরা এখানে কমেন্ট করে নিলাম। কমেন্ট করার পরে আমাদের প্রথম যে সেকশন, সেই সেকশনের আমরা একটা ক্লাস সেট করছিলাম যে কাউন্টার ডিসপ্লে নামে। তাহলে এটাকে আমরা প্রথমে আগে অ্যাক্সেস করলাম। তাহলে আমাদের কাউন্টার ডিসপ্লে যে ক্লাস সেটা আমাদের অ্যাক্সেস হয়ে গেল এবং এটার মান আমরা দিই। তাহলে ডিসপ্লে আমরা এটারও ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স ডিরেকশন প্লাম, অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, প্যাডিং 20 পিক্সেল এবং 0 পিক্সেল এবং পজিশন এটাকে আমরা রিলেটিভ করে দিলাম। আমরা রিফ্রেশ করলাম, তাহলে দেখেন এটার পজিশন আমাদের এখন মিডল বরাবর চলে গেছে এবং যেহেতু আমরা ফ্লেক্স ডিরেকশন এখানে আমরা কলম করছি, সেজন্য কিন্তু আমাদের এখানে নিচে, নিচে আসছে। 0 টা উপরে আসছে, তারপরে টোটাল যে কাউন্টটা সেটা কিন্তু আমাদের নিচে আসছে। এরপরে যে ডিভ আছে, যেটার মধ্যে আমাদের মান দেখা যাবে, সেটার আমরা ক্লাস সেট করছি কি? কাউন্টার ভ্যালু নামে।
তাহলে এটাকে আমরা এক্সেস করি কাউন্টার ভ্যালুটাকে এবং এর মানগুলো আমরা এখানে বসায় দিলাম। এটার আমরা ফন্ট সাইজ নিছি, ফন্ট ওয়েট নিছি, লাইন হাইট নিছি, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি যে টেক্সট কালারটা উইকিপিড ব্যাকগ্রাউন্ড ক্লিপ আমরা টেক্সট করছি ব্যাকগ্রাউন্ড ক্লিপ টেক্সট এবং কালার ট্রান্সপারেন্ট করে দিছি টেক্সট শ্যাডো নিছি এবং ট্রানজিশনে এখানে আমরা কিসের পরে ট্রানজিশন চালাইছি আমাদের যে ট্রান্সফর্ম হবে সে ট্রান্সফর্মের মধ্যে আমরা কিন্তু ট্রানজিশন চালাইছি এবং এর নিচে আছে আমাদের স্প্যান যে স্প্যানটার আমরা একটা ক্লাস সেট করতেছে কাউন্টার লেভেল নামে আমরা এটারও সিএসএস দিয়ে যাই আর এটা সিএসএস এ আমরা ফন্ট সাইজ নিচ্ছি ট্রান্সফর্ম নিলাম এখানে আপার কেস লেটার স্পেসিং আমরা 3 পিক্সেল নিলাম এবং কালার নিলাম মার্জিন টপ আমরা 10 পিক্সেল নিলাম আমরা রিফ্রেশ করলাম তাহলে দেখেন আমাদের যে কাউন্টার ডিসপ্লে সে কাউন্টার ডিসপ্লেটা কিন্তু আমাদের এখন একটা গ্রেডিয়েন্ট কালার আকারে চলে আসছে এবং কি চমৎকার লাগতেছে এবং নিচে যে আমাদের স্প্যান সেই স্প্যানটাও কিন্তু আমাদের সিএসএস অনুযায়ী এখানে চেঞ্জ হয়ে আসছে তাহলে কাউন্টার ডিসপ্লে আমাদের কাজ শেষ এবার আমাদের যে কন্ট্রোলস সেই কন্ট্রোলসের আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের স্টেপ কন্ট্রোলস তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করি কমেন্ট করে রাখি এখানে আচ্ছা আমাদের সিএসএস কমেন্ট করতে হবে স্টেপ কন্ট্রোলস তাহলে স্টেপ কন্ট্রোলের মধ্যে প্রথমে আমাদের স্টেপ কন্ট্রোল নামে আমাদের যে ডিপ সেই ডিপটা আমরা ক্লাস সিলেক্ট করছি তাহলে সেটাকে আমরা এক্সেস করি এবং এক্সেস করার পরে এর মানগুলো আমরা এখানে বসাই তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা RGBA কালার নিলাম বর্ডার রেডিয়াস নিলাম প্যাডিং নিলাম ডিসপ্লে ফ্লেক্স করলাম গ্যাপ 5 পিক্সেল করলাম আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এখানে কন্ট্রোলসের যে জায়গাটা সেই জায়গাটা ডিপটা আমাদের কিন্তু ইনিশিয়ালি একটা পজিশন নিয়ে নিছে এখন আমরা এখানে যে বাটন নিছি আমরা কয়টা বাটন নিছি এখানে আমরা 3টা বাটন নিছি তাহলে 3টা বাটনের জন্য আমরা একটা কমন ক্লাস অ্যাপ্লাই করছিলাম এখানে স্টেপ বিটিএন নামে তাহলে প্রথমে আমরা এটাকে এক্সেস করি তাহলে এই যে সিএসএসটা আমরা অ্যাপ্লাই করব এটা আমাদের 3টা বাটনের পরেই কিন্তু যাবে তাহলে দেখেন স্টেপ বিটিএনে যে আমরা সিএসএসটা অ্যাপ্লাই করছি এই সিএসএসটা কিন্তু আমাদের 3টা বাটনেই পাচ্ছে এবং আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন 3টা বাটনেই কিন্তু আমাদের যে সিএসএসটা আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এখন এই যে স্টেপ বিটিএন এই স্টেপ বিটিএন এর আমরা হোভার সিলেক্ট করব তাহলে আমরা প্রথমেই এই স্টেপ বিটিএনটাকে এখান থেকে কপি করলাম এবং এটার হোভার আমরা ইফেক্ট যেটা হবে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব তাহলে হোভার ইফেক্ট আমরা এখানে দিয়ে দিলাম যে আমাদের কালার হয়ে যাবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবেও আমরা এই কালারটা হচ্ছে টেক্সট কালার নিছি এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখানে আমরা একটা RGB নিয়েছি এবার এই যে স্টেপ বিটিএন এই স্টেপ বিটিএন যখন আমরা অ্যাক্টিভ করব সেই অ্যাক্টিভের সময় আমাদের কি হবে তাহলে আমরা এখানে অ্যাক্টিভ শুরু ক্লাসটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবং এরপরে এর যে মানগুলো আছে সেই মানগুলো আমরা এখানে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট কালার দিচ্ছি আমরা টেক্সট কালার হিসেবে এবং বক্স শ্যাডো হিসেবে একটা শ্যাডো আমরা এখানে অ্যাপ্লাই করছি আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের যে হোভার সেই হোভারটা কিন্তু এখন কাজ করতেছে এবং আমরা যখন অ্যাক্টিভ করতেছি তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ কালারটা কিন্তু এখন এখানে চলে আসতেছে এরপরে সেকশন হচ্ছে আমাদের কাস্টম স্টেপ কাউন্টার তাহলে কাস্টম স্টেপ কাউন্টারটাকে আমরা এখানে প্রথমে কমেন্ট করি তাহলে আমরা এখানে কমেন্ট করলাম কাস্টম স্টেপ কাউন্টার এবং এটারও কিন্তু আমরা একটা ক্লাস সেট করছি আমাদের যে মূল ডিপ তাহলে এটাকে আমরা কপি করলাম এবং এটাকে আমরা এক্সেস করি কাস্টম স্টেপ কাউন্টার তাহলে এটাকে আমরা কপি করে নিলাম এবং এর প্রথম ইনিশিয়াল মান আমরা দিলাম পজিশন রিলেটিভ এবং আমাদের মার্জিন টপ হবে হচ্ছে আমাদের 10 পিক্সেল এবং এর মধ্যে আমাদের কি আছে এর মধ্যে আমাদের একটা ইনপুট ফিল্ড আছে এবং এই যে ইনপুট ফিল্ড এই ইনপুট ফিল্ডেরও কিন্তু আমরা একটা ক্লাস সিলেক্ট করছি এখানে কাস্টম স্টেপ ইনপুট তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করি আমরা অ্যাক্সেস করলাম আমরা এই ক্লাসগুলো নিয়ে হচ্ছে আমাদের আসলে সিএসএস অ্যাক্সেস করতে যাতে আমাদের সহজ হয় এবং এটার যে ভ্যালু সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দেবেন তাহলে হোয়াইট নিলাম 100% ব্যাকগ্রাউন্ড কালার নিছি বর্ডার নিছি প্যাডিং নিছি বর্ডার রেডিয়াস নিছি কালার নিছি ফন্ট সাইজ আউটলাইন আমরা নান করে দিছি ট্রানজিশন চালাইছি আমরা 0.3 সেকেন্ড টেক্সট অ্যালাইন আমরা করে দিছি সেন্টার আমরা রিফ্রেশ করি
তাহলে দেখেন আমাদের যে কাস্টম ভ্যালু, সেই কাস্টম ভ্যালুটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এবং এখানে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যারো সাইন এটা কিন্তু আসতেছে। আমাদের এইটা রিমুভ করতে হবে, যাতে হয় কি যে আমাদের যে সিএসএসটা এটা দেখতে যেন আমাদের আরো সুন্দর মনে হয়। তাহলে এটা কখন আসতেছে? এটা আসতেছে যখন আমরা ফোকাস করতেছি। আমরা ফোকাস থেকে হারাই গেলে কিন্তু সমস্যা নেই। কিন্তু যখন আমরা ফোকাস করতেছি, তখন কিন্তু এইটা আমাদের শো করতেছে। তাহলে ১ম এ আমরা এই ক্লাসটাকে কপি করলাম এবং এটার আমরা একটা সুডো ক্লাস নিব ফোকাস নামে। তাহলে ফোকাসটাকে আমরা এখানে রাখলাম। আমরা একটু উপরে উঠাই যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবং এখানে আমরা দেখেন ১ম এ ব্যাকগ্রাউন্ড কালার নিলাম একটা এবং বর্ডার কালার হিসেবে আমরা একটা কালার এখানে এপ্লাই করলাম এবং এরপরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা দেখেন বসানোর পরে বুঝাই দিচ্ছি। কাস্টম স্টেপ ইনপুট আমাদের যে ক্লাস সেটা তো নিছি। এরপরে আমরা সুডো ক্লাস নিছি উইকেট আউটপুট স্পিন বাটন। আমাদের যে স্পিন বাটন যেটা আমরা এতক্ষণ সরানোর চেষ্টা করছি, সেই বাটনটাকে আমরা সুডো ক্লাসের মাধ্যমে এভাবে সিলেক্ট করি এবং কাস্টম স্টেপ ইনপুট আমাদের যে ক্লাস এর সাথে আরেকটা সুডো ক্লাস নিছি আমরা উইকেট ইনার স্পিন বাটন। তাহলে আউটার এবং ইনার এই ২ টা বাটনটাকে আমরা সিলেক্ট করলাম। কারণ ওখানে আমাদের ২ টা বাটন থাকে। একটা আপ বাটন থাকে, একটা ডাউন বাটন থাকে। এবং সেটার ভ্যালু আমরা উইকেট অ্যাপিয়ারেন্সকে নান করে দিলাম এবং মার্জিন করে দিলাম 0। যখনই আমরা এই ভ্যালু ২ টা এপ্লাই করলাম, তখন আমাদের ওই বাটন ২ টা কিন্তু এখন আর থাকবে না। আমরা রিফ্রেশ করি। দেখেন এখন যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের একটা বর্ডার কালার নিচ্ছি সেটা আমাদের এপ্লাই হয়েছে। কিন্তু আমাদের যে ডান পাশে ২ টা বাটন ছিল, সেই ২ টা বাটন কিন্তু আর এখন নাই। তাহলে আমাদের এখন কিন্তু দেখতে আমাদের কাস্টম ভ্যালু বক্সটাকে আরো প্রিমিয়াম লাগতেছে। তাহলে এরপরের সেকশন হচ্ছে আমাদের মেইন অ্যাকশন যে সেকশনটা আছে, এই সেকশনটা। তাহলে আমরা এখানে ১ম এ কমেন্ট করি মেইন অ্যাকশনের এবং এটাকে আমরা উপরে উঠাই দিলাম এবং এটাকেও আমরা আরেকটু উপরে উঠাই দিই। তাহলে ১ম আমাদের ক্লাস কি দেখেন, ডিবের ক্লাস হচ্ছে মেইন অ্যাকশন। তাহলে এটাকে আমরা আগে এক্সেস করি। আমরা এক্সেস করলাম এবং এই মেইন অ্যাকশনের আমরা ডিসপ্লে করে দিলাম গ্রিড এবং গ্রিড টেমপ্লেট কলামসকে আমরা ২ টা মানে ভাগ করছি। একটা আছে 1 FR আর একটা আছে 1.5 FR এবং গ্যাপ আমরা 15 পিক্সেল নিছি, মার্জিন টপ আমরা 10 পিক্সেল নিছি। আমরা এখানে যে ২ টা মান নিছি শুধু এটা খেয়াল করেন যে ১ম এ ভ্যালু নিছি আমরা 1 FR এবং সেকেন্ড এ আমরা ভ্যালু নিছি 1.5 FR। আমরা রিফ্রেশ করি। দেখেন ১ম মান হচ্ছে 1 FR এবং দ্বিতীয় মান হচ্ছে 1.5 FR। সেই হিসেবে কিন্তু আমাদের এই গ্রিডটা এখানে কাজ করতেছে। এর মধ্যে কি আমরা কয়েকটা বাটন নিছি। কয়টা বাটন নিছিলাম আমরা? ৩ টা বাটন নিছিলাম এবং ৩ টা বাটনের জন্যে আমরা BTN এক্সেস নামে একটা কমন ক্লাস এখানে এপ্লাই করছি। তাহলে ১ম এ এই কমন ক্লাসটাকে আমরা এক্সেস করি এবং এটার যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমরা এখানে দিই। তাহলে আমরা দিলাম বর্ডারকে আমরা নান করলাম, প্যাডিং দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম, ফন্ট সাইজ দিলাম, ফন্ট ওয়েট, কালার, কার্সর, ট্রানজিশন, বক্স শ্যাডো, ডিসপ্লে, অ্যালাইন আইটেম, সেন্টার করছি, জাস্টিফাই কনটেন্ট সেন্টার করছি, গ্যাপ 8 পিক্সেল, পজিশন রিলেটিভ দিছি এবং ওভারফ্লো আমরা এখানে হিডেন ব্যবহার করছি। তাহলে আমরা রিফ্রেশ করি। তাহলে দেখেন আমাদের যে বাটন, সে বাটনের যে আমরা কমন ক্লাস দিছি, সে কমন ক্লাসের CSS গুলো আমরা এখানে এপ্লাই করতে পারছি। এইবার আমাদের ১ম যে বাটন অ্যাকশন আমরা তো দিলাম কমন, কিন্তু প্রত্যেকটা বাটনকে আমরা একটা আলাদা ক্লাস দিছি। তাহলে ১ম হচ্ছে আমাদের BTN যে ডিক্রিজ সেটার জন্য আমরা একটা আলাদা ক্লাস দিছি। তাহলে এইটাকে আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা এটাকে এক্সেস করি। তাহলে এটাকে আমরা এখানে এক্সেস করলাম। তাহলে এটার জন্য আমরা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে আমাদের যে ভারের মাধ্যমে আমাদের গ্রেডিয়েন্ট যে ডিক্রিজের জন্য যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছিলাম সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবং এই যে বাটনটা, এই বাটনটার আমরা এখন একটা হোভার ইফেক্ট সিলেক্ট করব যে এটার হোভারটা কি হবে। তাহলে এটার হোভারের জন্য আমরা ট্রান্সফর্ম করে দিলাম ট্রান্সলেট ওয়াই -3 পিক্সেল, বক্স শ্যাডো আমরা একটা শ্যাডো এখানে দিছি। আচ্ছা, তাহলে ১ম হচ্ছে আমাদের ডিক্রিজ সেটা তো হয়ে গেল। এবারের যে পরের বাটন সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ বাটন। তাহলে এই ইনক্রিজ বাটনের যে ক্লাসটা এটা আমরা এখানে এক্সেস করি
এবং এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং কালার আমরা আগেই সেট করছি ভারের মাধ্যমে আমরা সে কালার গ্রেডিয়েন্ট ইনক্রিজের যে কালার সেটাকে আমরা নিয়ে আসলাম। এরপরে এই ক্লাসটারও আমরা হোভার নিব। তার মানে এই বাটনটার আমরা এখন হোভার যে ইফেক্ট হবে সেই হোভার ইফেক্টগুলো আমরা এখানে দিব। তাহলে আমরা এখানেও ট্রান্সফর্ম চালালাম এবং বক্স শ্যাডো এখানে আমরা একটা বক্স শ্যাডো নিলাম। তাহলে সেকেন্ড যে বাটন সেটাও আমাদের কাজ হয়ে গেল। এরপরে থার্ড যে বাটন সেটা হচ্ছে আমাদের বাটন রিসেট। তাহলে বাটন রিসেটটাকে আমরা এখান থেকে এক্সেস করলাম এবং এটার যে মান সেই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে এখানে গ্রিড কলাম স্প্যান 2 করে দিলাম যাতে আমাদের পরবর্তী যে স্প্যান আছে সে দুইটাকে একটা কলমে করে নেয়। দুইটা কলম মিলে আমাদের এখানে একটা কলম হবে। ব্যাকগ্রাউন্ড কালার নিছি, কালার হিসেবে টেক্সট সেকেন্ডারি কালার নিছি। এটা হচ্ছে টেক্সটের কালার, ফন্ট সাইজ নিছি, প্যাডিং নিছি, বক্স শ্যাডো নিছি, বর্ডার আমরা এখানে একটা বর্ডার সেট করছি এবং এখন এই যে বাটন এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই। এই যে বাটন, এই বাটনেরও কি করতে হবে? আমাদের একটা হোভার ইফেক্ট এখানে আমাদের চালাইতে হবে। তাহলে আমরা এখানে হোভার ইফেক্টের জন্য যে ভ্যালুগুলো সেগুলো দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার নিলাম, টেক্সট কালার হিসেবে একটা কালার নিলাম এবং বর্ডারের জন্য আমরা এখানে একটা কালার সেট করছি। তাহলে আমরা রিফ্রেশ করি। তাহলে দেখেন আমাদের ডিসক্রিজের জন্যে আমাদের আলাদা সিএসএস এপ্লাই হয়েছে এবং এটার জন্যে দেখেন হোভারে আমাদের একটা হোভার ইফেক্ট আসতেছে। ইনক্রিজের জন্যে ইনক্রিজের সিএসএস গুলো এপ্লাই হয়েছে এবং এটার একটা হোভার আসতেছে এবং রিসেট বাটন যেটা বা রিসেট সিস্টেম এটাই কিন্তু আমরা কলাম স্প্যান 2 করছিলাম। তার মানে এই যে ২ টা কলাম তৈরি হয়েছে, এই ২ টা কলাম মিলে কিন্তু এই একটা কলামে চলে আসছে এবং এটার যে সিএসএস সে সিএসএস গুলো কিন্তু এখানে এপ্লাই হয়ে গেছে। এখন আমাদের এরপরের সেকশন হচ্ছে আমাদের যে হিস্টোরি সেকশন, সেই হিস্টোরি সেকশনগুলোকে আমরা তৈরি করব। তাহলে এখানে আমরা কমেন্ট করি যে হিস্টোরি লগ নামে। কিন্তু এটা তৈরি করার আগে এটার লিভ প্রিভিউ আমরা একটু দেখে আসি। কারণ যেহেতু এর মধ্যে যে আইটেমগুলো আছে সেগুলো আমাদের আসবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট লেখা হয়নি, তাহলে পুরো চেঞ্জিং গুলো কিন্তু আমরা সিএসএস এ এখনই দেখতে পারবো না। কিন্তু সেটা কেমন হবে সেটা আমরা একটু আমাদের যে লিভটা আছে সে লিভ অ্যাপসটাকে আমরা একটু দেখতে পারি। তাহলে আমাদের এইটা হচ্ছে সে লিভ অ্যাপস। তাহলে দেখেন এইখানে যে হিস্টোরি সেকশনটা একটু খেয়াল করেন। এখানে একটা কিন্তু স্ক্রল বার আমরা তৈরি করছি। ১ম বিষয়টা হচ্ছে এটা আমাদের একটা স্ক্রল বার তৈরি হয়েছে এবং এটার একটা বক্স তৈরি হয়েছে আলাদা যে বক্সের মধ্যে আমাদের এখন ইউআই আছে। কিন্তু আমাদের এলআই এর মাধ্যমে আমরা যে হিস্টোরি গুলো দেখাচ্ছি, এই এলআই কিন্তু এখন আমাদের নাই। কিন্তু সেই এলআই গুলো কেমন আসবে পজিশন এবং এই বক্সটা কেমন হবে সেটা কিন্তু আমরা একটু দেখে নিলাম। কারণ আমরা তো প্রত্যেকটা সিএসএস এপ্লাই করার পরে তার চেঞ্জিং দেখতেছি। কিন্তু এই চেঞ্জিংটা পুরোপুরি আমরা এখন দেখতে পারবো না। আমরা আইডিয়া করে এটাকে আমরা এখন তৈরি করব। তাহলে ১ম এ আমাদের যে ডিভ আছে, এই ডিভের যে ক্লাস, সেই ক্লাসটাকে ১ম এ আমরা এক্সেস করি এবং এই ক্লাসটা এক্সেস করার পরে এর যে মান আছে সে মানগুলো আমরা দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিছি আমরা, বর্ডার রেডিয়াস নিছি, প্যাডিং নিছি আমরা চতুর্পাশে এবং ম্যাক্স হাইট নিছি, ওভারফ্লো ওয়াই নিছি, একটা বর্ডার নিছি। আমরা রিফ্রেশ করি। দেখেন আমাদের এই যে সেকশনটা কিন্তু চলে আসছে। আমরা এটাকে একটু উপরে উঠিয়ে নিই। এখন এই যে ক্লাস, এই ক্লাসটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এখানে আমাদের স্ক্রল বার তৈরি করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? সুডো ক্লাসের মাধ্যমে। তাহলে আমরা এখানে নিলাম ওয়েবকিট। ওয়েবকিটের পরে আমাদের লাগবে হচ্ছে স্ক্রল বার। তাহলে আমরা এখানে আরেকটা ড্যাশ দিলাম। এখানে আমরা স্ক্রল বার দিলাম। দেখেন এই যে স্ক্রল বার এখানে চলে আসছে। তাহলে আমরা এইটার মাধ্যমে আমাদের যে কাঙ্ক্ষিত স্ক্রল বার, সেই স্ক্রল বারটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে আমরা এখানে স্ক্রল বারের যে হোয়াইট, সে হোয়াইটটা আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে 6 পিক্সেল এবং এই স্ক্রল বার যে ট্র্যাক হবে, সে একটা ট্র্যাক তৈরি করতে হবে। তাহলে ১ম এ আমরা এই ক্লাসটাকে কপি করলাম। কপি করে আমরা আবার সুডো ক্লাস নিব। তাহলে সুডো ক্লাস কি নিব? যে ওয়েব কিট এবং ওয়েব কিটের পরে আমরা আবার স্ক্রল বার নিব এবং স্ক্রল বারের এখানে দেখেন ট্র্যাক আছে। এই ট্র্যাকটাকে আমরা এবার সিলেক্ট করব
এবং ট্র্যাকটা সিলেক্ট করার পরে এটার আমরা ট্রান্সপারেন্ট করে দেব। তাহলে দেখেন আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের যে স্ক্রল বারটা সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট। এটার মাধ্যমে আমাদের ওদের যে ট্র্যাক সেটাকে আমরা ট্রান্সপারেন্ট রূপে সিলেকশন করে নিলাম। এরপরে আবার আমাদের যে ক্লাস এটাকে আমরা আবার কপি করি এবং আবার সুডো ক্লাস নিব এবং এই সুডো ক্লাস আবার আমাদের কি হবে? ওয়েব কিট স্ক্রল দেখেন এখানে থাম্ব নামে আরেকটা সুডো ক্লাস আসছে। এটাকে আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এটার যে ভ্যালু আমরা ব্যাকগ্রাউন্ড এবং একটা বর্ডার দিব। তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এবং একটা বর্ডার রেডিয়াস এখানে তৈরি করলাম। স্ক্রল বার আমরা পরবর্তীতে যখন ফাংশন এপ্লাই করব, আমাদের যখন ওর ভিতরে এলআই থাকবে তখন আমাদের এই স্ক্রল বারটা তখন ডিসপ্লে হবে। তখন আমি আপনাদের এটা আবার মনে করায় দিব। তাহলে আমাদের এই সেকশনটার কাজ এখনো শেষ হয়নি। আমরা এবার যে আইটেমগুলো হবে, হিস্টোরি যে আইটেমগুলো, সে আইটেমগুলো কিন্তু এখন এখানে নাই। কিন্তু যখন হবে তখন সেখানে আমরা আইটেম নামে একটা ক্লাস আমরা সিলেক্ট করে নিব। তাহলে দেখেন আইটেমটা কোথায় আসবে? এই যে ইউআই, এই ইউআই এর মধ্যে আসবে। সে আইটেমগুলোর জন্যে কোন ধরনের আ আ ডিসপ্লে হবে সেটা আমরা আগেই তৈরি করে যাই এবং তার জন্যে আমরা একটা হিস্টোরি আইটেম নামে একটা ক্লাস আমরা এখানে নিলাম। আমরা কিন্তু খেয়াল করেন এই ক্লাসটা কিন্তু এখানে নাই। এটা কিন্তু আমরা তৈরি করতেছি আমাদের যে আইটেম এলআই গুলো হবে সেই এলআই গুলোর জন্য এবং সেই এলআই গুলোর ডিসপ্লে আমাদের তৈরি করে যেতে হবে। না হলে পরবর্তীতে কিন্তু সেটার প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে দেখেন আমাদের ডিসপ্লে ফ্লেক্স করলাম, জাস্টিফাই স্পেস বিটিএন করলাম। অ্যালাইন আইটেম সেন্টার করলাম, প্যাডিং দিলাম, মার্জিন বটম দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম, ফন্ট সাইজ দিলাম, বর্ডার লেফট দিলাম এবং একটা অ্যানিমেশন ব্যবহার করলাম। এবং সেই অ্যানিমেশনটা আমরা এখানে এপ্লাই করব। তাহলে প্রথমে আমরা সেই অ্যানিমেশনটা তৈরি করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। এর যে অনেকগুলো চাইল্ড হবে। আমরা জানি যে এর ভিতরে তো আমাদের আইটেম অনেক হইতে পারে। আমরা যতগুলো হিস্টোরি ক্রিয়েট করব ততগুলো হিস্টোরি হতে পারে। তাহলে সেইগুলোকে আমরা সিলেক্ট করি কিভাবে? সেগুলো আমাদের একটা সুডো ক্লাস আছে। সেই সুডো ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা সিলেক্ট করি। সেটা আমরা ধরেন আমরা চাচ্ছি আমাদের যে লাস্ট চাইল্ডটা হবে সেই লাস্ট চাইল্ডটাকে আমরা এখানে সিলেক্ট করতে আমরা এখানে লিখি লাস্ট লিখলে চলে আসছে। তাহলে লাস্ট চাইল্ড। এই লাস্ট চাইল্ডটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। কিন্তু লাস্ট চাইল্ড যখন হবে তখন আমাদের কি হবে? তখন আমরা চাই যে আমাদের মার্জিন বটম 0 হবে। মানে ওর নিচে আর মার্জিন থাকবে না। কারণ আমরা প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু দেখেন মার্জিন বটম আমরা এখানে দিছি 8 পিক্সেল। কিন্তু আমরা চাই যে লাস্ট যে আইটেমটা থাকবে সেই আইটেমটার আমাদের মার্জিন বটম 0 থাকবে। কারণ তারপরে আর আমাদের মার্জিনের কোনো স্পেস থাকার প্রয়োজন নাই। এইজন্য কিন্তু আমরা এটা তৈরি করলাম। এবং এখানে আমরা যে অ্যানিমেশনটা এপ্লাই করছি স্লাইড ইন নামে, সেই অ্যানিমেশনটাকে আমরা এখন তৈরি করব। এটার চেঞ্জিংটা কি আসবে আমি কিন্তু আপনাদের এখনই দেখাবো। কিন্তু বর্তমান অ্যাপ না, আমাদের যে অ্যাপটা আগে তৈরি আমরা লিড দেখতেছি, সেখান থেকে আমি আপনাদের এটা বুঝাই দিব। তাহলে অ্যানিমেশন হিসেবে আমরা এখানে একটা অ্যানিমেশন তৈরি করব এবং অ্যানিমেশন তৈরি করি আমরা কিফ্রেমের মধ্যে প্রথমে আমরা অ্যানিমেশনের নাম দিই এবং আমাদের ফ্রম নিলাম এবং টু নিলাম। ফ্রমে আমরা অপাসিটি 0 করছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -10 পিক্সেল করছি এবং 2 তে যেয়ে আমরা অপাসিটি 1 করছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 0 করছি। তাহলে এটার কি চেঞ্জ আসতে পারে সেটা আমরা একটু দেখে আসি। আমাদের এখানে আমরা রিফ্রেশ করলাম। এখানে কিন্তু কিছুই আসেনি। কারণ আমাদের যখন আইটেম না থাকবে তখন কিন্তু এটা আমাদের কিছুই বোঝা যাবে না। কিন্তু আমাদের এই অ্যাপে তো আমাদের আইটেম আছে। তাহলে দেখেন আইটেম আসার পরে আমাদের এলআই গুলো কিভাবে আসবে? এই যে আমাদের স্ক্রল বারটা কেমন আসে? এটাও কিন্তু ট্রান্সপারেন্ট স্ক্রল বার সেভাবেই আসছে। এখন যে অ্যানিমেশনটা আমরা এপ্লাই করলাম সেটা আসবে কিভাবে? যখন ইনক্রিজ এ ক্লিক করছি। দেখেন একটু খেয়াল করেন, এইখানে খেয়াল করেন অ্যানিমেশনটা কিভাবে এপ্লাই হচ্ছে। দেখেন, ঠিক প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রেই কিন্তু হবে। এই জিনিসটাই কিন্তু আমরা এখন তৈরি করলাম যে আমাদের কেমন আসবে। খেয়াল করেন। কিন্তু যেহেতু আমাদের রানিং যেটা আমরা কাজ করতেছি এটাই যেহেতু আমাদের এখনো কোনো এলআই নাই, সেইজন্য অ্যানিমেশনটা আমরা এপ্লাই করার পরে মানে আমাদের জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে আমরা যখন এলআই তৈরি করব, তারপরে আমরা এই অ্যানিমেশনটা এখানেও দেখতে পারবো।
এরপরে আমাদের সেকশন হচ্ছে টোস্ট সেকশন। তাহলে আমরা এটাকে উপরে করি, এটাকেও আমাদের উপরে করে নিই এবং এখানেও আমরা একটা কমান্ড করি, যে কমেন্টটা হচ্ছে মডার্ন টোস্ট। তাহলে মডার্ন টোস্ট আমরা এখন তৈরি করব এবং এই টোস্টেরও দেখেন এখানে কিন্তু আমরা ক্লাস তৈরি করছি। তাহলে ক্লাসটাকে আমরা প্রথমে অ্যাক্সেস করি এবং অ্যাক্সেস করার পরে আমাদের টোস্টের যে প্রপার্টিগুলো সেগুলো আমরা এখানে পেস্ট করলাম। আমরা পজিশন নিছি বট এবং এর ফিক্স করে দিছি পজিশনটাকে, এবং কোথায় ফিক্স করছি আমরা বটমে করছি 30 পিক্সেল এবং লেফটে করছি আমরা 50%। ট্রান্সফর্ম এখানে আমরা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালার নিছি একটা এবং ব্যাকগ্রাউন্ডে আমরা আরজিবি কালার নিছি, ব্যাকগ্রাউন্ড ফিল্টারে ব্লার করছি, কালার টেক্সট কালার আমরা হোয়াইট নিছি, প্যাডিং নিছি, বর্ডার রেডিয়াস নিছি, বর্ডার শ্যাডো নিছি, ডিসপ্লে ফ্লেক্স করছি, অ্যালাইন সেন্টার করছি, গ্যাপ দিছি এবং অপাসিটি আমরা এখানে 0 করছি। ট্রানজিশন আমরা অল চালাইছি, অল প্রপার্টির পরে চালাইছি এবং এখানে জেড ইন্ডেক্স আমরা 1000 করছি যাতে সবার উপরে থাকে এবং একটা বর্ডার নিছি 1 পিক্সেল এবং ফন্ট সাইজ আমরা 0.9 আরইএম ব্যবহার করছি এখানে। এবং টোস্টের তো মেন যে ডিপ, সেই ডিপটার আমরা তো ক্লাস সেট করলাম এবং এর যে বাকি যে আইকন, টোস্ট যে মেসেজ, এই মেসেজগুলো আমরা পরবর্তীতে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটাকে ম্যানেজ করব। কিন্তু সেটা কিভাবে হবে সেটা আমরা একটু আউটপুটটা দেখে নিই। আমাদের টোস্টটা কোথায়? এই আমাদের টোস্টটা কিন্তু ডান পাশে আলাদাভাবে আছে, যেহেতু আমাদের এটা মূল ডিবের বাইরে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু চলে গেছে, হিডেন হয়ে গেছে। আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে আমাদের এখান থেকে আমরা টোস্টটাকে সিলেক্ট করব। তাহলে এই হচ্ছে আমাদের টোস্ট। দেখেন টোস্টটা কিন্তু ওই যে নিচে দেখা যাচ্ছে, এই জায়গায় দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন, ওই জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু টোস্টটা কিন্তু কিভাবে আসবে? তাহলে আমাদের যে লিভ অ্যাপ আছে এটা আমরা একটু দেখে আসি। আমরা যখন রিসেট সিস্টেম করতেছি, আপনারা নিচে খেয়াল করেন, তখন দেখেন এই দেখেন টোস্টটা কিন্তু এখানে উঠে আসতেছে এবং ডিফারেন্ট ইউআইতে আসতেছে। তো সেই জন্যে আমরা কিন্তু এটা পরবর্তীতে এপ্লাই করব। টেক্সট চেঞ্জ হচ্ছে আমাদের এবং এখানের আইকনগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আইকনগুলোও চেঞ্জ হচ্ছে। এইটা আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পরবর্তীতে করব। আমাদের মূল যেহেতু টোস্ট, এই টোস্টের কাজটা আমরা করে রাখলাম এবং এর ভিতরে যে আইকন এবং টেক্সট আছে সেটা আমরা পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে বর্তমানে যতটুকু সিএসএস লাগবে সেই সিএসএসটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে যে সিএসএস গুলো হবে সেই সিএসএস গুলো অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হবে। সেইজন্য আমরা এখানে সেকশনটাকে কমপ্লিট করার জন্যে আমরা একটা কমেন্ট করে রাখলাম, স্টাইল ফ্রম জাভাস্ক্রিপ্ট ডম। জাভাস্ক্রিপ্ট ডমের মাধ্যমে আমরা পরবর্তী স্টাইলগুলো এখানে এপ্লাই করব। তাহলে বর্তমানে আমাদের যে style.css এ আমাদের আর কাজ নাই। এটাকে আমরা সেভ দিই এবং কেটে দিই এবং আমরা এখানে এখন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করব। তাহলে আমরা বডি এলিমেন্টটা যেখানে আমাদের HTML ফাইলে শেষ হয়েছে, এর উপরে আমরা এখানে লিখব স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট লেখার পরে এখানে আমরা সোর্স নেব কিসের মাধ্যমে? এসআরসির মাধ্যমে। সোর্সটা কি হবে? আমরা প্রথমে এখানে একটা ফাইল ক্রিয়েট করি। সেই ফাইলটার আমরা নাম দিই app.js। তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম জাভাস্ক্রিপ্ট এবং এই ফাইলটাকে আমরা এখানে সোর্স হিসেবে দিয়ে দেব app.js। এইবার আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা ক্রিয়েট করছি সেই ফাইলটা আমাদের HTML যে ফাইল আছে সেই ফাইলের সাথে এখন আমাদের লিঙ্কড হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার পালা শুরু হয়ে গেল এবং এই মুহূর্তে আপনাদের আমি প্রত্যেকটা লাইন এখানে ওয়ান বাই ওয়ান আমি ব্যাখ্যা করে দেখাবো যে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমাদের লাইনগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানেও এই index.html ফাইল এবং app.js ফাইলকে পাশাপাশি করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব কনস্টের মাধ্যমে, যাতে আমাদের এই ভ্যারিয়েবলটা পরবর্তীতে চেঞ্জ না হয় এবং এই ভ্যারিয়েবলের আমরা নাম দিব হচ্ছে অ্যাপ। দেওয়ার পরে প্রথমে আমরা একটা প্যারেনথিসিস নিব এবং এই যে প্যারেনথিসিস, এই প্যারেনথিসিসের মধ্যে আমরা একটা ফাংশন লিখব। সেই ফাংশনটার নাম
কিছুই আমরা দিব না। আমরা একটা anonymous ফাংশন তৈরি করব। তাহলে আমরা এখানে লিখি ফাংশন এবং এই ফাংশনের আমরা এখানে যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা আমরা এখানে লিখলাম। তাহলে এই যে ফাংশনটা তৈরি করলাম, এটার কিন্তু আমরা কোনো নাম দিইনি। আমরা একটা anonymous ফাংশন এখানে আমরা তৈরি করছি এবং এই ফাংশনটার বাইরে এবার মানে এই প্যারেনথেসিসটার বাইরে আমরা আরেকটা প্যারেনথেসিস দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সিনট্যাক্সটা তৈরি হয়ে গেল। এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে কি তৈরি করলেন? আসলে এতদিন আমরা আগের যে ৭ টা আমাদের বা ৮ টা যে পর্বগুলো আছে সেখানে আমরা বেসিক জাভাস্ক্রিপ্ট লিখছি যে লাইন বাই লাইন আমাদের ইনভোক হয়। কিন্তু এইখানে আমরা একটা নতুন আ প্রক্রিয়া শুরু করতেছি যেটা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টের একটা পার্ট। এইখানে আমরা IIFE এপ্লাই করছি। এটার পূর্ণ মিনিং কি? এটার পূর্ণ মিনিং হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। তার মানে এই যে সিনট্যাক্সটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের IIFE। এখানে আমরা কি বলতেছি যে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। তার মানে এই ফাংশনটা ইমিডিয়েটলি ইনভোকড হবে। তাহলে এই ফাংশনটার আসলে সুবিধা কি? তাহলে এই ফাংশনটার ১ম সুবিধা হচ্ছে এটা নিজস্ব একটা স্কোপ তৈরি করতেছে। যে আ এর নিজস্ব একটা স্কোপ থাকবে। সেটার কারণে কি হবে? যে ভেতরে যে ভ্যারিয়েবল বা ফাংশন বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। তার মানে সেটা অ্যাক্সেস করতে হবে কিসের মাধ্যমে? সেটা অ্যাক্সেস করতে হবে আমরা যে ভ্যারিয়েবলটা এখানে ডিফাইন করছি এটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাক্সেস করতে হবে। এবং এটাতে গ্লোবাল নেম স্পেস পরিষ্কার থাকবে। এবং এটা কি হবে? সাথে, সাথে চালু হবে। কেন সাথে, সাথে চালু হবে? মানে ইনভোক হবে। এর কারণ হচ্ছে এখানে দেখেন আমরা ইনভোক করার জন্যে পরবর্তীতে একটা প্যারেনথেসিস দিছি। এর মানে হচ্ছে আলাদাভাবে এই ফাংশনগুলোকে আমাদের ইনভোক করতে হবে না। এটা যখনই আমরা লিখব, যখনই আমাদের অ্যাপ রান হবে তখন অটোমেটিক্যালি এটা চালু হয়ে যাবে। এবং এটার মধ্যে যে ডাটাগুলো আমরা রাখতেছি এটা অনেকটা আমাদের ইনক্যাপসুলেশন স্টাইলে থাকবে। মানে লুকানো থাকবে। তার মানে বাইরের থেকে কেউ এর ভিতরের ফাংশনগুলোকে দেখতে পারবে না বা বুঝতে পারবে না। তার অ্যাক্সেস করতে গেলে অবশ্যই এই অ্যাপের মাধ্যমে আমাদের এখানে অ্যাক্সেস হবে এবং এখান থেকে যে ডাটাগুলো আমরা রিটার্ন করব, সেই ডাটাগুলোই কিন্তু বাইরের থেকে ব্যবহার করা যাবে। তার মানে পুরো ফাংশনের কন্ট্রোল আমাদের হাতে থাকবে। আমরা যাই তৈরি করি না কেন এর ভিতরে, সেটা যদি আমরা রিটার্ন না করি, তাহলে কিন্তু সেটা কেউ বাইরের থেকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এটার যে মূল সুবিধা সেটা হচ্ছে যে কোনো সেটআপ বা কনফিগারেশন আমরা যদি তৈরি করি সেটা একবারে যদি চালাতে চাই তাহলে সেটা ভালোভাবে কাজ করে এবং এটা মডার্ন জাভাস্ক্রিপ্ট একটা পার্ট। আপনাদের যেহেতু আগে আমি বেসিক জাভাস্ক্রিপ্ট গুলো দেখিয়েছি, এখন আমরা চাই যে আমরা একটু মডার্ন ভাবে আমাদের অ্যাপ তৈরি করি। আপনাদের ঘাবড়ানোর এখানে কিছুই নাই। শুধু এই লাইনটা আপনারা ১ম এ এভাবে লিখবেন এবং তারপরে আমরা যে কাজটা করব, আমরা নরমাল ওয়েতেই করব। আপনারা বুঝে যাবেন, আপনারা এখনই এটা দেখে ভয় পেয়েন না। আপনারা স্বাভাবিকভাবে এটা বোঝার চেষ্টা করেন। তাহলে ১ম এ আমাদের এখানে যে কার্লি ব্র্যাকেট আছে, এই কার্লি ব্র্যাকেটটাকে আমরা আলাদা করি এবং আমরা বাকি যাই লিখব না কেন, এই ফাংশনের ভিতরেই আমরা লিখব। সেইজন্যে আপনাদের আর কোনো টেনশন নেই। আপনাদের আর কোথাও যেতে হবে না। শুধু এর মধ্যে দিয়ে আমরা ধাপে, ধাপে সব লিখে যাবে। তাহলে ১ম এই এর মধ্যে আমরা সিরিয়াল ওয়াই আপনাদের দিয়ে যাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে পড়তে সুবিধা হয় সেটা আমি কমেন্টের মাধ্যমে নির্ধারণ করে দিয়ে যাচ্ছি। তাহলে ১ম এ আমরা ১ নম্বর কমেন্ট করলাম সেটা হচ্ছে প্রাইভেট এস্টেট তৈরি করব আমরা। আমাদের যে এস্টেট গুলো হবে সেই এস্টেট গুলো আমরা তৈরি করব। তাহলে ১ম এ আমরা এখানে এস্টেট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম। এবং এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করলাম যে আমাদের যে মানগুলো সেই মানগুলো আমাদের অবজেক্ট আকারে থাকবে। তাহলে ১ম এ এখানে আমরা কাউন্ট নিলাম এবং কাউন্টের যে ভ্যালু আমরা অবজেক্টের ভিতরে যেভাবে লিখি ঠিক সেভাবেই লিখব। ইনিশিয়ালি আমরা করে দিলাম এখানে 0 এবং এরপরে আমরা একটা ভ্যারিয়েবল নিব যে ভ্যারিয়েবলটার নাম দেব আমরা স্টেপ। স্টেপ কি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন। আমরা স্টেপ কিন্তু HTML এও তৈরি করছিলাম। যে কত স্টেপ বাই স্টেপ আমাদের এটা ইনক্রিজ হবে। ঠিক আছে? তো সেই জিনিসটাই আমরা এখানে নিচ্ছি যে ইনিশিয়ালি আমরা একটা স্টেপের মান দিব সেটা হচ্ছে 1 যে 1 স্টেপ করে আমাদের কাউন্টারগুলো প্লাস অথবা মাইনাস যাই হবে। এরপরে আমরা যে হিস্টোরি দেখাইতে চাই সেই হিস্টোরির জন্যে আমরা এখানে একটা হিস্টোরি স্টেট তৈরি করব
এবং সেটা পরবর্তীতে আমরা এর মধ্যে অ্যাড করব। তা আপাতত আমরা এখানে একটা খালি অ্যারে রাখবো। কারণ কি আমরা জানি যে আমাদের অনেকগুলো হিস্টোরি হবে। একটা হিস্টোরি না, তাই না? এলআই এর মাধ্যমে আমরা অনেকগুলো হিস্টোরি করব। সেইগুলোকে আমরা যাতে স্টোর করতে পারি সেইজন্য আমরা ইনিশিয়ালি এটার মান আমরা একটা ফাঁকা অ্যারে নিলাম। এবং ২ নাম্বার স্টেপে আমাদের যে ডম এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টস গুলোকে আমরা এখানে অ্যাক্সেস করব। এটা আমরা প্রত্যেকটা অ্যাপেই করি। তাহলে কি এখানে কিন্তু জটিলতার কিছু নেই। আমরা অন্য জায়গায় যেভাবে কাজ করি এখানেও একইভাবে কাজ করতেছি। শুধুমাত্র আমাদের পুরো যে ঘটনাটা ঘটবে সেটা আমরা একটা ভ্যারিয়েবল এর মধ্যে আমরা স্টোর করতেছি এবং এটার মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করব। তাহলে ডম এলিমেন্টের জন্যে ১ম এ এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব কনস্টের মাধ্যমে, সেটার নাম দেব হচ্ছে আমরা ডম। তাহলে আমরা বুঝবো কি করে যে আমাদের এটার ভিতরে ডম এলিমেন্ট গুলো আছে। তাহলে এটাও আমরা একটা অবজেক্ট নিব এবং এই অবজেক্টের মধ্যে আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আমরা ধাপে, ধাপে অ্যাক্সেস করব। তো ১ম এ আমাদের যে ডিসপ্লে হবে যেই জায়গাটা, সেই জায়গাটাকে আমাদের আগে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমরা ডিসপ্লে নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমরা কিভাবে অ্যাক্সেস করি? আমরা ডকুমেন্টের মধ্যে থেকে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করি। তাহলে কি একইভাবে কিন্তু আমরা কাজ করতেছি। তাহলে এইখানে আমরা কি করতে হবে? আমাদের আইডিটাকে দিতে হবে। তাহলে আমরা কি করতেছি? আমাদের যে ডিসপ্লে হবে যেখানে, তাহলে আমাদের ডিসপ্লে হবে কোথায়? এই যে কাউন্টার ডিসপ্লে। এখানে আমাদের ডিসপ্লে হবে। তাহলে কোথায় ডিসপ্লে হবে? এই ডিবের মধ্যে যেখানে কাউন্ট আমরা এখানে অলরেডি 0 দিয়ে রাখছি। তাহলে এইটার যে আইডি আছে কাউন্ট ডিসপ্লে এটাকে আমরা কপি করলাম এবং এখানে সেই আইডিটাকে আমরা পেস্ট করলাম। তাইলে কি হবে? যে আমাদের যে ডিসপ্লে নামে যে আমরা একটা কন্টেইনার তৈরি করছি, সে কন্টেইনারকে আমরা জাভাস্ক্রিপ্টে আমাদের ডমের মধ্যে আমরা অ্যাক্সেস করছি এবং সেইটাকে আমরা ডিসপ্লে নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। এটাই হচ্ছে বিষয়। আর কিছুই না এখানে। এরপরে আমাদের যে স্টেপ বাটনগুলো আছে, স্টেপ কন্ট্রোল 1, 5, 10 এগুলোকে আমাদের স্টোর করাইতে হবে। তাহলে এগুলোর জন্যে আমরা একটা ভ্যারিয়েবল নিই স্টেপ বাটনস নামে। তার মানে এগুলো তো আমাদের বাটন। তাহলে এই সবগুলো বাটনগুলোকে আমরা অ্যাক্সেস করব এবং যাতে আমরা একসাথে অ্যাক্সেস করতে পারি, সেইজন্য এখানে আমরা সিএসএস সিলেক্টর ব্যবহার করব। তাহলে আমরা এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল নিব। যেহেতু আমাদের অনেকগুলো বাটন এখানে আছে। তার মানে এটা আমাদের সিএসএস এর মাধ্যমে আমরা এইভাবে অ্যাক্সেস করি এবং এইখানে দেখেন আমরা একটা কমন ক্লাস নিছি সেটা হচ্ছে স্টেপ বিটিএন নামে। এটা কিন্তু আমাদের ৩ টা বাটনের জন্যই আমরা ব্যবহার করছি। তাহলে এই ক্লাসটাকে আমরা এখান থেকে কপি করলাম এবং কপি করার পরে ঠিক আমরা সিএসএস এ যেভাবে আমরা ক্লাস লিখি ডট দিয়ে সেইভাবে এখানে ডট দিয়ে আমরা স্টেপ বিটিএনটা এখানে বসায় দিলাম। তাহলে আমাদের যে স্টেপ বিটিএন এর মধ্যে আমাদের এই ৩ টা বাটন কিন্তু এক্সেস হয়ে গেল। এরপরে আমরা কাস্টম ইনপুটের মাধ্যমে আমরা কিন্তু ইনপুট দিব। এখানে আমাদের কাস্টম ভ্যালু স্টেপই আমরা দিব এখানে কাস্টম ভ্যালুর মাধ্যমে। তাহলে সেটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে আমরা এখানে ১ম এ কাস্টম ইনপুট নামে একটা ভ্যারিয়েবল নিই এবং এটা আমরা আইডির মাধ্যমে কিন্তু এটাকে অ্যাক্সেস করব। তাহলে আমরা এই উপরের লাইনটাকে কপি করলাম। তাহলে যেহেতু আমরা এটা আইডির মাধ্যমে নিব, তাহলে আমরা এইটাকে ১ম এ আগে মুছে দিই। আমাদের এখানে আইডিটা চেঞ্জ হবে। তাহলে দেখেন এখানে একটা কাস্টম স্টেপ নামে কিন্তু একটা আইডি আমরা ইনপুটের মধ্যে নিছি। তাহলে এটাকে আমরা কপি করি। কপি করে আমরা এখানে জাস্ট বসাই দিই। তাহলে কি হয়ে যাবে? আমাদের যে কাস্টম ইনপুট, সে কাস্টম ইনপুটটা কিন্তু আমাদের এখানে এখন অ্যাক্সেস হয়ে গেল। এরপরে আমরা নিচে চলে যাব আমাদের হিস্টরিতে। তাহলে আমাদের হিস্টোরি কোথায়? এই যে আমাদের হিস্টোরি সেকশন। তাহলে আমাদের হিস্টোরি সেকশনে আমরা আসলাম। তাহলে এখান থেকে আমরা কি করব? আমাদের যে হিস্টোরি লিস্ট, সেই হিস্টোরি লিস্টটাকে কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করব। কারণ আমাদের এখানে হিস্টোরি লিস্টটা আমাদের এই যে লিস্টের যে ডিভ আমরা তৈরি করছি, সেই ডিভের মধ্যেই কিন্তু আমাদের থাকবে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের এই যে ইউএল এর মধ্যে। যতগুলো হিস্টোরি আসবে এই ইউএল এর মধ্যে আসবে। তাহলে এটাও আমরা আইডির মাধ্যমে আমরা সিলেক্ট করব। তাহলে ১ম এ আমরা উপরের লাইনটাকে কপি করে বসায় দিলাম। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। তাহলে আমরা এই আইডিটাকে এখান থেকে মুছে দিই। দেওয়ার পরে এই ইউএল এর মধ্যে আমাদের যে আইডিটা আছে,
আমাদের ইউএল এর মধ্যে আমাদের হিস্টোরি লিস্ট নামে একটা আইডি আছে। এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে আমাদের যে হিস্টোরি লিস্ট, এই হিস্টোরি লিস্টটাও কিন্তু আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে টোস্ট সেকশন, এই টোস্ট সেকশনটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তাহলে এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব। তাহলে আমরা এখানে ভ্যারিয়েবলটা বসালাম, সেটা নাম দিলাম আমরা টোস্ট, এবং এটাও আমরা আইডির মাধ্যমে অ্যাক্সেস করব। তাহলে এখান থেকে আমরা কপি করলাম এই লাইনটা কপি করার পরে এই আইডিটাকে আমরা এখানে মুছে দিই, এবং এখানে একটা আমরা আইডি নিছি টোস্ট নামে। তাহলে এটাকে আমরা কপি করি এবং এটা আমরা এখানে বসাই দিই। তাহলে আমাদের যে সেই টোস্টগুলো কিন্তু আমরা এটার মাধ্যমে অ্যাক্সেস করে নিলাম। এরপরে টোস্টের মধ্যে কিন্তু আমাদের আইকন আছে এবং আমাদের মেসেজ আছে, এবং এই আইকন এবং এই মেসেজ এটাকে কিন্তু আমাদের এখান থেকে অ্যাক্সেস করতে হবে। কারণ আমরা এর জন্য একটা ভ্যারিয়েবল দিলাম টোস্ট আইকন নাম। টোস্ট আইকনে দেখেন আমরা এখানেও কিন্তু আইডি ব্যবহার করছি। তাহলে আমরা এই লাইনটা আবার কপি করি। কপি করার পরে এই যে টোস্ট আইকন যে আইডি, এটাকে আমরা এখানে রিপ্লেস করে দিই। তাহলে আমাদের আইকনটাও এক্সেস হয়ে গেল, এবং আইকন এক্সেস হওয়ার পরে আমাদের যে মেসেজ আছে, এই যে মেসেজ, এই মেসেজটাকেও আমাদের এখানে এক্সেস করতে হবে। তাহলে টোস্ট মেসেজ নামে আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল নিলাম এবং এটাও আমরা আইডির মাধ্যমে অ্যাক্সেস করব। সেই জন্যে আমরা এখানে লাইনটাকে কপি করলাম এবং টোস্ট মেসেজ নামে যে আইডিটা আছে, এই আইডিটাকে কপি করে নিয়ে এসে এখানে আমরা বসাই দিলাম। তাহলে আমাদের টোস্ট মেসেজটাও কিন্তু আমাদের ডমে এক্সেস হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের যে ডমের এক্সেসের কাজ আমাদের এখানে শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের ডম এলিমেন্টগুলো সব এক্সেস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের HTML ফাইলটার প্রয়োজন হবে না। এটাকে আমরা কেটে দিই, এবং যাতে আমাদের দেখতে সুবিধা হয় একটা পেজে, এই ডমটাকে আমরা যেখানে শেষ করছি এর নিচে আমরা এখন একটা কমেন্ট করি ৩ নম্বর সেকশন। ৩ নম্বর সেকশনটা আমাদের কি হবে? হেল্পার ফাংশন সেকশন। এই হেল্পার ফাংশনের মধ্যে আমরা অনেকগুলো হেল্পার ফাংশন তৈরি করব, যেটা আমাদের এই ইউআইকে আপডেট করতে আমাদের সাহায্য করবে। তাহলে প্রথমে এখানে একটা ফাংশন আমরা তৈরি করব, যেটার নাম দিই হচ্ছে আমরা আপডেট ভিউ নামে। তাহলে এই ফাংশনটা আমরা তৈরি করে নিই। তাহলে ফাংশনটা আমাদের তৈরি হলো আপডেট ভিউ। তার মানে এটার মাধ্যমে আমাদের যে ভিউ হবে, সেই ভিউগুলোকে আমরা আপডেট করব, এবং এটা ২টা প্যারামিটার এখানে নিবে। তাহলে প্রথম প্যারামিটার হিসেবে নিবে হচ্ছে অ্যাকশনকে, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে এখানে নেবে প্রিভিয়াস ভ্যালুকে। আমরা এখানে প্রিভ নামে এটাকে প্যারামিটারে বুঝাইলাম। তাহলে আমাদের ২টা ভ্যালু এখান থেকে কিন্তু নিচ্ছে। নেয়ার পরে আমাদের যে ডম আছে, তার মানে আমরা এখন এই ডমের এলিমেন্টটাকে অবজেক্টে কিভাবে অ্যাক্সেস করি? অ্যাক্সেস করি এইভাবে, আমাদের যে ডম নামে ভ্যারিয়েবল নিলাম, এটা আমাদের একটা অবজেক্ট রিটার্ন করতেছে। তাহলে এই অবজেক্টের ভিতরের থেকে আমরা অ্যাক্সেস করব ডটের মাধ্যমে, এবং এটাকে আমরা কি করব? আমাদের যে প্রথম যে ডিসপ্লে আছে, যেখানে আমরা ডিসপ্লে করাবো, সেই ডিসপ্লেটাকে আমরা অ্যাক্সেস করলাম, এবং এইটাকে অ্যাক্সেস করে এটার যে টেক্সট কনটেন্টটাকে আমরা আপডেট করব। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা যে স্টেট নিছি, এই যে উপরে আমরা যে স্টেট নিছি, এই স্টেটটাকে আমরা নিলাম। এটাও আমাদের একটা অবজেক্ট। তাহলে আমরা এখানে স্টেটটাকে নিলাম, এবং স্টেটের ভেতর থেকে আমাদের যে কাউন্টের যে ভ্যালু, যেটা আমরা ইনিশিয়ালি রাখছি, সেই কাউন্টের ভ্যালুটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করলাম। তাহলে আমাদের এই যে কাউন্টের যে ভ্যালু এখানে থাকবে, সেই ভ্যালুটাই প্রথমে আমাদের ডিসপ্লে কিন্তু শো করবে। কিন্তু এটা তো এখানে আমরা নাম্বার হিসেবে নিছি, এটাকে আমাদের স্ট্রিং হিসেবে রূপান্তরিত করতে হবে। তাহলে সেই জন্য আমরা একটা মেথড আছে টু লোকাল স্ট্রিং। এই লোকাল স্ট্রিং এর মাধ্যমে আমার নাম্বারটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম, এবং এরপরে আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশনটাকে এখানে আমাদের অ্যাক্সেস করতে হবে। এর কারণটা হচ্ছে যে আমরা হিস্টোরিগুলো এখান থেকে দেখাইতে চাই। তাহলে আমরা একটা ফাংশন এখানে ইনভোক করলাম। সেই ফাংশনটার নাম দিলাম হচ্ছে অ্যাড টু হিস্টোরি। এটা এখনো আমরা তৈরি করিনি, এটা আমরা করব। সেটা আমরা আগে এই ফাংশনের ভিতরে যেহেতু আমাদের ইনভোক করতে হবে, সেজন্য আমরা ইনভোক করে যাচ্ছি। এটা আমাদের যেহেতু ইনভোক করছি, এটা আমাদের আর্গুমেন্ট নিবে এখানে। তাহলে প্রথমে আমাদের আর্গুমেন্ট হিসেবে এখানকে আমরা অ্যাকশনকে পাঠাবো, এবং অ্যাকশনের সাথে আমাদের যে প্রিভিয়াস যে ভ্যালু, সেই ভ্যালুগুলোও পাঠাবো, এবং এখান থেকে আমাদের যে স্টেট আছে, সেই স্টেটের যে কাউন্ট আছে, এই কাউন্ট ভ্যালুটাকে সে নিবে।
তাহলে এইখানে যে স্টেট, এই স্টেটের এই কাউন্ট ভ্যালুটাকে নিবে। এটার মানে হচ্ছে আমাদের যে কারেন্ট ভ্যালু, সেই কারেন্ট ভ্যালুটা সে এখান থেকে নিল। তাহলে কারেন্ট ভ্যালু যেহেতু স্টেটের যে মানটা এখন আছে, সেই মানটা আমাদের কারেন্ট ভ্যালু। তো সেটাকে আমরা এখানে পাস করলাম। তাহলে কি অ্যাকশন, প্রিভিয়াস ভ্যালু এবং কারেন্ট ভ্যালু পাস করলাম। সে কারেন্ট ভ্যালুটা আমাদের কি? সেটা হচ্ছে আমাদের স্টেট ডট কাউন্টে যে ভ্যালুটা থাকবে, সেটা হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু। এবার এই ফাংশনটা আমরা এর নিচে তৈরি করব। তাহলে এখানে আমরা লিখি ফাংশন অ্যাড টু হিস্টোরি। এই ফাংশনটাকে আমরা এখানে লিখলাম। তাহলে লিখার মাধ্যমে এখানে আমরা কি ভ্যালু এখানে আমরা পাঠাইছি। তাহলে সেটাকে আমরা প্যারামিটার হিসেবে এখানে রিসিভ করব। তাহলে প্রথমে আমরা পাঠাইছি কি অ্যাকশনে, এবং তারপরে পাঠাইছি কি আমরা প্রিভিয়াস ভ্যালুকে, এবং তারপরে আমরা পাঠাইছি কি কারেন্ট ভ্যালুকে। দেখেন এখানে কিন্তু আমরা মান দিছি স্টেট ডট কাউন্ট, কিন্তু আমরা রিসিভ করতেছি কি কারেন্ট ভ্যালু হিসেবে। এখানে আমরা সেটাকে রিসিভ করতেছি, এবং এখানে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব, যে ভ্যারিয়েবলটার নাম দেবো এন্ট্রি। এর মধ্যে আমাদের সব ভ্যালুগুলোকে আমরা স্টোর করব, এবং আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, এবং এর ভিতরে আমাদের ভ্যালুগুলোকে আমাদের অবজেক্ট হিসেবে রাখবো। তাহলে প্রথম আমরা কি রাখবো? আমাদের যে অ্যাকশন, কি অ্যাকশন হচ্ছে এখানে? অ্যাকশন বুঝতে এটা হচ্ছে যে ইনক্রিজ হচ্ছে, কি ডিক্রিজ হচ্ছে, নাকি রিসেট হচ্ছে। আমাদের এখানে ৩টা অ্যাকশন, সেই অ্যাকশনটাই আমরা এই অ্যাকশন প্যারামিটারের মাধ্যমে ধরে নিয়ে আসবো, এবং সেটাকে আমরা এন্ট্রির মধ্যে দেখাবো। এবং দেখানোর পরে আমাদের যে প্রিভিয়াস যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা দেখাবো। এরপরে আমাদের যে কারেন্ট যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা এখানে দেখাবো। তাহলে এই ৩টা ভ্যালু কিন্তু আমরা আমাদের প্যারামিটারের মাধ্যমে কিন্তু এখানে পাচ্ছি। এরপরে আমরা নতুন একটা ভ্যারিয়েবল এখানে নিব, টাইম নেম। এই টাইমের মধ্যে আমাদের যে টাইম, সে টাইমটাকে আমরা সেট করব, আমাদের বর্তমান যে টাইম। আমাদের সিস্টেমের থেকে আমরা যে টাইমটা নিয়ে আসবো, সেভাবে কীভাবে নিয়ে আসবো? প্রথমে আমরা নিউ লিখব। লিখার পরে আমাদের যে ডেট, এই ডেট যে ফাংশনটাকে আমরা কল করব। তাহলে আমাদের একটা টাইম, নতুন টাইম মানে বর্তমান যে টাইম, সেটা আমাদের রিটার্ন করবে। কিন্তু এটাকে আমাদের স্ট্রিং হিসেবে দেখাতে হবে। তাহলে আমরা স্ট্রিং কিভাবে করলাম? এটাকে টু লোকাল স্ট্রিং। তো আমরা সেইভাবে আমরা এটাকে স্ট্রিংয়ে রূপান্তরিত করতে পারবো, এবং এর যে মান, সেই মানটাকে আমরা স্টোর করব। সেটার জন্য আমরা এখানে একটা খালি অ্যারে পাস করলাম, এবং খালি অ্যারে পাস করার পরে এখানে আমরা আরেকটা অবজেক্ট পাস করব, এবং এই অবজেক্টের মধ্যে আমরা কি করব? যে আমাদের টাইমটা কেমন হবে, সে টাইমটার ফরম্যাটিংটা আমরা এখানে করব। ঠিক আছে? এবং সেই ফরম্যাটিং থেকে যেটা আমাদের টাইম রিটার্ন করবে, সেটাই আমাদের এই অ্যারের এখানে এসে রিটার্ন হবে। তাহলে আমরা এখানে প্রথমে যে আমাদের আওয়ার, সেই আওয়ার কি রকম হবে? 12 হবে? 12 আকারে আমরা দেখাবো, মানে 24 ঘন্টাকে আমরা কি ২ ভাগ করব, নাকি ১ ভাগে রাখবো? কিন্তু আমরা এখানে চাচ্ছি যে না, আমরা এটাকে ফলস করে দিলাম, যে আমরা চাচ্ছি যে না, 12 আওয়ার আমাদের এখানে থাকবে না। আমরা একসাথে যে 24 আওয়ার, সেইভাবে আমরা এখানে দেখাবো। এরপরে আমাদের যে আওয়ারটা, সেই আওয়ারটাকে আমরা কেমনভাবে দেখাইতে চাই? তাহলে আমরা চাই যে আমাদের যে আওয়ারটা, সেই আওয়ারটা আমাদের ২ ডিজিটে হোক। দেখেন এখানে ২ টা ভ্যালু আসতেছে। একটা হচ্ছে নিউমেরিক, আর একটা 2 ডিজিট। আমরা চাই যে আমাদের এখানে 2 ডিজিট স্টাইলে আমাদের যে আওয়ারটা, সেই আওয়ারটা আমাদের এখানে দেখাক। এরপরে আমরা আওয়ারের পরে কি আছে? আমাদের মিনিট আছে। তাহলে মিনিটটাকেও আমরা কিভাবে দেখাইতে চাই? এটাকে আমরা 2 ডিজিট আকারে দেখাইতে চাই। তাহলে আমরা 2 ডিজিট আকারে এখানে দিয়ে দিলাম। তাহলে মিনিটের পরে আমাদের এখন যে সেকেন্ড আছে, এই সেকেন্ডটার ফরম্যাটিংটা আমাদের করতে হবে। তাহলে সেকেন্ডের ফরম্যাটটাও আমরা ঠিক একইভাবে 2 ডিজিট যে দেখাইতে চাই, এটা কিন্তু আমরা এখান থেকে ইনিশিয়াল করে দিলাম। তাহলে আমাদের টাইমিং এর যে ফরম্যাট, সেটা আমাদের হয়ে গেল, যে আমাদের যে টাইম, সেটা কিভাবে আসবে। এবং এইটা আমরা তৈরি করলাম, এর কারণটা হচ্ছে আমাদের যে একটা হিস্টোরি তৈরি হবে, সেই হিস্টোরিটাকে আমাদের এইটার মাধ্যমে আমরা স্টোর করব। তাহলে এখানে যে হিস্টোরি, এই হিস্টোরির মধ্যে আমরা এটাকে স্টোর করব। তাহলে আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করব? তাহলে আমরা যেখানে আমাদের অবজেক্টটাকে শেষ করছি, এরপরে যে আমাদের যে স্টেট, সেই স্টেটের থেকে আমাদের হিস্টোরিটা আনতে হবে। তাহলে আমরা প্রথমে স্টেট যে অবজেক্ট রিটার্ন করছে, সেই স্টেটের মধ্যে থেকে আমাদের যে হিস্টোরি, সেই হিস্টোরিটাকে আমরা অ্যাক্সেস করলাম, এবং অ্যাক্সেস করার পরে আমরা এখানে এটাকে অ্যাড করব। কিসের মাধ্যমে অ্যাড করব? আনশিফটের মাধ্যমে। আনশিফট আমাদের কি করে? আনশিফট করে যে পরে যে এন্ট্রিটা আমাদের অ্যাড হয়, সেটা আমাদের প্রথমে দেখায়। তাই না? আনশিফটের মাধ্যমে। তাহলে আমরা কাকে এখানে অ্যাড করব? আমাদের যে এন্ট্রি।
তাহলে আমাদের এইখানে যে এন্ট্রিটা অ্যাড হবে মানে লাস্টে যে এন্ট্রিটা অ্যাড হবে সেই এন্ট্রিটা আমাদের ১ম পজিশনে থাকবে। সেটাই আমরা এখান থেকে শিওর করে দিলাম আনশিফট এর মাধ্যমে। এখন আমাদের এই এন্ট্রির মাধ্যমে আমাদের কি আসতেছে, এটাকে আমরা একটু লক করে রাখি। তাহলে পরবর্তীতে এটার যে ভ্যালুগুলো আসবে, সে ভ্যালুগুলো কি ভ্যালু কিভাবে রিটার্ন করতেছে এবং সেটাকে আমরা কিভাবে ডিসপ্লে করব বা কাজে লাগাবো, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এবং আমরা ডমে সেটা দেখে, ডম কনসোলে দেখে আমরা কাজ করতে পারবো। সেইজন্য আমি এখানে লক করে রাখলাম। এরপরে আমাদের এখন একটা লিস্ট তৈরি করতে হবে এলআই, যেটা আমাদের আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমরা হিস্টোরিতে দেখাবো। যেটা আমরা গত ভিডিওতেও আপনাদের ভেঙে দেখাইছি। আপনারা সেটা জানেন কিভাবে তৈরি করি। তাহলে ১ম এ আমরা const li নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং কিভাবে আমরা তৈরি করি, আমাদের যে ডকুমেন্ট আছে, সে ডকুমেন্টটাকে আমরা কল করি এবং এখান থেকে ক্রিয়েট যে এলিমেন্ট, এই ক্রিয়েট এলিমেন্ট মেথডের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে আমাদের এই এলিমেন্টটা ক্রিয়েট করো। তাহলে আমাদের এখানে কি এলিমেন্ট ক্রিয়েট করতে হবে? আমাদের li ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা সেইজন্য এখানে li ক্রিয়েট করে নিলাম। এবং এলআই ক্রিয়েট করার পরে এটার আমাদের একটা ক্লাস যোগ করতে হবে। তাহলে আমরা ১ম এ এই এলআই এর যে ক্লাস নেম, তাহলে আমরা এখানে ক্লাস নেম সেট করব। তাহলে আমাদের ক্লাস নেমটা কিভাবে হবে? তাহলে আমরা এখানে টেম্পলের মাধ্যমে সেটা সিলেক্ট করব। তাহলে আমাদের ১ম এ আমরা লিখব আ হিস্টোরি, হিস্টোরি আইটেম। হিস্টোরি আইটেম নামে আমাদের কিন্তু অলরেডি একটা ক্লাস আছে। সেই ক্লাসের সাথে আমরা একটা নতুন ক্লাস যোগ করব। তাহলে সেই নতুন ক্লাসটা কি? আমরা একটা স্পেস দিলাম এবং এখানে ডলার সাইন এবং কার্লি ব্র্যাকেট নিলাম এবং সেই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা নতুন আমাদের আরেকটা ক্লাস আমরা পাস করব। সেই ক্লাসটা কি হবে? আমাদের যে অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আসবে, ইনক্রিজ, ডিক্রিজ অথবা রিসেট, সেই অ্যাকশনটাই নতুন ক্লাস হিসেবে এই এলআই এর মধ্যে যোগ হবে। এটা কেন হচ্ছে? এটা পরবর্তীতে যখন আমরা পুরোদমে এটা ডিসপ্লেতে দেখব এবং এটা সিএসএস এপ্লাই করব, তখন আপনাদের আরো পরিষ্কার করে দেব। আপনারা জাস্ট যে লাইনগুলো যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝতে যান এবং আপনারাও আস্তে করতে যান। এবারে আমাদের এলআই ক্রিয়েট হয়ে গেল এবং এলআই ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখন টেক্সট তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে লেট টেক্সট, টেক্সট নামে আমরা একটা ফাঁকা স্ট্রিং এখানে আমরা তৈরি করে নিলাম। তাহলে আমাদের ইনিশিয়ালি আমাদের টেক্সটের মান কি হচ্ছে? আমাদের একটা ফাঁকা স্ট্রিং হচ্ছে। এবার এখানে আমরা একটা কন্ডিশন লিখব। সে কন্ডিশনটা কি হবে? ইফ এর মাধ্যমে আমরা লিখব যে আমাদের যে অ্যাকশন, সে অ্যাকশনটা যদি আমাদের আমরা বিভিন্ন ভ্যালু দিব, সে ভ্যালু অনুযায়ী আমাদের এটা কাজ করবে। তাহলে আমাদের অ্যাকশনটা যদি সমান হয়, কার সমান হয়? আমাদের ইনক্রিজের সমান হয়। ইনক্রিজের যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা টেক্সট পাস করব। সে টেক্সটটা কি হবে? আমরা এইভাবে লিখতে পারি। আমরা কিভাবে লিখি? আমরা ইফ এর পরে যখন কোনো কিছু আমরা রিটার্ন করি, ধরেন আমরা এইভাবে রিটার্ন করি, তাই না? এভাবে আমরা কিন্তু রিটার্ন করি। তা আমরা এইভাবে রিটার্ন তখনই করি যখন আমাদের এর ভিতরে আরো অনেক লাইন থাকে। কিন্তু যদি আমাদের একটা কিছুই রিটার্ন করতে হয়, সেম জিনিস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে সরাসরি ইফ এর পরে যদি লিখি, সেটা যদি আমরা রিটার্নও না লিখি, সেটা কিন্তু রিটার্ন হয়ে যায়। এটা মডার্ন জাভা স্ক্রিপ্টের নিয়ম। আমরা এখানে যা এক লাইনে লিখব, সেটাই কিন্তু আমাদের এখানে রিটার্ন হয়ে যাবে। তাহলে আমাদের টেক্সট হিসেবে এখানে আমরা পাঠাবো, কাকে পাঠাবো? একটা টেক্সট পাঠাবো। তাহলে সেই টেক্সটটা আমাদের কি হবে? সেই টেক্সটে আমরা ১ম এ লিখব যে অ্যাডেড। তাহলে আমাদের অ্যাড হচ্ছে এবং অ্যাড হওয়ার পরে আমরা প্লাস সাইন দিব। এই প্লাস সাইনের পরে আমরা এখানে একটা ডলার সাইন নিব এবং এখানে একটা কার্লি ব্র্যাকেট নিব এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের কত স্টেপ অ্যাড হচ্ছে ইনক্রিজে, সেটাকে আমরা পাস করব। তাহলে আমরা যে স্টেট নিছি, সেই স্টেটের মধ্যে থেকে আমাদের যে স্টেপ, সেই স্টেপটাকে আমরা ধরে নিয়ে আসবো। তাহলে কি হবে এখানে? যদি যখন ইনক্রিজ হবে, সেই ইনক্রিজ অনুযায়ী আমাদের কত স্টেপ আমাদের ইনক্রিজ হচ্ছে, সেটাকে আমরা ১ম এ এখানে পাঠালাম টেক্সট হিসেবে এবং আমরা লিখে দিলাম এখানে অ্যাডেড প্লাস। তাহলে কত প্লাস হচ্ছে? যদি ১ প্লাস হয় ১, ২ প্লাস হলে ২, ৩ প্লাস হলে ৩। এভাবে কিন্তু সে এখান থেকে আমাদের টেক্সটটাকে সেট করবে এবং এরপরে ইলস ইফ এর মধ্যে আমরা আরেকটা কন্ডিশন পাঠাবো। তাহলে আরেকটা কন্ডিশন আমাদের কি হবে? সেটা হচ্ছে এইবার যদি আমাদের যে অ্যাকশন, এই অ্যাকশন যদি আমাদের ডিক্রিজ হয়, তাহলে ডিক্রিজ হইলেও কি আমরা
একটা টেক্সট পাঠাবো, তাহলে এই লাইনটাকে আমরা এখান থেকে কপি করতে পারি, এখানে আমরা পেস্ট করতে পারি। তাহলে আমরা একটা টেক্সট পাঠাবো, সেই টেক্সটটা জাস্ট আমরা শুধু চেঞ্জ করব। তাহলে সেই টেক্সটটা আমাদের এখানে কি হবে? আমরা এখানে এড করছি, আর যখন ডিক্রিজ হবে তখন তো আমাদের কমবে বা মাইনাস হবে। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি যে সাবট্রাক্টেড। তাহলে আমাদের সাবট্রাক্টেড হবে এবং সেটার জন্য আমাদের যে সাইন, সে সাইনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। দেখেন আমাদের হিস্টোরিতে কিন্তু এইভাবেই আসে। সেইভাবেই কিন্তু আমরা এখান থেকে সেট করতেছি। আপনারা লিভ যে অ্যাপ, সেই অ্যাপটাই কিন্তু আপনারা দেখছেন যে হিস্টোরিতে কিন্তু যখন প্লাস হচ্ছে তখন প্লাস দেখাচ্ছে, মাইনাস হলে মাইনাস দেখাচ্ছে। সেই জিনিসগুলো আমরা ক্রিয়েট করতেছি। তাহলে এক্ষেত্রে কত স্টেপ মাইনাস হয়েছে, সেই মাইনাসটাকেই কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আর যদি এই ২ টা কন্ডিশন না হয় তাহলে আমাদের ইলস হবে। তাহলে ইলসের মধ্যে আমাদের যে টেক্সট, সেই টেক্সটটাকে আমরা পাঠাবো। তাহলে আমরা এখান থেকে লিখি যে টেক্সট, এবং এখানে আমাদের কিন্তু আ টেম্পেল নিতে হবে না। কারণ এখানে আমরা ডিরেক্ট একটা টেক্সট পাঠাবো, সেই টেক্সট আছে রিসেট টু 0। তাহলে তখন আমাদের কি 0, আমরা যখন রিসেট করি তাহলে আমাদের ইনিশিয়াল মান কি হয়? 0 হয়। তাহলে 0 করার জন্যই তো আমরা রিসেট করি। তাহলে সেই টেক্সটটাই আমরা এখানে পাঠাচ্ছি। যে টেক্সটের মধ্যে তখন আমরা দিব যে এই ২ টা অ্যাকশন যদি না হয়, তাহলে আমাদের রিসেট অ্যাকশন হবে। রিসেট অ্যাকশন হওয়ার ক্ষেত্রে আমাদের টেক্সট হবে রিসেট টু 0। এইবার আমাদের যে এলআই আমরা তৈরি করছি উপরে, সেই এলআই এর ইনার এইচটিএমএল আমাদের সেট করতে হবে যে ইনার এইচটিএমএল গুলো কিভাবে হবে। তাই না? যেহেতু আমরা এখানে একটা HTML ফরম্যাট দিব, সেইজন্য আমরা এখানে ইনার HTML নিলাম। কারণ হচ্ছে আমরা নরমালি ইনার টেক্সট দিয়ে সেট করি। কিন্তু এখানে আমরা তো টেক্সট দিব না। আমরা এখানে একটা HTML ফরম্যাট দিব। সেইজন্যে আমরা এখানে টেম্পেল নিলাম এবং এর মধ্যে আমাদের যে HTML ফরম্যাটটা, সেই HTML ফরম্যাটটা আমরা এখানে পাঠায় দিব। তার জন্যে ১ম এ আমরা একটা স্প্যান নিব। এটা তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে আমাদের আ ট্যাগগুলো আমাদের হ্যান্ড রাইট লিখতে হবে। তাহলে আমরা এখানে স্প্যান, ১ম এ একটা স্প্যান নিলাম এবং এই স্প্যানের মধ্যে আমরা আমাদের টেক্সটগুলো পাঠাবো। তাহলে ১ম এ হচ্ছে আমরা যে টেক্সট এখানে ক্রিয়েট করছি, সেই টেক্সটটা আমরা এখানে পাঠাবো। তাহলে আমাদের যে টেক্সট, এখান থেকে যে টেক্সটটাই রিটার্ন হোক না কেন, কন্ডিশনের মাধ্যমে, সেই টেক্সটটাই কিন্তু আমাদের ইনার HTML হিসেবে আমাদের এলআই এর মধ্যে ১ম এ এড হবে। এবং এখানে আমরা এই টেক্সটের পরে এখানে আমাদের যে স্মল নামে যে আ HTML এলিমেন্ট আছে, সেটাকে আমরা নিলাম স্মল। আমাদের স্মল আকারে আমরা জিনিসটাকে দেখাবো। তাহলে সেটা স্মল আকারে কি হবে? সেটা আমরা প্রিভিয়াস যে ভ্যালু এবং যে আমাদের কারেন্ট ভ্যালু, সেটাকে আমরা এর মধ্যে দেখাবো। তাহলে এটা আমরা দেখাবো একটা প্যারেনথেসিস এর মধ্যে। তাহলে ১ম এ আমরা একটা প্যারেনথেসিস নিলাম এবং প্যারেনথেসিস এর ভিতরে আমাদের যে মানগুলো, আমরা মানগুলো এক্সেস করব। তাহলে ১ম এ দেখাবো আমি প্রিভিয়াস যে ভ্যালু, যে প্রিভিয়াস ভ্যালু কত ছিল এবং বর্তমান, তারপরে দেখাবো আমি বর্তমান ভ্যালু। কিন্তু এখানে যেহেতু একটা অ্যারো মতন চিহ্ন আসে, সেইজন্যে আমরা একটা স্ট্রিং ফরম্যাটের মধ্যে আমরা একটা অ্যারো মতন নিলাম যে এইখান থেকে প্রিভিয়াস থেকে ডান দিকে অ্যারো শিফট হবে এবং সে আমাদের কারেন্ট ভ্যালুটাকে দেখাবো। তাহলে আমাদের যে কারেন্ট ভ্যালু, সেটাকে আমরা সেট করি। তাহলে আমাদের যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো? ১ম এ আমাদের টেক্সট দেখালো যে কি হচ্ছে, কি আর কত এড হয়েছে এবং তারপরে আমাদের প্রিভিয়াস ভ্যালু থেকে আমাদের কারেন্ট ভ্যালু কত হলো, সেটা আমাদের স্মল এর মাধ্যমে আমরা দেখালাম। এবং এই যে স্মল, এই স্মল এর আমরা একটা স্টাইল সেট করব। ঠিক আছে? তাহলে সেটা কিভাবে করব? তাহলে এখান থেকে আমরা স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা ইনলাইন যে স্টাইল দিই, সেই স্টাইলটাকে আমরা এখানে সেট করব এবং সেই স্টাইলটা হবে হচ্ছে আমাদের অপাসিটি 0.6 হবে। তাহলে আমরা এখান থেকে অপাসিটিকে সিলেক্ট করে দিলাম এবং এরপরে আমরা আরেকটা স্প্যান নিব এবং এই স্প্যানটাকে আমরা এখানে ক্লোজ করি। তাহলে এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। আমাদের আরেকটা স্প্যান ট্যাগ নেয়া হয়ে গেল। এবং এই স্প্যানের আমরা একটা ক্লাস সেট করব, যাতে পরবর্তীতে আমরা এই ক্লাস ধরে সিএসএস দিতে পারি। তাহলে আমরা এখানে নিলাম ক্লাস এবং এখানে আমরা একটা ক্লাস দিলাম। তাহলে ক্লাসের নাম দিলাম আমরা হিস্টোরি টাইম। তাহলে হিস্টোরি টাইমের অনুযায়ী আমাদের এই টাইমটাকে আমরা এখান থেকে ফরমেট করব পরবর্তী আমাদের সিএসএস এর মাধ্যমে। তাহলে এখানে আমাদের যে টাইম পেয়েছি এন্ট্রির মধ্যে, সেই টাইমটাকে আমাদের এখানে পাঠাইতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু এই যে এন্ট্রির মধ্যে আমরা কিন্তু টাইমকে সেট করে রাখছি।
তাহলে এই এন্ট্রির মধ্যে থেকে আমাদের যে টাইম আছে, তাহলে আমরা প্রথমে এখানে এন্ট্রি একটা অবজেক্ট এবং এখান থেকে আমাদের যে টাইম আছে সেই টাইমটাকে আমরা এখানে ডিফাইন করে দিলাম। তাহলে ইনার HTML হিসেবে আমরা যেভাবে টেক্সট দেখাচ্ছি সেই টেক্সটটাকে কিন্তু আমরা পাঠায় দিলাম এই ইনার HTML এর এই ফরম্যাটিং এর মাধ্যমে। এখন আমাদের এলআই ইনার HTML আমরা সেট করে ফেলছি। এখন এই এলআইটাকে আমাদের ডমে আমরা যে হিস্টোরিটাকে অ্যাক্সেস করে রাখছি, সেই হিস্টোরি লিস্টের মধ্যে কিন্তু এটাকে আমাদের ঢুকাইতে হবে। তাহলে আমরা ডম যে অবজেক্ট, এই ডম অবজেক্টের যে হিস্টোরি লিস্ট আছে এটাকে আমরা অ্যাক্সেস করলাম এবং এটাকে আমরা প্রিপেন্ড করব। প্রিপেন্ডটাও হচ্ছে ডমের একটা মেথড, যেটা হচ্ছে আমাদের লাস্টে যেটা অ্যাড হবে সেটা আমাদের ফার্স্টে শো করবে, ঠিক আনশিফটের মতন। সেটাই আমরা এখানে নিচ্ছি। তাহলে প্রিপেন্টের মাধ্যমে আমাদের যে এলআই, সে এলআইটাকে কিন্তু আমরা এখানে পাস করে দিব, যে এলআইটা আমরা তৈরি করলাম সেই এলআইটা আমাদের এখন ডমের মধ্যে যে হিস্টোরি লিস্ট আছে সেই হিস্টোরিতে যে আমাদের এখন অ্যাড হয়ে যাবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন লিখব। কেন লিখব চলেন দেখি। তাহলে প্রথমে আমরা কন্ডিশনটা পূরণ করি, কন্ডিশনের সিনট্যাক্সটা। তাহলে সিনট্যাক্সটা আমরা কমপ্লিট করলাম। এবার ইপের মধ্যে আমরা কি করব, আমাদের যে ডম, এই ডমের থেকে আমাদের যে হিস্টোরি লিস্টটাকে আমরা এলআই অ্যাড করছি সেই হিস্টোরি লিস্টের আমরা লেন্থ বের করব। তাহলে এই যে লেন্থ বের করলাম। লেন্থ বের করার পরে লেন্থটা যদি আমাদের বড় হয়, কার থেকে বড় হয়, আমাদের 8 এর থেকে যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? কারণ আমাদের এখানে একটা লেন্থ ফিক্স না করলে ওটা আমাদের অনেক বড় লাইন হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডম হিস্টোরি লিস্টটাকে আমরা আবার অ্যাক্সেস করব। করার পরে এর যে লাস্ট এলিমেন্ট চাইল্ড আছে, যে লাস্ট চাইল্ডটা থাকবে, সে লাস্ট চাইল্ডটাকে আমাদের রিমুভ যে মেথড আছে সেই মেথডের মাধ্যমে আমরা রিমুভ করে দেব। তার মানে আমরা এখানে চাই যে আমাদের হিস্টোরি লিস্টের মধ্যে 8টা হিস্টোরি থাকুক। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে হিস্টোরির লিমিটটা আপনারা সেট করতে পারেন। আমি চাচ্ছি যে এখানে 8টা হিস্টোরি থাকুক। তারপরে যদি কোনো হিস্টোরি থাকে, মানে 9 নাম্বার যে হিস্টোরি সেটা রিমুভ হবে। কিন্তু সেটা পরে যে ঢুকবে সে রিমুভ হবে না। যে আগে ঢুকছে সে রিমুভ হবে। সেজন্য কিন্তু আমরা এই হিস্টোরি লিস্টটিকে প্রিপেন্ড দিয়ে করছি, যাতে আমাদের পরে যে ঢুকবে তাকে আমরা লিস্টের ১ম এ শো করাবো। এখন আমরা এই ফাংশনটা লেখা শেষ। এর নিচে আরেকটা ফাংশন আমরা তৈরি করব। সে ফাংশনটার আমরা নাম দিব প্লে অ্যানিমেশন। আমাদের যে অ্যানিমেশনগুলো তৈরি করব আমরা ডমের মাধ্যমে, সেই অ্যানিমেশনগুলো আমাদের এখানে প্লে হবে। সেই জন্যে প্লে অ্যানিমেশন নামে আমরা একটা ফাংশন এখানে লিখে নিলাম। এখন এই প্লে অ্যানিমেশনের মধ্যে আমরা কি করব? তাহলে প্লে অ্যানিমেশনের মধ্যে আমরা যে ডম এর মধ্যে ডম এলিমেন্টগুলো রাখছি, সেখান থেকে আমাদের যে ডিসপ্লে, এই ডিসপ্লের যে অ্যানিমেশন, সেই ডিসপ্লের অ্যানিমেশনটা আমরা তৈরি করব। তাহলে সেটার জন্যে আমরা এর যে ক্লাস লিস্ট, এই ক্লাস লিস্টগুলোকে আমরা এখানে নিয়ে আসবো এবং সেই ক্লাস লিস্টের মধ্যে থেকে আমরা একটা লিস্টটাকে রিমুভ করে দিব। তাহলে রিমুভ করে দিব আমাদের একটা ক্লাস লিস্ট। সেটা কি হবে? সেটা হচ্ছে যে আমাদের অ্যানিমেশন পপ। এখন আপনারা বলতে পারেন যে অ্যানিমেশন পপ নামে তো আমরা কোনো ক্লাস তৈরিই করিনি। আসলেই আমরা তৈরি করিনি। কিন্তু আমরা এই অ্যানিমেশন পপ নামে একটা ক্লাস আমরা পরবর্তীতে তৈরি করব। কিন্তু সেইটা আমরা চাই যে অ্যানিমেশনে ১ম এই যখন ও ডমটাকে অ্যাক্সেস করবে তখন এই অ্যানিমেশন যে পপ, এই পপ নামে যে ক্লাসটা থাকবে সেটাকে সে রিমুভ করে দিবে। রিমুভ করার পরে আমরা লিখব এখানে ভয়েড। এই লাইনটা কি করবে আমি বুঝাই দিচ্ছি। ডম ডিসপ্লে। তাহলে ডম ডিসপ্লেকে আমরা আবার অ্যাক্সেস করলাম এবং এখান থেকে অফসেট, দেখেন অনেকগুলো প্রপার্টি আসছে। অফসেট যে ওয়াইড আছে সেই অফসেট ওয়াইডটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করে নিলাম। তাহলে এইটা কি করে? এটার কাজ হচ্ছে আমরা এই এলিমেন্টের উপরে ফোর্স করতেছি। ফোর্স করে এটাকে রিমুভ করে এটার যে ওয়াইড, সেই ওয়াইডের যে মান সেটাকে আমরা ডিক্লেয়ার করতেছি যে এটা আসলের একটা ওয়াইড আছে বা এই এলিমেন্টটা এক্সিস্ট করে এখানে। কিন্তু সেটার থেকে আমরা কোনো মান নিব না। সেটাকে আমরা ভয়েডের মাধ্যমে আমরা সেই মানটাকে না রিটার্ন করে আমরা একটা আনডিফাইন্ড মান বা ফলস মান আমরা এখান থেকে রিটার্ন করে দিব। এটার কারণ হচ্ছে যে অ্যানিমেশনটা আমরা
চাই যে স্মুথলি রান হোক। একবার ছেড়ে দিক আবার ধরুক। সেইজন্যে আমরা এটার মাধ্যমে ফোর্স করে এটাকে আমরা বন্ধ করে দিলাম। এখন আবার কি করব দেখেন, এই ডমের ভিতরে আবার এই ডিসপ্লেকে আমরা আবার অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে এর যে ক্লাস লিস্ট, সেই ক্লাস লিস্টটাকে আবার বের করব। করে এখন আবার এখান থেকে আমরা এড করব। কি এড করব? এখানে আমরা যে ক্লাসটাকে আমরা রিমুভ করছিলাম, সেই ক্লাসটাকে আবার আমরা এখানে এড করে দেব। এটার মাধ্যমে কি হবে? আমাদের যে অ্যানিমেশনটা শেষ হবে, আবার শুরু হবে। এমন হবে না যে অ্যানিমেশনটা ওখানে থেকে যাবে, যাতে পরবর্তীতে আর না আসুক। সেইজন্য আমরা ফোর্স করে এটাকে ক্লিয়ার করতেছি, করে আবার আমরা সেই ক্লাসটাকে আমরা ওখানে এড করে দিচ্ছি। আপনাদের টেনশন করার দরকার নেই। এইসব ক্লাসগুলো আমি পরবর্তীতে তৈরি করব এবং এগুলোও আপনাদের CSS এ দেখাই দিব ধাপে, ধাপে। কিন্তু আমরা আগে চাই যে আমাদের যে ফাংশনালিটি আমাদের অ্যাপের সেটা আগে তৈরি হোক। তারপরে UI তে যে কাজটুক বাকি আছে আমাদের, সেটুকু আমরা করে নিব। এবার আমরা আরেকটা ফাংশন লিখব। তবে সেই ফাংশনটার আমরা নাম দেই হচ্ছে শো টোস্ট নামে আমরা আরেকটা ফাংশন এখানে আমরা লিখব। তাহলে আমাদের ফাংশনটা লেখা হয়ে গেল শো টোস্ট। এর মধ্যে আমরা ২ টা প্যারামিটার নিব। একটা হচ্ছে আমাদের মেসেজ নামে আমরা একটা প্যারামিটার লিখব, আর একটা হচ্ছে আমাদের আইকন নামে একটা প্যারামিটার লিখব। তাহলে আমরা মেসেজ এবং আইকন এই ২ টাকে আমরা এখান থেকে নির্ধারণ করব। এখন কি করব? ডমের মধ্যে আমরা যে টোস্ট, টোস্টটাকে তো আমরা অ্যাক্সেস করছি। আপনাদের তো খেয়াল আছে মনে হয়। তাহলে এখান থেকে যে টোস্ট মেসেজ আছে, ১ম এ যে আমরা টোস্ট অ্যাক্সেস করছি, টোস্ট মেসেজ অ্যাক্সেস করছি, টোস্ট আ আইকন অ্যাক্সেস করছি। চলেন আমরা একটু দেখে আসি। আপনাদের মনে নাও থাকতে পারে। এই যে টোস্ট আইকন এবং টোস্ট মেসেজ ৩ টাকে আমরা ডমে অ্যাক্সেস করে রাখছি। তো সেখান থেকে আমরা ১ম এ ডমের যে টোস্ট মেসেজ আছে, সেটাকে আমরা অ্যাক্সেস করলাম এবং এর যে টেক্সট কনটেন্ট, সে টেক্সট কনটেন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। সেটা কি করব? আমরা এখানে যে মেসেজটা দিব, সেই মেসেজটা হচ্ছে আমাদের টোস্ট মেসেজ হিসেবে সেট হবে। এবার আমরা ডমের থেকে আবার টোস্ট যে আইকনটা আছে, সে আইকনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং এরও যে টেক্সট কনটেন্ট আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে আইকনটা প্যারামিটারে পাবো, সেই আইকনটাকে আমরা এখানে পাস করব। তাহলে বাকি থাকলো কি? আমাদের টোস্ট বাকি থাকলো। তাহলে সে ডমের থেকে আমাদের যে টোস্ট আছে, সেই টোস্টটাকে আমরা আগে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে এর যে ক্লাস লিস্ট আছে, সেই ক্লাস লিস্টগুলো আমরা বের করব। সব ক্লাস লিস্টগুলো, এবং সেই ক্লাস লিস্টের মধ্যে আমরা আরেকটা নতুন ক্লাস এড করব। সেই ক্লাসটার নাম হবে হচ্ছে শো। শো নামে আমরা নতুন আরেকটা ক্লাস এখানে এড করে দিব। এইবার কি হবে? আমাদের এই যে শোকে আমরা এড করালাম, তার মানে আমাদের কি যে টোস্ট, সেই টোস্টটা তো শো হলো। শো হওয়ার পরে এটাকে আবার কি করতে হবে? আবার আমাদের একটা টাইমের পরে বন্ধ করতে হবে। তাহলে সেটা আমরা কি করব? এখানে আমরা একটা কমেন্ট করে সেকশনটা আলাদা করে দিলাম যে ইউজ এ লোকাল টাইম আউট ভ্যারিয়েবল ইনস্টেড অফ প্রপার্টি অফ দিস ব্যবহার না করে আমরা একটা লোকাল টাইম আউটের মাধ্যমে আমরা এটাকে চেঞ্জ করব। কারণ আমরা আগে অন্যভাবে চেঞ্জ করছিলাম আগের ভিডিওতে। তাহলে এখানে ১ম এ আমরা একটা ভ্যারিয়েবল নেব। সে ভ্যারিয়েবলটার নাম দিব হচ্ছে আমরা টোস্ট টাইম আউট। তাহলে টোস্ট টাইম আউট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমরা একটা কন্ডিশন লিখব। সে কন্ডিশনের ভিতরে দিব আমরা ইফ টোস্ট টাইম আউট। টোস্ট টাইম আউট যদি আমাদের পাই, তো সেখান থেকে আমাদের একটা মেথড আছে, সেই মেথডটাকে আমাদের কল করতে হবে। সেটা হচ্ছে ক্লিয়ার টাইম আউট। ক্লিয়ার টাইম আউট নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে আমরা কল করলাম এবং রিটার্ন করবে এই ফাংশনের মাধ্যমে যে টোস্ট টাইম আউট, সেটাকে আমাদের রিটার্ন করায় দেব। তাহলে এটা যদি ট্রু হয়, তাহলে আমাদের এই টাইম আউটের মাধ্যমে, ক্লিয়ার টাইম আউটের মাধ্যমে আমাদের যে টাইম আছে, সেটাকে আমরা ক্লিয়ার করে দিব। এখন আমাদের যে টোস্ট টাইম আউট নামে যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করছি, এর সেট টাইম আউট আমরা করব যে আমাদের যে টাইম আউট কতটুক হবে। তাহলে সেই টাইম আউটটা আমাদের কত হবে? আমরা চাই যে এখান থেকে আমরা ২ সেকেন্ড দেখাইতে চাই। তাহলে আমরা এখানে ২০০০ মিলিসেকেন্ড দিলাম। তাহলে আমাদের ২ সেকেন্ড এখানে নির্ধারিত হয়ে গেল এবং টাইম সেট হওয়ার পরে আমাদের যে ডম আছে, ডমের থেকে আমরা টোস্টটাকে আবার অ্যাক্সেস করলাম এবং এর যে ক্লাস লিস্ট, সেই ক্লাস লিস্টকে আমরা বের করলাম। সেখান থেকে আমরা রিমুভ করব।
রিমুভ করব কাকে? রিমুভ করব আমরা এড করছিলাম কোন ক্লাসকে, সেই ক্লাসকে আমরা রিমুভ করব। তাহলে আমরা এখানে এড করছিলাম শো নামে এই ক্লাসটাকে। তাহলে আমরা এখন ২ সেকেন্ড পরে আমরা আবার সেই শো নামে ক্লাসটা আমরা রিমুভ করে দিলাম। তাহলে আমাদের টোস্টটা আসবে, আমাদের মেসেজ দেখাবে। আবার ২ সেকেন্ড পরে সে চলে যাবে। সেই টাইম আউটটা আমরা এখানে সেট করে দিলাম। তাহলে আমাদের যে উম প্রাইভেট এলিমেন্ট তৈরি করার জন্যে যতগুলো ফাংশন দরকার, হেল্পার ফাংশন যেগুলো আমরা নাম দিছি, সেগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলছি। তাহলে আমাদের আর এখন এগুলো তৈরি করতে হবে না। এবার পালা হচ্ছে এগুলো আমাদের UI তে শো করানো। ৪ নাম্বার সেকশন করব, সেটা হচ্ছে পাবলিক অ্যাকশন। তাহলে এক্সপোজ API আমরা যে এগুলো তৈরি করতেছি সেগুলো আমরা এখন এক্সপোজ করব। এখন আমাদের যে ফাংশনগুলো তৈরি হবে এই ফাংশনগুলো আমাদের UI তে শো করানোর জন্য আমাদের তৈরি করতে হবে। তাহলে প্রথমে এখানে আমরা একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনটার নাম দিই হচ্ছে ইনক্রিজ নামে। এখন তাহলে আমাদের যে ইনক্রিজ হবে সেই ইনক্রিজটা আমরা এখানে তৈরি করতেছি এবং এই ইনক্রিজের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিব। সে ভ্যারিয়েবলটার নাম দিব হচ্ছে কনস্ট প্রিভ নামে। এই প্রিভের মধ্যে আমাদের যে প্রিভিয়াস ভ্যালু, সেই প্রিভিয়াস ভ্যালুকে আমরা স্টোর করব। তাহলে আমরা কোথা থেকে নেব সেটা আমাদের যে স্টেট আছে, সেই স্টেটের থেকে এখন যে বর্তমান কাউন্ট ভ্যালু আছে, এই কাউন্ট ভ্যালুটাই হবে আমাদের প্রিভিয়াস ভ্যালু। এবং স্টেটের যে কাউন্ট, তাহলে স্টেটের যে কাউন্ট, এই কাউন্টটাকে আমরা বৃদ্ধি করব। কিভাবে বৃদ্ধি করব? বৃদ্ধি করব এর সাথে আমরা যোগ করব আমাদের স্টেপের মধ্যে যে স্টেপ থাকবে। তার মানে আমরা তো ইনিশিয়ালি স্টেপ রাখছি হচ্ছে 1, কিন্তু আমাদের স্টেট চেঞ্জ হইতে পারে। যে স্টেপটা চেঞ্জ হয়ে স্টেপে সেভ হবে, আমরা কাস্টম ভ্যালু দিতে পারি। আমরা আমাদের যে স্টেপ সুইচ করছি সেই সুইচের মাধ্যমে নিতে পারি। সেই ভ্যালুটা আমাদের যে স্টেপের যে কাউন্ট থাকবে, সে কাউন্টের সাথে কিন্তু সেটা যোগ হবে। যোগ হইলে কিন্তু আমাদের নতুন একটা ভ্যালু এখানে রিটার্ন আসবে। এখন এইটাকে আমরা কিভাবে দেখাবো? তাহলে আমাদের যে আপডেট ভিউ, আমরা আপডেট ভিউ নামে কিন্তু অলরেডি আমরা একটা ফাংশন তৈরি করছি। এই যে আপডেট ভিউ। এই আপডেট ভিউতে কি নিচ্ছে? আমাদের প্যারামিটার হিসেবে অ্যাকশন নিচ্ছে এবং প্রিভিয়াস ভ্যালু নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা আপডেট ভিউ যে ফাংশন, এই ফাংশনটাকে আমরা কল করলাম এবং প্যারামিটারে এর যে ভ্যালুগুলো নিবে সেগুলো আমাদের আর্গুমেন্ট হিসেবে নিবে। তাহলে এখানে আমরা কি করতেছি? এখানে আমরা ইনক্রিজ করতেছি। তাহলে ইনক্রিজটাকে আমরা অ্যাকশন হিসেবে পাঠাচ্ছি এবং আমাদের একটা ভ্যালু নিবে কি? প্রিভ ভ্যালু। তাহলে প্রিভিয়াস ভ্যালু হিসেবে আমরা যে ভ্যালুটাকে ডিফাইন করছি, সে ভ্যালুটাকে আমরা এখানে পাঠায় দিব আর্গুমেন্ট হিসেবে। তাইলেই কিন্তু ওটা আপডেট হয়ে যাবে। আপডেট ভিউতে আপডেট হয়ে যাবে। এখন আমাদের এখানে এই আপডেট ভিউটা যাতে অ্যানিমেশনের মাধ্যমে হয়, সেজন্য আমরা প্লে অ্যানিমেশন নামে কিন্তু অলরেডি একটা ফাংশন ক্রিয়েট করছি। সেটাকে আমরা এই জায়গায় ইনভোক করব। কিন্তু আমরা এখন এই প্লে অ্যানিমেশনের জন্য কোনো অ্যানিমেশন তৈরি করিনি। এগুলো আমরা পরে তৈরি করব আমাদের CSS এ। কিন্তু এটা যাতে আমাদের প্লে হয় সঠিকভাবে, সেইজন্যে আমাদের যে প্লে অ্যানিমেশন ফাংশনটা আমরা তৈরি করছি, সেটাকে আমরা এখানে কল করে রাখি। এখন এই ইনক্রিজ ফাংশনটা তো আমরা তৈরি করলাম। তাহলে এটাকে আমরা ব্যবহার করব কিভাবে? তাহলে এটাকে ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই রিটার্ন করতে হবে। তাহলে আমাদের রিটার্ন যে ভ্যালু আগেই বলছিলাম যে এই ফাংশনটা কিন্তু যে রিটার্ন করব, সেই রিটার্ন গুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে UI তে শো করতে পারবো। তাহলে এখানে আমরা কমেন্ট করি যে রিটার্ন দ্য পাবলিক মেথডস টু এক্সেবলি। তাহলে এক্সেবল করার জন্যে আমরা যে ভ্যালুগুলো রিটার্ন করব সেগুলোই আমরা রিটার্ন করতে পারবো। তাহলে আমরা এখানে রিটার্ন করি। তাহলে আমরা এখানে কি রিটার্ন করব? আমরা এখানে একটা অবজেক্ট রিটার্ন করব। সে অবজেক্টের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল নিই ইনক্রিজ নামে এবং এই ইনক্রিজের মধ্যে আমাদের যে এই ইনক্রিজ যে ফাংশন, এই ইনক্রিজ ফাংশনটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। তাহলে আমরা এখন UI তে যেয়ে এই ইনক্রিজ ফাংশনটাকে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের HTML ফাইলটা ওপেন করছি। এখন আমরা যে ইনক্রিজটা তৈরি করলাম, এটা কোথায় ব্যবহার করব? তাহলে আমাদের এখানে অ্যাকশন যে বাটনগুলো আছে, এই যে মেইন অ্যাকশন, এর মধ্যে আমাদের ইনক্রিজ বাটনটা হচ্ছে আমাদের সেকেন্ড বাটন।
এই যে আমাদের ইনক্রিজ বাটনটা হচ্ছে আমাদের সেকেন্ড বাটন। এই যে আমাদের ইনক্রিজ বাটন। এই ইনক্রিজ বাটনের মধ্যে ক্লিক নামে যে ইভেন্টটা আমরা যোগ করব বা অন ক্লিকের মাধ্যমে আমাদের যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটাকে আমরা এখানে কল করলাম। অন ক্লিকের মধ্যে আমরা কিভাবে ফাংশনটাকে ব্যবহার করব? তাহলে আমাদের যে অ্যাপ, মূল যে অ্যাপ নামে আমরা যে ভ্যারিয়েবলটা নিছি যার মাধ্যমে আমি সব ফাংশনগুলো র‍্যাপ করছি, সেটা একটা অবজেক্ট রিটার্ন করবে। সেটা এই অ্যাপটার মধ্যে থেকে আমাদের যে ইনক্রিজ, এই যে ইনক্রিজটাকে এখানে আমরা রিটার্ন করছি, সেই ইনক্রিজটাকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমরা এখানে অ্যাক্সেস করলাম এবং অ্যাক্সেস করার পরে এটাকে এখান থেকে ইনভোক করে দিতে হবে। তাহলে আমরা ইনভোক করে দিলাম। তাহলে আমরা কোথায় ব্যবহার করলাম? তাহলে আমরা যে ইনক্রিজ ফাংশনটাকে তৈরি করলাম সেটাকে প্রথমে আমরা রিটার্ন করলাম এবং রিটার্ন করার পরে আমাদের যে ইনক্রিজ বাটন আছে সেই ইনক্রিজ বাটনের মধ্যে আমরা অন ক্লিকের মাধ্যমে আমরা অ্যাপের থেকে আমাদের ইনক্রিজটাকে আমরা প্রথমে অ্যাক্সেস করলাম এবং সেটাকে ইনভোক করলাম। এটা আমি বারবার বলতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবার আমি রিফ্রেশ করলাম। করার পরে দেখেন আমাদের এখানে ভ্যালু আছে কিন্তু 0। এখন আমরা যদি ইনক্রিজ বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু এখন ইনক্রিজ হচ্ছে। আমাদের ইনক্রিজ হচ্ছে এবং আমাদের যে হিস্টোরি, সেই হিস্টোরিতে কিন্তু দেখেন এখন আমাদের হিস্টোরি এড হচ্ছে। তাহলে হিস্টোরিতে আমরা ইনক্রিজের ক্ষেত্রে কি কন্ডিশন দিছিলাম? যে এডেড হবে। তারপরে আমাদের কত এডেড হচ্ছে সেটা দেখাবে। তাহলে +1 এখানে এড হচ্ছে। তা আমাদের স্টেপটা দেখাচ্ছে এবং আমাদের আগের ভ্যালু ছিল 3 এবং এই যে আমরা যে অ্যারোটা তৈরি করছিলাম HTML এর কোডের মাধ্যমে এবং এড হওয়ার পরে নতুন ভ্যালু কত হচ্ছে? 4 হচ্ছে। দেখেন আমাদের এখানে দেখাচ্ছে 4 এর পরে এবং আমাদের যে টাইমটা, সে টাইমটা আমরা যে ফরম্যাটে দিছিলাম যে ২ টা করে সংখ্যায় জোড়ায়, জোড়ায় দেখাবে। তাহলে আমাদের দেখাচ্ছে এবং আমরা ২৪ ঘন্টা ফরম্যাটে কিন্তু এটা দেখাইছি। আমরা ১২ ঘন্টাকে ফলস করে দিছিলাম। তাহলে এখানে দেখাচ্ছে ১৩। তার মানে এখন হচ্ছে দুপুর ১টা ৪৩ মিনিট ৮ সেকেন্ড। এইটা কিন্তু আমাদের এড হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এবং আমরা যে স্ক্রল বার তৈরি করছিলাম তখন কিন্তু আমরা দেখাইতে পারিনি। এখন কিন্তু দেখেন আমাদের স্ক্রল বার তৈরি হয়ে গেছে। এবং আমাদের ভিতরে যে লিস্টগুলো কেমনভাবে আসবে সেটার জন্য কিন্তু আমরা একটা CSS এপ্লাই করছিলাম। কিন্তু তখন কিন্তু আমাদের ভিতরে লিস্ট ছিল না বলে কিন্তু আমরা দেখতে পারিনি। এখন দেখেন যে মূল UI হচ্ছে UL হচ্ছে এইটা। মানে আনঅর্ডার লিস্ট হচ্ছে এইটা। এবং এর ভিতরে এগুলো হচ্ছে LI। LI এর জন্য আমরা যে CSS দিছি সেই অনুযায়ী কিন্তু আমাদের LI গুলো এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা CSS এবং জাভাস্ক্রিপ্ট এ যে কাজগুলো করে আসছিলাম হিস্টোরির জন্যে সেগুলো কিন্তু এখন আমাদের এড হয়ে গেছে। তাহলে আমাদের ইনক্রিজ বাটন কাজ করতেছে এবং আমরা এখানে এখন ডিক্রিজ বাটন আছে এবং রিসেট সিস্টেম আছে। এগুলো এখনো আমরা কাজ করিনি। সব ফাংশনই আমরা ধাপে, ধাপে তৈরি করব। এবার আমাদের যে ডিক্রিজ ফাংশনটা সেটা আমরা তৈরি করি। তাহলে ডিক্রিজ ফাংশনটা আমরা তৈরি করলাম এবং এই ফাংশনটার মাধ্যমে আমাদের যে ডিক্রিজ হবে সেই ডিক্রিজটাকে আমরা এখানে বের করব। তাহলে একইভাবে প্রথমে আমরা কনস্ট এর মাধ্যমে একটা প্রিভিয়াস ভ্যালু বের করব। তাহলে প্রিভিয়াস ভ্যালুটা আমরা কিভাবে বের করছিলাম? আপনাদের হয়তো মনে আছে। কিভাবে? আগেরটাই তৈরি করছি। তাহলে স্টেটের থেকে আমাদের যে কাউন্টের যে বর্তমান ভ্যালু আছে, এটাই আমাদের প্রিভিয়াস ভ্যালু হবে। এবং এখানে যে লজিকটা দেখেন, আরো সহজভাবে বুঝাই। এই লজিকটাই আমরা এখানে কপি করে নিয়ে আসি। তাহলে আমাদের state.count এর মধ্যে যে ভ্যালুটা আমরা থাকবে, তার থেকে এবার জাস্ট আমরা শুধু মাইনাস করে দিব। দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কি মাইনাস করতেছি? যে আমাদের যে স্টেপ, সেই স্টেপটাকে আমরা মাইনাস করতেছি। এবং এখানেও সেই একই বিষয় আমাদের আপডেট ভিউ, এটাকে আমরা কপি করি। এই আপডেট ভিউটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। এই ফাংশনটা আমরা এখানে কল করব। কল করার পরে এবার আমরা অ্যাকশন হিসেবে ইনক্রিজ পাঠাচ্ছিলাম। এটাকে আমরা মুছে দিলাম। এখন আমরা কি পাঠাবো? ডিক্রিজ পাঠাবো। এবং আমাদের যে প্রিভিয়াস ভ্যালু সেটাকে পাঠাবো এবং অ্যাজ ইউজুয়াল আমাদের যে পেলে অ্যানিমেশন, এই পেলে অ্যানিমেশন ফাংশনটাকে আমরা এখানে ইনভোক করে দেব। একই কাজ, শুধু এখানে আমাদের বাড়তি কাজের মধ্যে আমাদের শুধু মাইনাস করছি। ডিক্রিজের ক্ষেত্রে মাইনাস হবে আর বাকি সব একই থাকবে। আমাদের যে রিসেট বাটনের জন্য যে কাজটা সেটাও আমরা একবারে করে যাই। তারপরে আমরা UI তে একবারে যোগ করব। তাহলে এখানে ফাংশন আমাদের কি হবে? রিসেট। তাহলে রিসেটটাকে আমরা এড করলাম ফাংশন হিসেবে এবং এটারও প্রিভিয়াস ভ্যালু আমাদের
এখানে নিতে হবে। তাহলে আমরা এখানে যে কনস্ট প্রিভিয়াস ভ্যালু এটা প্রথমে এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তাহলে প্রিভিয়াস ভ্যালু হিসেবে state.count এটাকে আমরা নিলাম। এখন আমরা এখানে একটা কন্ডিশন চালাবো। তাহলে আমরা একটা ইফ কন্ডিশন চালাবো। আগে সিনট্যাক্সটা আমরা পূরণ করে নিলাম। নেয়ার পরে আমরা এখানে বলবো যে আমাদের যে প্রিভ এর যে ভ্যালু, এর ভ্যালু কি হবে? এর ভ্যালু যদি 0 থাকে, তার মানে আমাদের এটা যদি 0 অলরেডি থাকে, তাইলে তো আর আমাদের 0 করতে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা মেসেজ শো করে দিবে। সেটা আমরা কিসের মধ্যে করব? আমাদের শো টোস্ট নামে আমরা কিন্তু অলরেডি একটা ফাংশন তৈরি করছি। এই যে শো টোস্ট। এই শো টোস্টের ভিতরে আমাদের ২ টা জিনিস নেয়। একটা হচ্ছে মেসেজ নেয়, আরেকটা হচ্ছে আইকন নেয়। আমরা উপরে যাই, শো টোস্ট এই যে শো টোস্ট। শো টোস্টের মধ্যে আমাদের একটা মেসেজ নিবে প্যারামিটার আর একটা আইকন নিবে। এই ২ টা পাঠাইলেই কিন্তু আমাদের শো টোস্টটা কাজ করবে। তাহলে আমরা একটা মেসেজ পাঠাবো যথারীতি। তাহলে আমাদের যদি 0 থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আর 0 করার প্রয়োজন নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি যে কাউন্টার ইজ অলরেডি 0। তাহলে কাউন্টারকে তোমার আর 0 করতে হবে না। এটা 0 ই আছে। এবং এখানে আমাদের একটা আইকন পাঠাইতে হবে। তাহলে আমরা একটা আইকন পাঠালাম রেড সিগন্যালের যে একটা রেড হবে, তাহলে রেড অ্যালার্টটা সে বুঝতে পারবে এবং এরপরে এখান থেকে আমরা রিটার্ন করে দিব। শুধু রিটার্ন করে দিব যে এখান থেকে ফাংশনটা রিটার্ন হয়ে যাবে, আর কিছু করার দরকার নাই। আর যদি আমাদের প্রিভিয়াস স্টেটের ভ্যালু 0 না হয়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমাদের state ডট যে কাউন্ট এর ভ্যালু কি আমাদের 0 যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? 0 করতে হবে। তাহলে আমরা এখান থেকে 0 করে দিলাম। এবং 0 করার পরে আমাদের যে আপডেট ভিউ আছে, সে আপডেট ভিউ যে ফাংশনটা আমরা তৈরি করছি, এই আপডেট ভিউ ফাংশনটাকে আমরা কল করব এবং এখান থেকে আমরা কিন্তু অ্যাকশন পাঠাইতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে অ্যাকশন পাঠাই দিব এবং অ্যাকশনের সাথে আমরা কি করব? আমাদের প্রিভিয়াস ভ্যালু পাঠাইতে হবে। এই ২ টা কিন্তু আমাদের প্যারামিটারে নিবে, তাই আমরা আপডেট ভ্যালুতে আমরা এই ২ টা পাঠাই দিলাম। এখানে আমরা RW ইন ডিসক্রিজ পাঠাইছি, এখান থেকে আমরা রিসেট অ্যাকশন হিসেবে এখন পাঠায় দিলাম। এবং শো টোস্টকে আমরা আবার কল করব। কারণ এখন তো আমাদের কাউন্টার তো 0 ছিল না। তাহলে এটা আমাদের রিসেট হয়েছে। তাহলে রিসেট যেহেতু হয়েছে তাহলে আমাদের রিসেট মেসেজটা পাঠাইতে হবে। তাহলে আমরা এখান থেকে মেসেজ পাঠালাম যে আমাদের সিস্টেম রিসেট হয়েছে। এবং এরপরে কি পাঠাইতে হবে? আমাদের একটা আইকন পাঠাইতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা আইকন দিলাম, রিসেট আইকন আমরা এখান থেকে সেন্ড করে দিলাম। তাহলে এটার মাধ্যমেই কিন্তু আমাদের যে রিসেট, সে রিসেট আমাদের এখানে হয়ে গেল। এখন আমাদের এখান থেকে এই ২ টা ফাংশনকে রিটার্ন করতে হবে। তাহলে প্রথম আমরা এখান থেকে রিটার্ন করব কি? ডিক্রিজ। তাহলে আমরা এখানে ডিক্রিজটাকে রিটার্ন করলাম। আচ্ছা, এরপরে আমাদের রিটার্ন করতে হবে কি? রিসেটটাকে। তাহলে রিসেটটাকে আমরা এখান থেকে রিটার্ন করলাম। কারণ রিটার্ন না করলে কিন্তু আমরা যে ইউজ করতে পারবো না। সেইজন্যে আমরা এই ২ টাকে রিটার্ন করে দিলাম এখান থেকে। এখন যে আমাদের যে বাটন আছে অ্যাকশন বাটন, সেখানে আমরা এড করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের যে অ্যাকশন বাটনগুলো আছে সেখানে আমরা চলে যাই। এই যে আমরা ইনক্রিজ সিলেক্ট করে রাখছি, কিন্তু এখন আমরা ডিক্রিজে দিব। তাহলে আমাদের ১ম বাটনটাই হচ্ছে ডিক্রিজ। তাহলে এখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করে আমরা অন ক্লিকের মধ্যে দিব এটা। অন ক্লিক যখন হবে তখন অ্যাপের মধ্যে থেকে আমাদের ডিক্রিজ ফাংশনটাকে সে কল করবে এবং এটাকে ইনভোক করবে। এবং আমাদের রিসেট বাটন হচ্ছে আমাদের নিচে। তাহলে এখান থেকে আমরা রিসেটটাকে কপি করলাম। কপি করার পরে এখানেও একই কাজ করব যে অন ক্লিক যখন আমাদের ইভেন্টটা হবে, তখন আমাদের অ্যাপের মধ্যে থেকে আমাদের রিসেট ফাংশনটাকে কল করবে। তাহলে আমাদের রিসেট বাটনটাও কাজ করলো এখন। এখন UI তে আসলেই যে কাজ করতেছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আরেকটা জিনিস আপনাদের বলি, আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম এই যে এন্ট্রির মধ্যে, এই ভ্যালুটাকে কিন্তু আমরা লক করে আসছিলাম যে কিভাবে আমাদের অবজেক্টটা রিটার্ন করে। সেটাও এবার আমরা দেখব যে আমাদের কি ভ্যালুগুলো রিটার্ন করতেছে। তাই না? তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা রিফ্রেশ করলাম এবং আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে আমরা কনসোলে যাই। এখন দেখেন আমি প্রথমে ইনক্রিজ এ ক্লিক করলাম। করলে দেখেন এখানে ইনক্রিজ হয়েছে এবং এখানে কি আসে? অ্যাকশন হিসেবে সে কিন্তু ইনক্রিজকে পাঠিয়েছে। কারেন্ট ভ্যালু হিসেবে সে পাঠাইছে 1, যেহেতু কারেন্ট ভ্যালু এখন 1 আছে এবং প্রিভিয়াস ভ্যালু আগে কত ছিল? 0 ছিল।
সেজন্য 0 পাঠাইছে এবং টাইম হিসেবে একটা টাইম পাঠাইছে। আবার ক্লিক করি, দেখেন। এখন কিন্তু কারেন্ট ভ্যালু 2 এবং প্রিভিয়াস ভ্যালু 1, ঠিক আছে? এবং টাইম পাঠাইছে। এবার যদি আমরা ডিক্রিজ করি, তাহলে আবার আমরা এন্ট্রির মধ্যে কি পাচ্ছি? এবার অ্যাকশন কিন্তু এবার আসছে কি? ডিক্রিজ। এবার কিন্তু আর ইনক্রিজ আসেনি। কারেন্ট ভ্যালু 1 এবং প্রিভিয়াস ভ্যালু 2 এবং টাইম পাঠাইছে। এবং আমরা যদি রিসেট সিস্টেমে ক্লিক করি, তাহলে দেখেন আবার একটা আমরা এন্ট্রির ভিতরে আরেকটা অবজেক্ট পেয়েছি এবং সেখানে এবার আমাদের অ্যাকশন হিসেবে রিসেট পাঠাইছে। কারেন্ট ভ্যালু এখন 0, কারণ এর কাজই কি? 0 করে দেয়া। এবং প্রিভিয়াস ভ্যালু কোথায় ছিল? 1 এ ছিল এবং টাইমটা পাঠাইছে। এবং রিসেটে ক্লিক করলে এখন আমাদের মেসেজগুলো এখনো টোস্টের কাজ আমরা করিনি, সেজন্য শো করতেছে না। কিন্তু আমরা নিচে দেখেন, এখানে কিন্তু আমাদের হিস্টোরিতে যে রিসেট করতেছি, তাহলে রিসেট টু 0 এখানে আসছে। সাবট্রাক্টেড মেসেজ আসছে, অ্যাডেড আসছে। তার মানে আমরা যেইভাবে কিন্তু সাজাইছিলাম আমাদের মেসেজগুলো, সেভাবেই কিন্তু আমাদের এখান থেকে রিটার্ন করে দিচ্ছে। তাহলে আমাদের ফাংশনালিটি গুলো কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে। এবার আমাদের যে স্টেপ গুলো আছে, স্টেপ বাটন গুলো, সেগুলোর আমরা কাজ করব। তাহলে এখানে আমরা একটা ফাংশন নিই, সেট স্টেপ নামে, এবং এটার সিনট্যাক্সটা আমরা কমপ্লিট করি। এবং সেট স্টেপ এই প্যারামিটার হিসেবে ভ্যালু রিসিভ করবে। তাহলে আমাদের সেট স্টেপ ফাংশনের মধ্যে যে ভ্যালু আছে, সেই ভ্যালুটাকেই আমাদের পাঠাই দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখন আমাদের কনস্ট নামে আমরা একটা কনস্ট দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে স্টেপ নাম। তাহলে আমাদের এই স্টেপগুলো কি হবে? এই স্টেপগুলো হচ্ছে আমাদের ভ্যালু হিসেবে যেটা আসবে, সেটাই কিন্তু আমাদের যে স্টেপ, সেই স্টেপটা এখন নির্ধারিত হবে। কিন্তু এটা তো আসবে স্ট্রিং হিসেবে। এটা আসবে স্ট্রিং হিসেবে। তাহলে এটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা নাম্বারে কনভার্ট করি, যে পার্স ইন দিয়ে আমাদের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এটা নাম্বার হিসেবে স্টেপের মধ্যে সেভ হয়ে থাকবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন চালাবো। তাহলে আমরা প্রথমে লিখি ইফ। এই ইফের মধ্যে আমরা এখন কন্ডিশন চালাবো। তাহলে প্রথমে যে আমাদের যে স্টেপ, সেই স্টেপটাকে আমরা কি চেক করব? যে ইফ নান। নানের মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের যে স্টেপ, সেই স্টেপটাকে আমরা নানের মধ্যে দিয়ে দেবো। যে নান মানে হচ্ছে নট এ নাম্বার। এটা যদি নাম্বার না হয়ে আমাদের ইউজার যদি অন্য কিছু ইনপুট দেয়, তাহলে সেটা কিন্তু আমরা নিব না। সেই জন্য আমরা দিলাম যে এটা কি নান কিনা। অথবা আরেকটা আমরা কন্ডিশন এখানে চেক করব, যে আমাদের যে স্টেপ, এই স্টেপ যদি 1 এর থেকে ছোট হয়, যদি আমরা 0 দেই, তাহলে তো আমাদের স্টেপ কাজ করবে না। তাহলে এই ভ্যালুটাও কিন্তু আমরা নিব না। এই ২ টা যদি ট্রু হয়, তাহলে এখান থেকে আমরা ফাংশনটাকে রিটার্ন করে দিব। যে আমাদের এই ধরনের ভ্যালু দিলে আমাদের কাজ হবে না। তাহলে এখন কি করব আমরা? যে আমাদের যে স্টেট আছে, যেখানে আমরা স্টেট নির্ধারণ করছি, সেখান থেকে আমরা স্টেপটাকে ধরে নিয়ে আসি। ধরে নিয়ে আসার পরে এটার ভ্যালু আমাদের যে স্টেপে আমরা যে মানগুলো পেয়েছি, সেই অনুযায়ী আমরা আপডেট করে দিলাম। তাহলে দিলেই তো আমাদের কাজ হয়ে যাবে। যে আমাদের যে ধরনের স্টেপ আমরা পাবো আমাদের ইউআইতে, সেই অনুযায়ী কিন্তু আমাদের স্টেপ ভ্যারিয়েবলটা কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এখন আমরা ডমের ভিতর থেকে যে ডমগুলো আমরা সেভ করে রাখছি, তার মধ্যে থেকে যে স্টেপ বাটন আছে, যে বাটনগুলো আমাদের অ্যাক্সেস করছি আমরা, ৩ টা বাটনই কিন্তু আমরা অ্যাক্সেস করছি। সেটার আমরা ধরলাম এবং ফর ইচ এর মাধ্যমে আমরা এটাকে একটা লুপ চালাবো। তাহলে ফর ইচ কিন্তু সরাসরি চলে না, তার মানে এর মধ্যে একটা কিন্তু অ্যারো ফাংশন লিখতে হবে। তাহলে অ্যারো ফাংশন আমরা লিখলাম। লিখে এখান থেকে আমরা কি ধরবো? একেকটা বাটন ধরবো। তাহলে প্রথমে আমাদের একেকটা বাটনকে আমরা এর মধ্যে অ্যাক্সেস করব। সেই বাটনের মধ্যেই আমরা আমাদের কাজগুলো করব। তাহলে এখানে আমরা একটা কন্ডিশন লিখি। আমরা যে বাটনগুলো অ্যাক্সেস করব, এই বাটনের মধ্যে থেকে আমাদের যে ডাটা সেট আছে, এই ডাটা সেটগুলোকে আমাদের অ্যাক্সেস করতে হবে। আমরা ডাটা সেট হিসেবে কিন্তু এখানে কাস্টম অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম। সেটা কি ব্যবহার করছিলাম? স্টেপ। ডাটার পরে আপনি যেটা HTML লিখবেন, সেটাই হচ্ছে আপনার ডাটা অ্যাট্রিবিউট এবং সেটা আমরা কি লিখছিলাম? স্টেপ লিখছিলাম। আমি আপনাদের সেটাই
এই ফাংশনটা কমপ্লিট করার পরে যখন আমরা এক্সেস করব HTML এ, তখন আপনাদের আমি অ্যাট্রিবিউটটা কি লিখছিলাম এটার সাথে মিল করে দিব। তাহলে এখানে আমরা btn ডাটা সেট বের করলাম এবং সে ডাটা সেট আমরা কি নামে দিয়েছিলাম? স্টেপ নামে দিয়েছিলাম। তাহলে স্টেপ নামে তো আমরা এখান থেকে আবারও পাবো কি? স্ট্রিং পাবো। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এখানে আমাদের ইন্ট নাম্বার নিয়ে আসতে হবে। তাহলে একইভাবে আমরা পার্স ইন্ট এর মধ্যে এটাকে আমরা পাস করব। করলে আমাদের এখান থেকে একটা কি রিটার্ন করবে, একটা নাম্বার রিটার্ন করবে। এবং এখানে আমরা কন্ডিশন চালাবো। সেটা যদি আমাদের যে বর্তমান স্টেপ আছে, যে স্টেপটা আমরা এখানে পেয়েছি, সেই স্টেপের যদি সমান হয়, তাহলে আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে বাটন, এই বাটনের যে ক্লাস লিস্টগুলো আছে, সেই ক্লাস লিস্টগুলো আমরা বের করব এবং বের করার পরে এখান থেকে আমরা এড করব। কি এড করব? আমরা নতুন একটা ক্লাস এড করব। সেখানে আমরা অলরেডিতে HTML এ কিন্তু অ্যাক্টিভ নামে একটা ক্লাস করে আসছিলাম। তখন যার সাথে ভ্যালু মিলবে তার ক্লাস লিস্ট অ্যাক্টিভ করে দিব আমরা। তাহলে কি হবে? সেই বাটনটা আমাদের সেখানে অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এটা না হয় তাহলে আমাদের ইউজ চালাতে হবে। তাহলে ইউজ এর মধ্যে আমরা কি করব? তাহলে যে বাটনগুলোর সাথে আমাদের স্টেপের ভ্যালু মিলবে না, সেই বাটনগুলোর যে ক্লাস লিস্ট আছে, সেই ক্লাস লিস্টের থেকে যদি আমাদের অ্যাক্টিভ ক্লাসটা থাকে, তাহলে সেটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে কাকে রিমুভ করে দিব? আমাদের যে অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভ ক্লাসকে রিমুভ করে দিব। তার মানে আমরা প্রত্যেকটা বাটনে খুঁজবো। কি খুঁজবো? যে বাটনে যে ডাটা সেটের যে মান আমরা দিচ্ছি, সেই মান আমাদের স্টেপ হিসেবে যে মানটা আসতেছে, সেই মানের যদি সমান হয়, তাহলে সেই বাটনটারই আমরা ক্লাস দিব অ্যাক্টিভ। আর যদি সেই মানটা যে বাটনগুলোর সাথে ম্যাচ করবে না, তাহলে সেটা তো অ্যাক্টিভ বাটন নয়। তখন সেখান থেকে অ্যাক্টিভ আমরা কিন্তু রিমুভ করে দেব। আমরা কিন্তু ইনিশিয়ালি 1 এর উপরে কিন্তু আমরা ক্লাস অ্যাক্টিভ করে রাখছি। তাহলে সেটা আমাদের অবশ্যই সেখান থেকে আমাদের রিমুভ করতে হবে। এই কাজটা যখন হয়ে যাবে, এরপরে আমরা আরেকটা ইফ কন্ডিশন চালাবো। দেখেন আমি কিন্তু ধীরে, ধীরে আপনাদের বুঝাচ্ছি এইজন্যে যাতে আপনারা ভেঙে, ভেঙে প্রত্যেকটা লাইনে কি হচ্ছে সেটা বুঝতে পারেন। আচ্ছা, এখন আমরা কিন্তু ইনিশিয়ালি ৩ টা স্টেপ বাটন তৈরি করছি। কি, কি তৈরি করছি? 1, 5 এবং 10। এই ৩ টা বাটন তো আমরা তৈরি করেই রাখছি। তাহলে এটার তো হচ্ছে আমরা একভাবে একটা অ্যারের মধ্যে এই বাটনগুলোর যে ভ্যালু সেটাকে আমরা এখানে সেট করলাম। সেট করার পরে আমরা এখানে দিলাম ইনক্লুড। এর মধ্যে যদি ইনক্লুডস থাকে, আমাদের কি ইনক্লুডস থাকবে? আমরা যে স্টেপগুলো পাচ্ছি, সেই স্টেপগুলো যদি ইনক্লুডস থাকে, তখন আমরা ডমের মধ্যে যেয়ে একটা কাজ করব। সেটা হচ্ছে যে ডমের ভিতরে যে আমাদের কাস্টম ইনপুট নামে যার একটা ইনপুট আমরা ক্রিয়েট করছি এবং সেটাকে অ্যাক্সেস করছি, সেটার ভ্যালু আমরা ইনিশিয়ালি ফাঁকা করে দেব। তার মানে হচ্ছে যে এই ৩ টা বাটন তো আমরা তৈরি করছি। তাহলে কাস্টম ভ্যালুতে যেহেতু এই ৩ টা বাটনের যে ভ্যালু সেটা ইনপুট দেওয়ার দরকার নেই। সেটা তো বাটন দিয়েই ইনপুট দিতে পারছে। তাহলে 1, 5, 10 তো আর লেখার দরকার নেই। এ বাদে যদি কোনো ভ্যালুর প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের কাস্টম ইনপুটে আমরা ইনপুট করতে পারি। সেই জন্যে বলতেছি যে স্টেপের মধ্যে যদি আমরা এই ৩ টা ভ্যালু পাই, যে এই ৩ টা ভ্যালু সে কাস্টম ইনপুটের মধ্যে দিচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা ফাঁকা করে দিচ্ছি। এই কাজটা করতেছি আমাদের সেফটি পারপাস। তাহলে এখন আমাদের সেট স্টেপ এই ফাংশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি যখন হয়ে গেছে তখন এটাকে আমাদের রিটার্ন করতে হবে। তাহলে আমরা এখানে রিটার্ন করি সেট স্টেপটাকে সেট স্টেপ। আমরা HTML ফাইলের মধ্যে আমাদের যে স্টেপ বাটনগুলো ছিল, এই যে স্টেপ কন্ট্রোল, আমরা স্টেপ কন্ট্রোলে চলে আসলাম। আসার পরে দেখেন ডাটা স্টেপ হিসেবে কিন্তু এখানে আমরা 1 ব্যবহার করছি। তার মানে কি আমরা কাস্টম অ্যাট্রিবিউট এখানে নাম দিছিলাম স্টেপ। সেটাই কিন্তু আমরা এখানে বের করছি। আমরা একটু উপরে থেকে নিচে নামি। এই যে বাটনের ডাটা সেট হিসেবে যেটা আমরা সেট করছি সেটার নাম হচ্ছে স্টেপ। সেটার ভ্যালু যদি আমাদের স্টেপের সাথে মিলে যায়, তখন সেই বাটনটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। এখন কিন্তু দেখেন আমাদের 1 এর
যে বাটনটা আছে সেই বাটনটাকে কিন্তু আমরা অ্যাক্টিভ করে দিছি। কিন্তু আমাদের যদি এইটা যদি ডাটা সেটের সাথে না মেলে তাহলে অ্যাক্টিভ করবে কেন? তখন সেটা রিমুভ করে। আমাদের তো 5 নম্বর বাটনটাও আমরা নির্ধারণ করতে পারি। 10 নম্বর 10 যে ভ্যালু সেটার বাটনটা আমরা নির্ধারণ করতে পারি। তখন কি উচিত না এই ক্লাসটা ট্রান্সফার হওয়া? সেইজন্যে আমরা এইখানে কন্ডিশন দিছি যে তখন এই অ্যাক্টিভ ক্লাসটা ট্রান্সফার হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আর কিছু না। তাহলে এখন আমরা এই ফাংশনটা কাজ করে কিনা সেটা আমরা এখন দেখি। তাহলে এইখানে ১ম এ অন ক্লিক যখন ক্লিক করবে, অন ক্লিক যখন ইভেন্ট চালাবে, তখনই তো আমাদের এই ফাংশনগুলোকে আমরা কল করব। তাহলে সেই ফাংশনটা কি? আমাদের সেট ফাংশন। তাহলে সেটা কি করতে হবে? অ্যাপের মধ্যে থেকে আমাদের সেট স্টেপ যে ফাংশনটা, সে ফাংশনটাকে আমরা কল করলাম। আচ্ছা, কল তো করলাম। কিন্তু দেখেন এস প্যারামিটার হিসেবে কিন্তু ভ্যালু চাচ্ছে। তাহলে আমাদের আর্গুমেন্ট হিসেবে সেটা পাস করতে হবে। তাহলে আর্গুমেন্ট হিসেবে সেটা আমরা কত পাস করব? এটা তো 1 ভ্যালু আছে এখানে। তাহলে 1 আমাদের এখানে পাঠাতে হবে। তাহলে আমরা এখান থেকে 1 পাঠাবো। ঠিক এই একইভাবে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের 5 এর ক্ষেত্রেও দিতে হবে। তাহলে এখান থেকে জাস্ট শুধু আমাদের যে ভ্যালু, সে ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিব। এবং 10 এর ক্ষেত্রেও দিতে হবে। তাহলে আমাদের এখানে যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এখন কিন্তু যে বাটনে ক্লিক করবে, সেই ভ্যালুটা আমরা পাচ্ছি আর্গুমেন্টের মধ্যে এবং উম এ প্যারামিটারে সেই ভ্যালুটা রিসিভ করে সেটা আমাদের এই ফাংশনের ভিতরে চেক করবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করবে। আমরা রিফ্রেশ করি। দেখেন আমাদের ইনিশিয়ালি অ্যাক্টিভ আছে কি? 1। এখন আমরা যদি 5 এ ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখন 5 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যে ক্লাস, সেই অ্যাক্টিভ ক্লাসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যাকে আমরা অ্যাক্টিভ করতেছি, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে। 10 এ যখন দিচ্ছি, তখন কিন্তু 10 অ্যাক্টিভ হচ্ছে। তাহলে আমাদের যে ক্লাস ট্রান্সফার, সেটা কিন্তু সঠিকভাবে এখানে হচ্ছে। আচ্ছা, এখন আমাদের 1 এ সিলেক্ট করা অবস্থায় যদি আমরা ইনক্রিজ এ ক্লিক করি, তাহলে এখন আমাদের 1 বৃদ্ধি পাচ্ছে। এখন 5 সিলেক্ট করার পরে যদি আমি ইনক্রিজ এ ক্লিক করি, দেখেন পাস করে কিন্তু বাড়তেছে। তাহলে মানে আমাদের স্টেপের যে ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ডিক্রিজ যদি করি একই হচ্ছে এবং এখন যদি আমি 10 সিলেক্ট করি তাহলে আমাদের ভ্যালু কত হবে? 10 হিসেবে এখন স্টেপ নিবে। সেই হিসেবে যদি আমি ইনক্রিজ এ ক্লিক করি তাহলে আমার এখন 11 হচ্ছে। ডিক্রিজ এ ক্লিক করি তাহলে কিন্তু আমার -10 হলো। তাহলে আমাদের যে স্টেপ বাটনগুলো, সেই স্টেপ বাটনগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এবং সেই অনুযায়ী কিন্তু দেখেন আমরা এখানে ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু আমরা এখন এখানে আমাদের ভ্যালুগুলো পাচ্ছি। এবার আমাদের ৪ নাম্বারের কাজ শেষ। এবার আমরা ৫ নাম্বার পর্যায়ে চলে যাই। ৫ নম্বরে হচ্ছে আমাদের ইভেন্ট লিসেনার চালাতে হবে এবং আমাদের ইন্টারনালি এখন আমরা ইভেন্ট লিসেনার চালাবো আমাদের DOM এর উপর। তাহলে তার জন্যে আমরা একটা ফাংশন লিখবো এখানে। তাহলে আমরা এই ফাংশনটার নাম দিয়ে হচ্ছে ইনিশিয়াল লিসেনার নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিলাম এবং তার সিনট্যাক্স গুলো আমরা লিখে ফেললাম। এখন এটার ভিতরে আমাদের যে DOM আছে, DOM এর মধ্যে আমরা ইভেন্ট চালাবো। তাহলে ১ম এ আমরা DOM এর মধ্যে যে সবগুলো ইভেন্টকে আমরা সেভ করছি, তাহলে আমরা DOM-টাকে এখানে নিলাম। এখান থেকে আমাদের যে কাস্টম ইনপুট, এবার সেই কাস্টম ইনপুটটাকে আমরা কল করলাম এবং কল করার পরে এটার পরে আমরা এড ইভেন্ট লিসেনার চালাবো। তাহলে আমরা এড ইভেন্ট লিসেনার এখানে যোগ করলাম। যোগ করার পরে এটা কোন ধরনের ইভেন্ট হবে? এটা হচ্ছে ইনপুট ইভেন্ট হবে। কারণ আমরা এর ভিতরে একটা ইনপুট ফিল্ড নিছি এবং সেই ইনপুট ফিল্ডের মধ্যে কিন্তু আমরা ভ্যালু দেব। এবং এরপরে আমাদের কি করতে হবে? আমাদের একটা অ্যারো ফাংশন ডিফাইন করতে হবে। তাহলে আমরা অ্যারো ফাংশনের মধ্যে আমাদের যে ইভেন্ট আছে, সেই ইভেন্টটাকে আমরা ধরলাম এবং এই ইভেন্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজ করব। এখন এখানে একটা ভ্যারিয়েবল নিই ভ্যালু নামে। এখানে আমরা ভ্যাল নামে আমরা ডিফাইন করলাম। এবং এখান থেকে ইভেন্টের মধ্যে টার্গেট করলাম ইভেন্টটাকে এবং তার যে ভ্যালু, সে ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে ভ্যালু তো পাবো স্ট্রিং এ। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আমাদের ইন্টিজারে নিতে হবে। তাহলে আমরা ইন্টিজারে এটাকে রূপান্তরিত করলাম। তাহলে ভ্যালুর মধ্যে আমাদের একটা ইন্টিজার ভ্যালু যেটা ইনপুট ফিল্ডে দিবে, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন আমরা এখানে একটা কন্ডিশন চালাবো। আচ্ছা, কন্ডিশন চালাবো। আমরা সিনট্যাক্সটা লিখলাম। আমরা কি কন্ডিশন চালাবো? যে ইজ নান, ইজ নান। ইজ নান মানে কি হয় সেটা তো আমরা জানি। এর মধ্যে আমাদের ভ্যালু দিব। তাহলে আমরা ভ্যালু হিসেবে যেটা পাঠাবো,
সেটা হবে ইস নান যদি হয় তাহলে সে এখান থেকে ট্রু দিবে। তাই না? যদি ভ্যালুটা আমাদের নট এ নাম্বার হয় তাহলেই কিন্তু সে ট্রু দিবে। কিন্তু আমরা চাচ্ছি যে তা না। আমরা বলতে চাচ্ছি যে নাম্বারটা অবশ্যই একটা নাম্বার হবে। তাহলে আমরা এখান থেকে যদি নট যোগ করে দিই তাহলে আমাদের এখানে এখন কি হবে? ফলস আসবে। তার মানে কি? যে ভ্যালুটা আমরা দিচ্ছি সেটা নট এ নাম্বার না। সেটাই আমাদের এখান থেকে রিটার্ন করবে। আপনারা আবার বুঝেন। ভ্যালুতে আমরা একটা ভ্যালু পাচ্ছি সেটা নাম্বার ভ্যালু। যদি আমরা না পাই সেটা আমরা আগেরবার কিভাবে চেক করছিলাম? ইস নান দিয়ে যে নট এ নাম্বার যদি এটা নাম্বার না হয়, তাহলে এখানে বলতেছে নাম্বার না হয় কিন্তু নার সাথে যদি আমরা আবার না যোগ করি তাহলে হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে কি এটা একটা নাম্বার অবশ্যই হবে। সেটাই আমরা এখানে চেক করছি যে অবশ্যই এখানে একটা নাম্বার হবে এবং এর সাথে আমরা আরেকটা কন্ডিশন যোগ করব। তাহলে আমরা এন্ড এর মাধ্যমে সেটা যোগ করব। সেটা কি বলবো যে ভ্যালু, সে ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে এই ২ টা কন্ডিশন একসাথে কিন্তু ট্রু হইতে হবে। একটা ট্রু হইলে হবে না। ২ টা কন্ডিশনই ট্রু হইতে হবে। যখন এই ২ টা কন্ডিশন ট্রু হবে, স্টেপ স্টেপ নামে আমরা এর আগে যে ফাংশনটা আমরা তৈরি করছি, সেই ফাংশনের ভিতরে কি সে প্যারামিটার হিসেবে কি ভ্যালু নেয়। তাহলে এই ভ্যালুটা আমরা এখন পাস করে দিব। আমরা তো আগে আমাদের বাটনের মাধ্যমে ভ্যালু দিচ্ছিলাম। কিন্তু এখন আমরা ইনপুট ফিল্ডের মাধ্যমে ভ্যালু কিন্তু পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে আমাদের যে ডম, সেই ডমের থেকে আমরা যে স্টেপ বাটনস আছে, সেই স্টেপ বাটনগুলোকে আমরা এখান থেকে অ্যাক্সেস করলাম। কারণ আমাদের এখানে বাটন আছে ৩ টা এবং ৩ টা বাটনকে অ্যাক্সেস করব আলাদাভাবে। তাহলে আমরা ফর ইচ চালাবো এবং ফর ইচের মধ্যে আমরা একটা অ্যারো ফাংশন লিখলাম আগে। এবং অ্যারো ফাংশনের মাধ্যমে এখানে আমরা কি করব? আমাদের একেকটা যে বাটন আছে, সে বাটনটাকে আমরা ধরবো এবং বাটনটা ধরার পরে এখান থেকে আমরা একটা লাইনে রিটার্ন করব। তাইলে আমাদের এখানে কার্লি ব্র্যাকেটের দরকার নেই। যেহেতু আমাদের একটা লাইনে রিটার্ন হবে, আমরা সরাসরি এখান থেকে রিটার্ন করতে পারি। তাহলে এখানে আমরা কি করব? এই যে বিটিএন এর যে ক্লাস লিস্ট আছে, সেই ক্লাস লিস্টটাকে আমরা রিমুভ করে দিব। কি রিমুভ করে দিব? যে অ্যাক্টিভ যে ক্লাসটা, সেই অ্যাক্টিভ ক্লাসটাকে রিমুভ করে দিব। কেন রিমুভ করে দিব? যখন আমরা ইনপুট ফিল্ডে কাস্টম ইনপুট ফিল্ডে যখন আমরা ভ্যালু দিচ্ছি, তখন তো আমাদের বাটনগুলোর প্রয়োজন নাই। সেইজন্য আমরা প্রত্যেকটা বাটন যে অ্যাক্টিভ ছিল, সেই অ্যাক্টিভটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তার মানে কোনো বাটনই এখন ওখানে কাজ করতেছে না। এখন আমাদের ওখানে কাস্টম ভ্যালু কাজ করতেছে। সেই কাজটাই আমরা এখানে করতেছি। এখন এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এই ফাংশনটা আমরা তো আ ইনভোক করতে হবে। নাইলে তো আমাদের কাজ করতে হবে না। তাহলে এখানে আমরা ইমিডিয়েটলি আমরা দিয়ে একটা কমেন্ট করলাম। কমেন্ট করার পরে আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা এই জায়গাটায় ইনভোক করে দেব। দিলেই এখন আমাদের এই ফাংশনটা কাজ করবে। আমরা রিফ্রেশ করলাম। এখন দেখেন আমরা যদি ১ম এ আপনাদের দেখাই, এই কন্ডিশনটা আমরা আগে দিয়ে আসছিলাম। যে ইনপুট ফিল্ডে যে ৩ টা ভ্যালু আমরা এখানে নির্ধারণ করছি। এই ৩ টা ভ্যালু কিন্তু আমরা এখানে দিতে পারব না। দেখেন আমরা 1 এ ক্লিক করতেছি। এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। যখনই আমরা কাস্টম ফিল্ডের ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু 1 কিন্তু নিচ্ছে না। 5 দেওয়ার চেষ্টা করতেছি, 5 নিচ্ছে না। 10 দেওয়ার চেষ্টা করতেছি, 10 কিন্তু নিচ্ছে না। কিন্তু 0 নিচ্ছে। ঠিক আছে? কিন্তু 10 নিচ্ছে না, 0 নিচ্ছে। তাইলে আমরা দেখতে পেলাম যে আমাদের এই কাস্টম ফিল্ডে যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা আমাদের স্টেপ ফিল্ডে যে ভ্যালুগুলো আছে, সেটা কিন্তু আমরা কাস্টম ফিল্ডে দিতে পারব না। এখন আমরা আলাদা ভ্যালু যদি এখানে দিই, ধরেন 1 আছে আমরা এখানে 2 দিলাম। সেটা কিন্তু নিছে। এখন যদি আমরা ইনক্রিজ করি, তাহলে কিন্তু আমাদের ২ করে ইনক্রিজ হচ্ছে। ডিক্রিজ করি, ২ করে ডিক্রিজ হচ্ছে। তার মানে আমাদের কাজ হচ্ছে। আমরা এখান থেকে রিসেট সিস্টেম করি। করার পরে আমরা এখন যদি ভ্যালু 6 নিই, ইনক্রিজ করি, দেখেন কাজ হচ্ছে এখানে। তাহলে আমরা ডমে যে কাজটা করছি, সেই কাজটা কিন্তু এখানে রানিং হচ্ছে এবং আমাদের ফাংশনটা কিন্তু সঠিকভাবে ইনভোক ওখানে হয়েছে। আমাদের মোটামুটি যত ফাংশন দরকার সবকিছুই কিন্তু হয়ে গেছে। আমাদের ফাংশনালিটির কাজ প্রায় শেষ। কিন্তু এখানে আমাদের অ্যারো যে আমাদের কিবোর্ডে যে অ্যারো সুইচগুলো আছে, সেই সুইচগুলো দিয়েও আমরা কাজ করাইতে চাই।
সেই জন্যে আমরা আরেকটা ডমের মধ্যে আরেকটা কাজ করব, যেটার মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। এখান থেকে আমাদের এই ফাংশনের ভিতরে আমরা ডকুমেন্টটাকে কল করব। ডকুমেন্টটাকে কল করে এরপরে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার চালাবো। তাহলে এখান থেকে অ্যাড ইভেন্ট লিসেনার আমরা কল করলাম এবং এখান থেকে আমরা ইভেন্টটা দিব হচ্ছে কি ডাউন। কি ডাউন নামে আমরা একটা ইভেন্ট দিব, যে কি ডাউন করলে আমাদের এই ইভেন্টগুলো হবে। তাহলে সেই যে ইভেন্টগুলো হবে সেটার জন্য আমরা এখানে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করতে পারি এবং অ্যারো ফাংশনের আমরা ইভেন্টটাকে দিয়ে ধরলাম। ধরে আমরা এখানে কন্ডিশন চালাবো। কন্ডিশন কি হবে, যে আমাদের এর মধ্যে যে আমরা কি পাবো, ইভেন্টের মধ্যে আমরা যে কি পাবো সে কিগুলো যদি সমান হয়, কার সমান হয়, আমরা এখানে প্রথমে দিব যে অ্যারো আপ। অ্যারো আপের মধ্যে মানে আমাদের অ্যারোর যে আপ কি আছে যদি এটা সমান হয়, অথবা আমরা আরেকটা কি এখান থেকে আমরা নিব, সেটা আমরা অথবার মধ্যে দিব। তাহলে যে অরের মধ্যে আমরা আবার কি এক্সেস করলাম, করার পরে আমরা এখানে দিলাম যে আমাদের অ্যারো রাইট, তার মানে আপ এবং অ্যারো রাইট এই দুইটা কিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে ইনক্রিজ নামে যে আমরা যে ফাংশনটা লিখছি, ইনক্রিমেন্ট, আমরা ইনক্রিমেন্ট নামে যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটাকে এখান থেকে আমরা ইনভোক করাই দিব। তার মানে আপ অ্যারো এবং রাইট অ্যারো এই দুইটা অ্যারো যখন আপনার সেই ইভেন্টের মধ্যে পাবে, তখন ইনক্রিজ ফাংশনটাকে সে কি করবে, এখান থেকে ইনভোক করাবে। এবার আমরা আরেকটা কন্ডিশন লিখি এখানে, সেটা হচ্ছে ইভেন্টের ভিতর থেকে আমরা আবার আমাদের যে কি আছে সেই কিগুলোকে আমরা এক্সেস করব। করার পরে আমরা এখানে যদি অ্যারো ডাউন পাই, অ্যারো ডাউন কিটাকে যদি পাই, অথবা একইভাবে ই ডট যে আমাদের কি, সে কি যদি সমান হয়, তাহলে কার সমান হবে, অ্যারোর লেফটের। অ্যারো লেফটের যদি সমান হয়, তাহলে আমরা ডিক্রিজ নামে যে ফাংশনটা তৈরি করছি সেই ফাংশনটাকে আমরা এখান থেকে কল করে দেব। তাহলে দেখেন আমরা এখানে জোড়া জোড়া কিবোর্ডের থেকে কিগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, যে অ্যারো আপ এবং অ্যারো রাইট, অ্যারো ডাউন এবং অ্যারো লেফট। তাহলে এটা যে কাজ করে কিনা, এটা আমরা ঠিকঠাক চলতেছে কিনা আমরা একটু দেখে আসি। আমরা রিফ্রেশ করলাম। দেখেন ইনক্রিজ বাটনে ক্লিক করতেছি, ডিক্রিজ বাটনে ক্লিক করছি। আমাদের কিন্তু যথারীতি কাজ হচ্ছে। কিন্তু আমরা এখন অ্যারো থেকে কমান্ড দিব। সেটা হচ্ছে আমাদের আপ অ্যারো দিলাম। তাহলে আপ অ্যারো দিলে আমরা এখন আপ অ্যারো দিব। তাহলে আপ অ্যারো দিলাম, তাহলে কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং রাইট অ্যারো দিচ্ছি, তাও কিন্তু ইনক্রিজ হচ্ছে। এখন আমরা ডাউন অ্যারো ক্লিক করতেছি, তাহলে কিন্তু ডিক্রিজ হচ্ছে। এবং আমরা লেফট অ্যারো দিলেও কিন্তু আমাদের ডিক্রিজ হচ্ছে। তাহলে আমাদের কিবোর্ড থেকেও যদি আমরা আমাদের অ্যাপে কমান্ড দিই, তাহলেও কিন্তু সে কাজ করতেছে। আমাদের জাভাস্ক্রিপ্টের কোড লেখা আমাদের শেষ। আমাদের ফাংশন যেগুলো আমরা তৈরি করতে চাইছিলাম আমাদের কাউন্টার অ্যাপের জন্যে, সেই ফাংশনগুলো আমরা এখানে তৈরি করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এখানে যে ক্লাসগুলো তৈরি করছি আমাদের, এবং যে অ্যানিমেশন ফাংশন তৈরি করছি তার অ্যানিমেশন তৈরি করতে হবে, এবং আমরা যে ক্লাসগুলো অ্যাড করছি, এই যে অ্যাডেটেড ক্লাসগুলো আমরা যে দিছিলাম এখানে, এই যে ক্লাস নেম, যে হিস্টোরি আইটেমের মধ্যে অ্যাকশন নামে যে পাবে সেটা সে ক্লাস হিসেবে যোগ করবে। এর যে সিএসএস গুলো আমরা ধাপে ধাপে আমাদের এবার ইউআই এর এই চেঞ্জগুলো এবার আমরা করব। জাভাস্ক্রিপ্ট এবং স্টাইল ফাইলটা আমরা পাশাপাশি রাখলাম, কারণ হচ্ছে আমরা যে আমাদের ফাংশনের ভিতরে কোন ক্লাসগুলো আমরা লিখছি ডমে, এবং সেই ক্লাস অনুযায়ী আমরা সিএসএস এ এখন আমাদের সিএসএস গুলো অ্যাপ্লাই করব। তাহলে এই সিএসএস গুলো যাতে আমাদের ডমের থেকে হচ্ছে সেটা যাতে আমরা বুঝতে পারি, সেই জন্যই এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, এটা হচ্ছে স্টাইল ফ্রম জাভাস্ক্রিপ্ট ডম। তাহলে এর নিচের যে সিএসএস গুলো সেগুলো আমাদের ডমের থেকে আসবে, আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা আমাদের ফাংশন লেখা শুরু করছি হেল্পার ফাংশন থেকে। তাহলে হেল্পার ফাংশনে প্রথমে আমরা আপডেট ভিউ ফাংশনটা করছি। তাহলে আপডেট ভিউ ফাংশনে আমাদের কোনো ক্লাস আমরা অ্যাড করিনি, এটাকে আমরা মিনিমাইজ করে রাখবো। এভাবে মিনিমাইজ করতে করতে যাব, তাহলে হবে কি যে আমাদের যে ক্লাসগুলো আছে কোথায় আছে আর কোথায় নাই সেটা আমরা সহজে বুঝতে পারবো।
আচ্ছা, এখন এরপরে আমাদের ফাংশন হচ্ছে অ্যাড টু হিস্টোরি। তাহলে অ্যাড টু হিস্টোরি দেখেন আমরা এখানে যখন এলআই তৈরি করছিলাম, তখন এলআই এর ভিতরে আমরা হিস্টোরি আইটেম আমরা এখানে অ্যাকশনের থেকে যে অ্যাকশনটা আমরা পাবো, সেটা আমরা ক্লাস হিসেবে এখানে এড করছি। তাহলে এই যে এলআইটা তৈরি হবে, এই এলআইটা আমরা কোথায় দেখাইছি? আমরা হিস্টোরিতে দেখাইছি, তাই না? তাহলে হিস্টোরিতে আমাদের এলআই আসবে যখন, তখন আমাদের কিন্তু অ্যাকশন ৩ রকম আসবে। কি আসবে? ইনক্রিজ আসবে, ডিসক্রিজ আসবে এবং হচ্ছে রিমুভ আসবে। সেটা কিন্তু আমরা দেখছিলাম। তা চলুন আমরা আরেকটু প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমরা সেটা কিভাবে পাবো। এখানে খেয়াল করেন, যখন আমরা ইনক্রিজ এ ক্লিক করতেছি, তখন আমাদের অ্যাকশন হিসেবে এখানে আসতেছে ইনক্রিজ। তার মানে ওখানে আমাদের ক্লাস হিসেবে যুক্ত হবে ইনক্রিজ। যখন আমরা ডিক্রিজ এ ক্লিক করতেছি, তখন আমাদের অ্যাকশন হিসেবে আসতেছে ডিক্রিজ। তাহলে এই ক্লাস হিসেবে আমাদের ডিক্রিজ এড হবে। যখন আমরা রিসেট সিস্টেমে ক্লিক করতেছি, আমরা এখানে একটু বৃদ্ধি করে নিই। যখন আমরা রিসেটে ক্লিক করতেছি, তখন দেখেন আমাদের এখানে অ্যাকশন হিসেবে রিসেট আসতেছে। তাহলে আমাদের ডাইনামিকভাবে আমাদের এই ৩ টে ক্লাস কিন্তু ওই জায়গাটায় অ্যাকশন হিসেবে এড হবে। আমাদের সিএসএস এ এই ৩ টা ক্লাসকে আমাদের আলাদা, আলাদা আমাদের সিএসএস দিতে হবে। যেন আমাদের হিস্টোরি এখন কিন্তু কোনটা এড, কোনটা মাইনাস আর কোনটা রিসেট সেটা কিন্তু আমরা ইউআইতে একই রকম ডিজাইন দেখতেছি। কিন্তু যখন আমরা আলাদা, আলাদাভাবে ক্লাসগুলোকে ডিজাইন করব, তখন আমাদের এন্ট্রির যে হিস্টোরি সেটা এখানে আলাদা, আলাদাভাবে শো করবে। তাহলে আমরা এখানে রিফ্রেশ করি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সিএসএস দেওয়ার পরে দেখি আমাদের কি চেঞ্জ আসে। তাহলে আমরা এখানে ১ম এ ইনক্রিজ নিয়ে কাজ করব। তাহলে আমরা ইনক্রিজে একটা এন্ট্রি দিলাম। তাহলে দেখেন আমাদের এখন ইউআইতে এইভাবে শো করতেছে এবং আমাদের এখানে ক্লাস কি আসছে? ক্লাস আসছে আমাদের ইনক্রিজ। এই ক্লাসটাকে আমরা এখান থেকে কপি করে নিই। তাহলে আমাদের এখানে ক্লাসটা কিভাবে হবে? হিস্টোরি আইটেম যে ক্লাস আছে তার সাথে আমাদের অ্যাকশনটা যোগ হবে। তাহলে ১ম এ আমরা অ্যাকশন হিসেবে কি নিয়ে আসছি? ইনক্রিজ নিয়ে আসছি এবং তার আগে আমাদের এই হিস্টোরির ভিতরের থেকে আমাদের ইনক্রিজটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমরা এখানে ১ম এ ডট হিস্টোরি আইটেমকে নিলাম এবং তারপরে যে আমাদের ইনক্রিজ আছে সেই ইনক্রিজটাকে নিলাম এবং এটাকে আমরা অ্যাক্সেস করি। তাহলে এখানে দেখেন আমরা এর সিএসএস প্রপার্টিগুলো এপ্লাই করছি। তাহলে হিস্টোরি আইটেম ডট ইনক্রিজ এর জন্যে আমরা বর্ডার লেফট কালার ব্যবহার করছি একটা বেগুনি শেডের এবং এর ব্যাকগ্রাউন্ডে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করছি আমরা এবং সেই লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য আমি ৮ জিবি এবং ট্রান্সপারেন্ট করে দিছি আমরা 100%। তাহলে চলুন এবার আমাদের ইনক্রিজে কি চেঞ্জ হয় সেটা আমরা দেখি। আমরা রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার পরে এখন আমরা যখন ইনক্রিজে ক্লিক করলাম, তাহলে আমাদের ইনক্রিজ ক্লাস আসলো এবং দেখেন আমাদের এখন ইনক্রিজের যে এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। এখন দেখেন এখানে একটা কিন্তু বেগুনি শেড চলে আসছে। খেয়াল করুন। তাহলে আমাদের ইনক্রিজের জন্যে আমরা কিন্তু এটা চেঞ্জ করে ফেলছি। তাহলে এবার আমাদের ডিক্রিজ যে আছে, ডিক্রিজের জন্য আমাদের এখন চেঞ্জ করতে হবে। তাহলে ডিক্রিজের এন্ট্রিটা কিন্তু এখন এইভাবে আসতেছে। এবং এইখানে ক্লাস তৈরি হয়েছে কি? অ্যাকশন ক্লাস মানে অ্যাকশন যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা কপি করি এখান থেকে। তাহলে একইভাবে আমরা এখানে পেস্ট করলাম এবং এখান থেকে আমরা এই ক্লাসটাকে কপি করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে আমরা এক্সেস করলাম এবং এটার বর্ডার লেফট কালার আমরা এই কালারটা ব্যবহার করছি। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানেও ব্যবহার করলাম। আমরা রিফ্রেশ করলাম। তাহলে ১ম এ ইনক্রিজে ক্লিক করলাম, ইনক্রিজের এন্ট্রিটা আসলো। এবার যদি আমরা ডিক্রিজে ক্লিক করি তাহলে দেখেন ডিক্রিজের জন্যে আমরা যে কালারটা ব্যবহার করছি সেই কালারটা আসছে। এই কালারগুলো আমরা মিল করছি হচ্ছে এর বাটনের যে কালার সেই কালারের সাথে মিল রেখে এখানে আমরা লেফট বর্ডার কালারটা আমরা এখানে ইউজ করছি। তাহলে আমরা যখন ইনক্রিজে ক্লিক করতেছি তখন ইনক্রিজের বাটন কালার হিসেবে এখানে বর্ডার কালার আসছে লেফটে এবং যখন ডিক্রিজে ক্লিক করতেছি তখন ডিক্রিজ অনুযায়ী কিন্তু আমাদের কালারটা এখানে আসতেছে। এইবার আমাদের রিসেট সিস্টেম যে আছে, রিসেট সিস্টেমের জন্য এখানে ক্লাস আসছে কি রিসেট। তাহলে এটাকে আমরা কপি করি। তাহলে একইভাবে এখানে আমরা রিসেট দিলাম এবং এই ডট পর্যন্ত আমরা এখান থেকে কপি করে নিলাম। তাহলে আমাদের এখানে রিসেট সিলেক্ট হয়ে গেল। এবার রিসেটের আমরা যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো এখানে আমরা দিয়ে দিব।
তাহলে রিসেটের জন্য আমরা বর্ডার কালারটা বর্ডার কালার যেটা সেটা আমরা একটু রেড টাইপের নিছি এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা লিনিয়ার গ্রেডিং ব্যবহার করছি। আমরা রিফ্রেশ করলাম, প্রথমে ইনক্রিজ নিলাম, তাহলে আমাদের ইনক্রিজের ডিজাইন অনুযায়ী আসছে। ডিক্রিজ দিলাম, ডিক্রিজের জন্য আসছে এবং আমরা আবার একটু ইনক্রিজ করি যাতে আমাদের এখানে ভ্যালু বৃদ্ধি হয়। এইবার যদি আমরা রিসেট সিস্টেমে ক্লিক করি, তাহলে দেখেন রিসেট হওয়ার পরে আমাদের এই জায়গাটায় কিন্তু এখন রেড টাইপের একটা লেফট বর্ডার কালার আসছে। তাহলে আমাদের এখানে যে হিস্টোরি লিস্ট, সেই হিস্টোরি লিস্টের কালারগুলো কিন্তু এখন দেখেন ৩ টা এন্ট্রি পাশাপাশি আছে। তাহলে কিন্তু আমরা সহজেই দেখে বুঝতে পারতেছি। বাটনের কালারের সাথে মিল রেখে আমরা এখানে লিস্টের কালারের লেফট বর্ডারগুলো আমরা এখানে সিলেক্ট করে দিছি। এবার আমরা নিচে নামি। এখানে দেখেন আমরা যখন এই লিস্টের ভিতরে যে ইনার HTML গুলো হবে, সেটার যখন আমরা ফরম্যাট করছিলাম, তখন এখানে কিন্তু আমরা এই স্প্যানে এখানে কিন্তু ডেটের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে আমরা একটা ক্লাস এড করছিলাম। সেই ক্লাসটাকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই ক্লাসটা এখন আমরা CSS অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা CSS ক্লাসটাকে আমরা এখানে অ্যাক্সেস করলাম। তাহলে এখানে আমরা ডট দিলাম এবং ক্লাস নেমটা দিলাম এবং এটাকে আমরা অ্যাক্সেস করলাম। এবং এটার যে CSS প্রপার্টি এটা আমরা অ্যাপ্লাই করলাম। এখানে টেক্সট কালার হিসেবে আমরা টেক্সট সেকেন্ডারি কালার নিলাম এবং ফন্ট সাইজ হিসেবে 0.75 REM আমরা এখানে ব্যবহার করতেছি। এখন টাইমের ফরম্যাটটা দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আসতেছে। আমরা রিফ্রেশ করার পরে দেখি আমাদের কেমন আসে। তাহলে আমরা রিফ্রেশ করলাম এবং নতুন করে আমরা যখন যুক্ত করতেছি, তখন এখন দেখেন আমাদের যে টাইমের ডিজাইনটা এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আসছে। আগের তুলনায় এখন অনেক স্মুথ এবং অনেক সুন্দর লাগতেছে। এইবার আমরা আরো নিচে নামি। দেখেন এখানে আমাদের ক্লাস খুঁজতেছি আমরা। তাহলে এখানে দেখেন অ্যানিমেটেড পপ নামে যেখানে আচ্ছা আমাদের আগেরটার যেহেতু ফাংশন শেষ হয়ে গেছে, আমরা যথারীতি এটাকে মিনিমাইজ করে দিই। তাহলে এইবার হচ্ছে আমাদের প্লে অ্যানিমেশন এর ভিতরে আমরা কিন্তু কি করছিলাম, ক্লাস লিস্টকে অ্যাড করছিলাম অ্যানিমেট পপ নামে। এই ক্লাসটা হিসেবে কিন্তু আমাদের CSS অ্যাপ্লাই করতে হবে। তবে প্রথমে এই ক্লাসটাকে আমরা এখানে অ্যাক্সেস করলাম। এর ভিতরে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করছি। অ্যানিমেশনটার নাম হচ্ছে পপ এবং এটার আমরা 0.25 সেকেন্ড আমরা চালাবো এবং কিউবিক বেজিয়ার স্টাইলে এর টাইম ফ্রেমটাকে আমরা সেট করে দিছি। কিন্তু আমরা তো এখনো যে এই পপ তো আমরা এখনো তৈরি করিনি। তাহলে আমাদের এই পপ যে অ্যানিমেশন, এই পপ অ্যানিমেশনটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা পপ অ্যানিমেশনটা তৈরি করলাম। পপ অ্যানিমেশনে খেয়াল করেন, আমরা এখানে 0% পজিশনে ট্রান্সফর্ম স্কেল 1 করছি, 50% এ ট্রান্সফর্ম স্কেল 1.15 করছি, 100% এ ট্রান্সফর্ম স্কেল আবার 1 এ ফেরত আনছি। এই অ্যানিমেশনটা আমাদের কাজ করবে হচ্ছে আমাদের এইখানে। তাহলে আমরা পেজটা রিফ্রেশ করি এবং আমরা এখন যখন বাটনগুলোতে ক্লিক করব, তখন এই আমাদের ডিজিটে খেয়াল করবেন। দেখেন, এখন কিন্তু আমাদের টেক্সটটা বা ডিজিটটা আমাদের একটু বড় হচ্ছে, তারপরে আবার জায়গায় চলে যাচ্ছে। যেহেতু আমরা স্কেলকে একটু বড় করছি, আবার জায়গায় নিয়ে আসছি। তাহলে আমাদের এই অ্যানিমেশনটাও কিন্তু এখন কাজ করতেছে। এবার এর নিচে আমরা যাই, এটাকে আমরা পেলে অ্যানিমেশনটাকে আমরা মিনিমাইজ করি এবং এর নিচে যদি আমরা যাই, তাহলে আমাদের শো টোস্টে আমরা এখনো কাজ করিনি, যার কারণে আমাদের টোস্ট কিন্তু এখনো শো হচ্ছে না। তাহলে শো টোস্টে আমরা কিন্তু ক্লাস লিস্ট হিসেবে একটা নতুন ক্লাস অ্যাড করে দিয়েছিলাম, সেটা হচ্ছে শো নামে। আবার আমরা একটা টাইম সেট করছি যে 2 সেকেন্ডের পরে আমাদের এই ক্লাসটা কিন্তু আবার রিমুভ হয়ে যাবে। তাহলে এই ক্লাসটাকে আমাদের দিতে হবে। এই ক্লাসটাকে দিতে গেলে আমাদের যে টোস্ট আছে, সে টোস্টটাকে কিন্তু আমাদের এখানে অ্যাক্সেস করতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের index.html ফাইলে যাই। তাহলে আমাদের যে সেই টোস্টটা কোথায় আছে? একেবারে নিচে। তাহলে দেখেন এখানে টোস্ট সেকশনটাকে আমরা ক্লাস দিছিলাম টোস্ট নামে। তাহলে এই টোস্টটার ভিতরেই তো আমাদের এই ক্লাসটা অ্যাড হবে। তাহলে এখান থেকে আমরা এই ক্লাসটাকে কপি করলাম। কপি করার পরে এই পপের উপরে আমরা এখানে ক্লাসটাকে দিলাম এবং এর আগে ডট দিলাম এবং এর সাথে নতুন ক্লাস আমাদের অ্যাড হবে কি? আমাদের শো ক্লাস অ্যাড হবে।
তাহলে এইটাকেও আমরা এখানে পেস্ট করলাম। তার মানে হচ্ছে টোস্টের মধ্যে যখন শো ক্লাসটা সে পাবে তখন সেটাকে সে অ্যাক্সেস করবে এবং এই সিএসএস প্রপার্টি গুলো তাকে এপ্লাই করবে। আমরা শোর জন্যে সিএসএস প্রপার্টি এপ্লাই করলাম। এখানে আমরা ট্রান্সফর্ম নিলাম এবং ট্রান্সলেট এগ যেটা -50% করছি এবং ট্রান্সলেট ওয়াই 0 করছি এবং অপাসিটি আমরা 1 করছি। যার কারণে এখন আমাদের এটা শো হবে। কারণ আমাদের টোস্টের এটার অপাসিটি কিন্তু আমাদের 0 করা আছে। আমরা যদি একটু সার্চ করে দেখি, দেখেন যখন আমরা টোস্ট তৈরি করছিলাম, টোস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অপাসিটি 0 করে রাখছি। যার কারণে কিন্তু আমাদের টোস্টটা এখন শো হচ্ছে না। এবং এখন যখন আমরা এই টোস্টটাকেই যখন আবার আমরা অপাসিটি 1 করতেছি, তখন কিন্তু আমাদের এটা এখন আমাদের ইউআই তে শো হবে। তাহলে আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। আমরা রিফ্রেশ করি। তাহলে আমাদের টোস্টগুলো কখন শো হবে? আমাদের টোস্টগুলো শো হবে যখন আমরা রিসেট সিস্টেমে যখন ক্লিক করব। তাহলে ১ম এ আমরা কিছু ইনক্রিজ করে নিলাম। নেয়ার পরে এখন আমরা যখন রিসেট সিস্টেমে ক্লিক করতেছি, দেখেন আমাদের এখন কিন্তু শো টোস্ট হচ্ছে এবং ২ সেকেন্ড পরে এটা আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। যখন কাউন্টার 0 আছে তখন আমরা মেসেজ দিছিলাম কি? যে কাউন্টার ইস অলরেডি 0। আর যখন আমাদের এখানে কোনো ভ্যালু থাকবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ভ্যালুটাকে 0 করবে। তাহলে এখন কিন্তু ভ্যালু আছে। তাহলে এখন রিসেট সিস্টেমে যখন ক্লিক করতে গেলে সিস্টেম রিসেট মেসেজ কিন্তু আমাদের এখানে আসতেছে, যেটা আমরা ফাংশনের মধ্যে থেকে আর্গুমেন্ট হিসেবে পাস করছিলাম। এবং আমাদের এই ইউআইটা যেন আমাদের মোবাইলেও ঠিকঠাক কাজ করে, সেই জন্যে আমরা মোবাইলের জন্যে কিছু কোড লিখব যাতে মোবাইল ভিউটা ঠিকঠাক আসে। তাহলে আমরা সবার নিচে আমরা মোবাইল ভিউটা এখানে দিই যে মোবাইল ভিউ। এখানে মিডিয়ার মাধ্যমে আমরা মোবাইল ভিউ ইউজ করি। আমরা ম্যাক্স ওয়াইডগুলো আমরা এখানে সিলেক্ট করছি এবং আমাদের মেইন অ্যাকশন যেটা সেটা আমরা কলম 1 FR করে দিছি যাতে বাটনগুলো সব পরপর দেখা যায় এবং বিটিএন গ্রিড কলাম স্প্যানকে আমরা 1 করে দিছি। তাহলে আমরা সবাই মিলে আমাদের কাউন্টার অ্যাপটা আমরা তৈরি করে ফেললাম এবং আশা করি আপনাদের এই মডার্ন ইউআই যুক্ত কাউন্টার অ্যাপ তৈরি করতে অনেক মজা লাগছে। আপনারা কি করবেন? আপনারা প্রত্যেকটা লাইন লিখবেন কোড এবং সেই লাইনের মাধ্যমে কি চেঞ্জ হচ্ছে সেটা আপনারা নিজে, নিজে দেখবেন। কারণ এখানে আসলে ভিডিওতে প্রত্যেকটা লাইনের যদি চেঞ্জিং দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরেও আমার ভিডিওগুলো একটু লংই হয়ে যায়। কিন্তু কারণ হচ্ছে আমি ব্যাখ্যাটা একটু বেশি করার চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এবং আপনারা এইটা তৈরি করে, এটা ডিপ্লয় করে আপনারা আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিতে পারেন। আমি দেখব যে আপনারা কেমন তৈরি করেছেন। আমারও তাতে ভালো লাগবে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি, বেশি কোডিং করবেন। সকলকে ধন্যবাদ।